ডাক্তারের নাম কি তাদের লগে দিক দিয়ে পুরো 5 দিতে পাস না দিতে পাস দৃষ্টি আকর্ষণ নোটিশ উল্লেখ্য বিষয়ের উপর বিবৃতি প্রদান। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল দৃষ্টি আকর্ষণ নোটিশ। আজ একটি দৃষ্টি আকর্ষণ নোটিশের উপর সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী বিবৃতি স্বীকৃত হয়েছিলেন। দৃষ্টি আকর্ষণ নোটিশ উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী সুশান্ত দেব মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল বিশালগড় বিধানসভা কেন্দ্রে বিস্তীর্ণ এলাকার জনগণের স্বার্থে বিজয় নদের 2 কিনার ভাঙন নদীর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্পর্কে এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশ বিবৃতি প্রদানের জন্য উক্ত জল সম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। অনারেবল স্পিকার স্যার, মাননীয় সদস্য শ্রী সুশান্ত দেব মহোদয় যে দৃষ্টি আকর্ষণীয় নোটিশ এনেছেন, বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকার জনগণের স্বার্থে বিজয় নদের 2 কিনারার ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্পর্কে আমি আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে জানাতে চাইব যে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে পূর্ত দপ্তরের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং এই যে নদের কথা বলছে, যেটা বর্তমানে বুড়িমা নামে পরিচিত, তা বরমুড়ার তার সোর্স উৎসস্থল, সেখান থেকে টাকারজোলা, জম্পুজোলা, গোলাঘাটি হয়ে বিশালগড় হয়ে বক্সনগর হয়ে বাংলাদেশে গিয়ে প্রবাহিত হচ্ছে। টোটাল ডিস্টেন্স তার 50 কিলোমিটার এবং বিশালগড় বিধানসভার মধ্যে তার যে ডিস্টেন্স সেটা হচ্ছে 20 কিলোমিটার। ইতিমধ্যে MGNREGA ফান্ডে সেখানে বোল্ডার বসানো হয়েছে, তার কস্ট যেটা সেটা গেছে প্রায় আমাদের 3,76 লক্ষ টাকা এবং টেন্ডারও হয়েছে। সেই টেন্ডার টেকনিক্যাল কারণে ক্যান্সেল হয়েছে। তো যে পদক্ষেপ সেটা গ্রহণ করা হয়েছে সেটা আগামী দিনেও জারি থাকবে এবং এই নদী এবার যে বন্যার যে ভয়াবহতা আমরা দেখেছি, তাতে করে বিশালগড়ের যে পৌরবাসী তা ব্যাডলি এফেক্টেড হয়েছে। আশেপাশে আমাদের টাকারজোলা, জম্পুজোলা, মানে যে সমস্ত জায়গাগুলোর উপর দিয়ে নদীটা প্রবাহিত, প্রত্যেকটা অংশের মানুষ বাই দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার যারা বসবাস করছে তারা খুব এফেক্টেড হয়েছেন ব্যাডলি। তো আগামী দিনেও প্রায় আরও 2.5 কিলোমিটার এই নদীর বোল্ডার মাধ্যমে ইরোশন, রিভার ব্যাঙ্ক ইরোশন, সেই কাজগুলো করা হবে এবং এই নদীর পাড়ে যে বিভিন্ন এলআই স্কিমগুলো রয়েছে সেই এলআই স্কিমগুলোকে সঠিকভাবে অর্থ খরচ করে আগামী দিনে কাজ করার জন্য অলরেডি পূর্ত দপ্তরের তরফ থেকে ওয়াটার রিসোর্স থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, প্রথমেই অতি সম্প্রতি রাজ্যের ভয়াবহ বন্যায় যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার সদ্গতি কামনা করছি। তৎসঙ্গে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই দুর্যোগপূর্ণ সময়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং বিগত কয়েক দশকের মধ্যে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার যেভাবে কাজ করছে তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ প্রশাসনকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে বিশালগড় বিধানসভা এলাকাও এই ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশালগড়ে বিগত দিনের সব রেকর্ড ভেঙে বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার মানুষ। কিন্তু আগামী দিনে এই ধরনের পরিস্থিতির মোকাবেলার জন্য বিশালগড়ের উপর দিয়ে বয়ে চলা বিজয় নদে পারে বাঁধ নির্মাণ করা এখন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে।
আমি এই বিষয়ে কিছু তথ্য হাউজের সামনে রাখতে চাইছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। বিজয় নদের পাড়ে বিগত 3 দশক আগে বাঁধ নির্মাণ করা হয়েছিল, যা দীর্ঘ বাম আমলে সংস্কারহীন অবস্থায় ছিল। এর ফলস্বরূপ আমরা বিশালগড়বাসী এক ভয়াবহ বন্যা প্রত্যক্ষ করেছি। আগামী দিনে বিশালগড়কে বন্যার কবল থেকে বাঁচাতে বিজয় নদের পার বরাবর 3 কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক বাঁধ নির্মাণ করা যায় কিনা আমি ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বাঁধ নির্মাণের মাধ্যমে নদীর জল নিয়ন্ত্রণে রেখে আগামী দিনে এই ধরনের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অনেকটা সম্ভব হবে। বাঁধ নির্মাণের পাশাপাশি নদীর নব্যতা বৃদ্ধি করতে হবে। তাই আমি হাউজের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। ধন্যবাদ, নমস্কার। মাননীয় স্পিকার স্যার, যেহেতু নদী ভাঙনের বিষয়টা এখানে এসছে, তো আমি এর আগেও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আমি চিঠি বা বারবিলে আমি অনেকবারই কথা বলেছি। কুমারঘাটে দেও এবং মনো এই দুইটি নদী তার মানে মিলন হয়েছে কুমারঘাট শহরের মাঝখানে। তো যেটা আমরা লক্ষ্য করেছি যে প্রতি বছর বৃষ্টি বা বর্ষাকালীন সময়ে যখন নদীর জল বাড়ে, তো কুমারঘাট শহরের যে পাড়টা রয়েছে বা যে সাইড রয়েছে প্রতিনিয়ত সেটা ভাঙছে এবং সাম্প্রতিককালে অনেকটাই ভেঙে গিয়েছে। তো কুমারঘাট শহরের যে দেও নদী মানে কুমারঘাট কৈলা শহরের যে ব্রিজটা রয়েছে, গত 2 বছর ধরেই ব্রিজের একটা অংশ প্রায় মাটি সরে গিয়েছে। সেই বিষয়ে আমি বারবার কথা বলেছি। যথারীতি আজকে থেকে 3 বছর আগে একটা টেন্ডার সেখানে করা হয়েছিল, জানি না সেটা পরবর্তী সময় ক্যান্সেল হয়ে গিয়েছে। যদি কোনো কারণে এই ব্রিজের অংশটা যদি ভাঙে তাহলে ব্রিজটাও ভেঙে পড়ে যাবে, পাশাপাশি সমস্ত নদীর জল শহরের ভেতরে ঢুকে যাবে। এইভাবে 91 মাইল থেকে দেব এবং মনোনদীর যে সঙ্গমস্থল, এই যে প্রায় 2.5 কিলোমিটার জায়গা হবে শহরের যে অংশটা, যদি অতি সত্বর কোনো প্রোটেকশন না করা হয় বা দেওয়া যায়, তাহলে আমার মনে হচ্ছে যে কুমারঘাট শহরটাকে আগামী দিনে বাঁচানো খুবই কষ্টকর হবে এবং কঠিন হবে। অতএব অতি দ্রুততার সঙ্গে যেন কুমারঘাট শহরকে বাঁচানোর জন্য বা শহর এলাকায় যারা বসবাস করছেন, যারা পরিবার রয়েছেন, তাদের বাড়িগুলোকে বাঁচানোর জন্য একটা বিহিত ব্যবস্থা বা তার একটা প্রোটেকশনের ব্যবস্থা অবশ্যই সেটা করা প্রয়োজন আমি মনে করি। সেই বিষয়ে আমি আজকে যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন ওনার দৃষ্টি আকর্ষণ আমি করছি যে এই কুমারঘাট শহরের কথা মাথায় রেখে এবং শহরবাসীর কথা মাথায় রেখে যেন যত দ্রুত সম্ভব সেটাকে একটা ব্যবস্থা নেওয়া। কারণ প্রতি বৎসরই 2-3 বার জল বাড়ছে, মানে ফ্লাড হচ্ছে। যেহেতু 2টি নদীর মিলন, সেখানে 2টি নদীর জল যখন আসছে অটোমেটিকলি জলটা ফুলে যাচ্ছে আর একটা পাত ক্রমাগত সেটা ভেঙে যাচ্ছে। তো সেইটাকে বাঁচানোর জন্য একটা বিহিত ব্যবস্থা করা। আমি যখন ওয়াটার রিসোর্স দপ্তরের সঙ্গে কথা বলেছিলাম, ওনাদের বক্তব্য ছিল যে অর্থের যে বিষয়টা, আমি বলবো যদি সেখানে পর্যাপ্ত পরিমাণ সেই অর্থের ব্যবস্থা না হয়, তাহলে এসডিআরএফ থেকেও যদি অতি সত্বর সেটাকে টেন্ডারের মাধ্যমে বা যে কোনোভাবেই যদি একটা প্রোটেকশন দেওয়া হয়, তাহলে কুমারঘাট শহরটা বেঁচে যাবে। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ স্যার। স্যার, জিতেন বাবু আগে বলবেন আগে জিতেন বাবু। ভাঙন প্রসঙ্গে কাকরাবনে ব্যাপকভাবে কয়েকটা জায়গায় এমনভাবে ভেঙেছে, যদি এগুলিকে প্রোটেকশনের জন্য ব্যবস্থা করা না হয়, তাহলে আগামী দিনে, এইবার তো আমতলী, শালগড়া কয়েকটা গ্রাম এই গোমতীর ভাঙনে শেষ হয়ে গেছে। শালগড়া থেকে শুরু করে কাকরাবন এরিয়ার মধ্যে
আপ টু কিশোরগঞ্জের শেষ সীমানা অর্থাৎ সোনামুড়ার বর্ডার পর্যন্ত দুই সাইডে এমন অনেকগুলি বাড়ি গোমতী ভেঙে নিয়ে চলে গেছে। এবার বাঁধগুলিও দুটা জায়গায় ভেঙেছে, যার ফলে কুসামারা পুরা পঞ্চায়েতটা জলের নিচে ছিল, এখনও তারা বাঁধের উপরেই আছেন। তো এই বাঁধটা অনেক আগে বাঁধা হয়েছে। আমার একটা প্রস্তাব হলো, এখানে বাঁধের পাশে যেটা নদীর দিকে সাইডটা, এই বোলটা দিয়ে যদি সাইডটা না দেওয়া হয়, অনেক আগের যে কোনো জায়গা দিয়ে আগামী দিনে কোনো বন্যা হলে পরে সেটা ভেঙে যেতে পারে। এক, দুই নম্বর হচ্ছে যে এই নদীটা দিয়ে জল যাওয়ার পথে রানীছড়া বলে একটা জায়গা আছে, এটা কাকরাবন এবং রানের মাঝখানে একটা রাস্তা আছে, যে রাস্তাটা এবার অন্তত কমপক্ষে 30 মিটার, রাস্তাটারে কোনো চিহ্ন নেই। এই জলটা যেতে না পেরে রাস্তা ভেঙে কাকরাবন বাজার পর্যন্ত ডুবে গেছে। এটা ঘুরে এইভাবে কাকরাবন হয়ে ঘুরে জলটা এসছে। অর্থাৎ গোমতী নদীর যেইটুকু আছে আমাদের 7 থেকে 8টা পঞ্চায়েত, এই বাঁধটা যদি আরেকটু পোক্ত করা না হয়, তাহলে আগামী দিনেও যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ বৃষ্টি হয় এই ধরনের, তাহলে অনেক ক্ষতি হবে। এবং আমার একটা প্রস্তাব হচ্ছে যে কাকরাবন থেকে যেটা মির্জা যাওয়ার রাস্তায়, সেখানে যদি একটা মিনি স্লুইস গেট করা হয়, তাহলে রাস্তাটাকে রক্ষা করা যাবে। তা না হলে যত উঁচুই করা হোক, রাস্তাটা ভাঙবে এবং জলটা যদি ছেড়ে দেওয়া যায়, তাহলে রাস্তাটাও তো প্রোটেকশন দেওয়া যাবে। তার জন্য একটা মিনি স্লুইস গেট যদি করা যায়, তাহলে রাস্তাটা যেমন বাঁচানো যাবে, তেমনি কাকরাবনে জল ঢোকাটাও বন্ধ হবে। প্রায় আমাদের 17টা পঞ্চায়েতের মধ্যে 15টা পঞ্চায়েত এবারে ফ্লাড এফেক্টেড হয়েছে, তার মধ্যে গোমতী হচ্ছে মুখ্য কারণ। এবং দুটো বাঁধ ভাঙার ফলেই এই গ্রামগুলি প্লাবিত হয়েছে। যদি বাঁধগুলি না ভাঙতো, তাহলে আরও কিছু হয়তো গ্রাম রক্ষা করা যেত। সুতরাং আমার একটা বক্তব্য হচ্ছে, নতুন করে বাঁধ যেমন দেবেন, তেমনি পুরো বাঁধে নদীর ভেতর সাইডটা, তাইলে যদি বোল্টার দিয়ে নেট দিয়ে এটাকে প্রোটেকশন করা যায়, কিছু কিছু জায়গা আছে আর একটু উঁচু করা যায়, ঠিক আছে। তাহলে আগামী দিনে এই সমস্যা থাকবে না। ধন্যবাদ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে আমি বিশেষ করে আমাদের খোয়াই নদী সম্পর্কে সবারই জানা। এটা ফ্লাড হয়েছে তো বিপদসীমার উপস্থিতি, কিন্তু সারা বছরই সেটা নদী ভাঙন একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আমার কল্যাণপুরে। তাই আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, কারণ কল্যাণপুরের একটা পঞ্চায়েত গিলাদি, যদিও দুটা পার্ট হয়ে গেছে, সেটা আমাদের সরকার আসার পরেই দক্ষিণ গিলাদুলি বোর্ডার স্যাংশন করে সেটাকে রুট করা হয়েছে। তারপরে গিলাতুলি গাঁওসভা আজ পর্যন্ত পারা যায়নি। পাতেখা, পশ্চিম গিলাতুলি, দক্ষিণ দুর্গাপুর এবং বিশেষ করে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, খোয়াই নদীর পাশে একটা ছড়া রয়েছে, যে কোনো মুহূর্তে সেই বিদ্যালয়ে অঘটন করতে পারে, একদম বিল্ডিংয়ের কাছাকাছি চলে এসে। এবং চেবড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আমারই বিধানসভার অংশ। হ্যাঁ, এবং ইদানিং সত্য মানে কয়েকদিন আগে দুটো টেন্ডার হয়েছে বোল্ডারের, খুব একটা হয়েছে কমলনগর গাঁওসভাতে, একটা চেবড়িতে ছোট্ট পরিসরে টেন্ডারটি হয়েছে, যদিও সেটা আরও বৃহৎ আকারে করা প্রয়োজন, নতুবা সেগুলো আটকানো সম্ভব না। যেহেতু এখন একটা সুশান্তবাবু সেই দৃষ্টি আকর্ষণীয় নোটিশটা এনেছেন, সেই সুযোগে আমি বলছি এই খোয়াই নদী সম্পর্কে বিশেষ করে একটু নজর দেওয়ার জন্য। কারণ খোয়াই নদীটা কখন কোন দিকে যাচ্ছে, অনেকগুলো বাড়িঘর অলরেডি বাড়ি আজকে নয়, আরও 10 বছর আগে থেকেই 15 বছর আগে থেকেই সমস্যা, বাড়িঘর ফেলে অন্যত্র যেতে হয়েছে, জায়গা পিটি বাড়ি সব নদীর তলায় চলে গেছে। দারিকাপুর, হ্যাঁ, বাগান বাজার বিস্তীর্ণ এলাকা। এটা মধ্যে যদি আলাদাভাবে একটু চিন্তাধারা করার জন্য আমি মহোদয় নিকট আপনার মাধ্যমে মন্ত্রী সাহেবের নিকট অনুরোধ রাখবো যে বিষয়গুলো খোয়াই নদীর বিষয়ে যেভাবে নদী ভাঙন চলছে, আগামী দিন মানে যদি রোধ না করা হয়, তাহলে বিপদের সম্মুখীন হবো প্রত্যেকটা পরিবার। তাই আমি বিশেষভাবে আমাদের সরকার সেখানটা কাজ করছে, সেটা বললাম 18 সালের পরেই কয়েকটা ভাঙন রোধ হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। যে এইবারও যাতে অন্তত, যেহেতু ফ্লাডও হয়েছে, ফ্লাড ছাড়াও খোয়াই নদীর ভাঙন অব্যাহত রয়েছে, এই জায়গায় যাতে আমাদের সেই খোয়াই নদীর ভাঙনের উপর একটু আলাদা নজর দেওয়া হয়, তার জন্য অনুরোধ রাখছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, আপনার মাধ্যমে যেহেতু নদী ভাঙন নিয়ে কথা উঠেছে, আমার ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যে গোমতী নদী, সেটার লাস্ট প্রান্ত সোনামুড়াতে একদম বর্ডার এলাকায় আমার একটা গ্রাম পঞ্চায়েত আছে, দুর্গাপুর পঞ্চায়েত। তো সেই বেড়িবাঁধের ভেতরে আমার প্রায় 150 থেকে 200 পরিবার আছে,
এইবার বন্যায় আমরা 8 থেকে 10 দিন এই 200 পরিবারের সবাইকে আমরা রিলিফ ক্যাম্পে রেখেছি। 10 দিন পর্যন্ত ছিল ওনারা, কারণ এই নদীর জল কমেনি। তারপর যখন এই যেই দিন বন্যা হলে এরপরের এই দিনই রাত্রেবেলা এই দুর্গাপুরের মানুষ এবং আমি সহ আমার এসডিএম সাহেব সহ আমরা পুরো রাত্র পাহারা দিয়ে রেখেছি। ওইখানে একটা ক্লাব আছে, টাইটানিক ক্লাব, ওইটার পাশ দিয়ে নদীটা ভাঙার জন্য, এই যে আইলটা ভাঙার জন্য প্রায় ভেঙে গিয়েছিল। যদি এসডিএম সাহেব এবং ডিপার্টমেন্টের ওনারা তৎপরতা না করতো, গ্রামবাসীরা তৎপরতা না করতো, যদি ভেঙে যেত তাহলে পুরো সোনামুড়া টাউনটাই জলের তলায় ডুবে যেত। যাই হোক, এখন যখন জল কমেছে মাননীয় স্পিকার স্যার, এখন ওই যে নদীর ভিতরে যে 150 থেকে 200 পরিবার, 4-5টা বাড়ি নদীর ভেঙে নদীতে চলে গেছে। তো আমি ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে অনুরোধ করব, এখানে যদি 300 থেকে 500 মিটার জায়গার মধ্যে আমরা বোল্ডার দিয়ে সেফগার্ড করি, তাহলে আগামী দিনে এই যে বড় আতঙ্কটাই থাকবে না। কিন্তু এটা লাস্ট প্রান্তে, সোনামুড়ার লাস্ট প্রান্তে, একদম বর্ডার এরিয়াতে আমার পঞ্চায়েত দুর্গাপুর। দয়া করে আপনার মাধ্যমে আমার মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, 3 থেকে 500 মিটার জায়গা যদি আমরা বোল্ডার দিয়ে রক্ষণাবেক্ষণ করি বা এটা সেফগার্ড করি, তাহলে আমাদের 150 থেকে 200 পরিবার আতঙ্ক থেকে বেঁচে যাবে আগামী দিনে। ধন্যবাদ স্পিকার স্যার। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সদস্য বলেন, আপনি বলবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার কমলাসাগর বিধানসভা এনএস রোড শেকেরকুট সিনাই নদীর ভাঙ্গনে ফুলতলি এবং পাণ্ডবপুর গ্রাম পঞ্চায়েতের কমসে কম 1000 জমি নষ্ট হয়েছে। তো কৃষি দিক দিয়েও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সিনাই নদীর ভাঙনে আমাদের একটি ফুলতলি গ্রাম পঞ্চায়েতের গাবতলি একটা গ্রাম আছে, ওইখানের যে ভাঙনে অনেক ক্ষতি হয়েছে। তারপর ওইখানে যদি প্রোডাকশন বা সুইচ গেটের ব্যবস্থা করা হয়, তাহলে অনেক কৃষকদের অনেক উপকৃত হবে। তারপর রাধানগর এবং কুনাবন গ্রাম পঞ্চায়েতে পাহাড় থেকে জল এসে অনেক বাড়িঘর জল উঠেছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 2টো ব্রিজ ভেঙে গেছে, ছোট ছোট ব্রিজ। তো ওইগুলাও যদি তাড়াতাড়ি মেরামতের ব্যবস্থা করা হয়, এবং যে কুনাবন এবং রাধানগর গ্রাম পঞ্চায়েতের যে টিলা থেকে অনেক উঁচু জায়গা থেকে যে জল এসেছে, তো অনেক বাড়িঘরের ক্ষতি হয়েছে, অনেক ঘর ভেঙে গেছে। তো ওইগুলো আমরা রিপোর্ট হয়েছে। তো আগামী দিন যদি ওইদিকে দেখা যায় যে সিনাই নদী এবং যে টিলা ভূমি আছে, ওইদিকে যদি রক্ষণাবেক্ষণ করা হয় এবং ওই দিক যদি দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহলে কৃষকদের অনেক উপকৃত হবে। ঠিক আছে, মাননীয় স্পিকার, উনি বলবেন। বলুন। আমি আপনার মাধ্যমে ভারপ্রাপ্ত মন্ত্রীকে কিছু অনুরোধ করতে চাইব। আমার এরিয়া যেমন টাকারজলা এরিয়া, জম্পুইজলার বৃদ্ধি বাজার হইতে টাকারজলা অবধি, যেহেতু নদী ভাঙন নিয়ে কথা হচ্ছে, নদী ভাঙন অ্যাকচুয়ালি দিস দ্য বার্নিং ইস্যুস। এই ফ্লাডের পরে সব জায়গাতে দেখা গেছে যেখানে নদীগুলো আছে অলমোস্ট কিন্তু যে স্ট্রিমটা এটা চলে গেছে আরেকটা দিকে। তো আমি দেখেছি আমার এরিয়াতে একটা বুড়িমা নদী আছে। এই বুড়িমা নদীটা এখন যে আফটার ফ্লাডের পরে প্রায় নিয়ার অ্যাবাউট 5 কিলোমিটার আছে, 5 কিলোমিটার মতো হবে। সব নদীগুলার রাস্তাগুলা, বাড়িগুলা সব অলমোস্ট ফিনিশ লাইক। তো ওইখানে যদি এখন থেকে যদি প্রোটেকশন না করি, এখন যদি মিনিমাম বোর্ডার দেওয়া যদি না করি, দুনো সাইডে কিন্তু অলরেডি চলে গেছে। আমার টাকারজলা এরিয়াতে মোটামুটি উঁচু জায়গা, কিন্তু সেই জায়গাটিও কিন্তু লাস্ট ফ্লাডে এমন ফ্লাড হয়েছে, নদী ভেঙে সব প্রায় একটা বেশি আছে আমার নর্থ টাকারজলাতে, অনেক প্যাথেটিক হয়েছে, যেখানে নদী ভেঙে সব জলগুলো ঢুকে গেছে এই গ্রামেরগুলো। ওইখানেও আমরা কিন্তু বোট দিয়ে, নৌকা দিয়ে লোক টানতে হয়েছে। মানে ভাবতেই পারেন এরকম জায়গাতে জল ঢুকে যাবে, তো সেরকম জায়গাতেও জল ঢুকে গেছে। তো মানে অনেকগুলো জায়গা আছে, অনেক স্কুল আছে, যেটা নদীর পাশে যেটা স্কুল আছে, ওরা কিন্তু অলমোস্ট ড্যামেজ হতে যাচ্ছে। অনেক রাস্তা আছে। আর
অনেক ব্রিজ আছে, যে ব্রিজটাও কিন্তু এখন যদি না করি তাহলে সেই বড় বড় যে ব্রিজ বানানো হচ্ছে এইটাও কিন্তু আগামী 5 বছর বা 2-3 বছর আমরা থাকতেও মানে নাও থাকতে পারে, এরকম কন্ডিশন হচ্ছে। তো আমি ডিএম সাহেবের সঙ্গে কথাও হয়েছে, সেগুলো ডিএম এর সঙ্গে, তো ওনাকে রিকোয়েস্ট করেছি আপনি এসে একটু ভিজিট করুন, কিন্তু না হলে পরে আমরা এগুলো পাবেন, পরে আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো আমি মন্ত্রীর কাছে এটাই অনুরোধ করব, যদি এইগুলো এখন থেকে যদি প্রোটেকশন করতে পারি তাহলে আগামী দিনে আমরা কিন্তু এই বিরাট একটা সমস্যা থেকে আমরা কিন্তু এখন মোটামুটি স্টেবল আসতে পারি। এটা না করলে কিন্তু আমাদের আগামী দিনে আরও ক্ষয়ক্ষতি হতে পারে। আর এখন কিছু বৃষ্টি আসলেই অনেক বাড়ি চলে যাবে, আমিও নিজে গিয়ে ভিজিট করেছি, কিন্তু অনেক বাড়ি অলমোস্ট ড্যামেজের দিকে আছে অনেকগুলো। তো আমি রিকোয়েস্ট করবো মাননীয় আপনার অধ্যক্ষর মাননীয় মন্ত্রীকে আমি জানাবো, যেটা এটা অতি সত্ত্বর এটা একটু দেখার জন্য এটা ইমপ্লিমেন্টেশন হোক বা টেন্ডার দিয়ে একটা সলিউশন আনা যাবে। বাস, থ্যাংক ইউ। মাননীয় স্পিকার স্যার, এখানে 8টা গ্রাম রক্ষা করার জন্য আমি দপ্তরের কাছে অনুরোধ করব, বিশেষ করে মোহরীর অববাহিকা, এর মধ্যে 5টা গ্রাম এবার খুব তছনছ করে দিয়েছে বর্ষায়। এর মধ্যে আছে কোলাবাড়িয়া, মনোরমুখ, চিত্তলি, এখানে ব্যাপকভাবে ফসলের জমি যেমন ক্ষতি হয়েছে মোহরীর অববাহিকায়, তেমনি আমাদের রামঠাকুরপাড়া, আমলাপাড়া, দক্ষিণ বিলুনিয়া, তালুকদারপাড়া, নন্দীপাড়া, এই 8টা গ্রাম রক্ষা করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, এই জায়গাগুলো রক্ষা করার জন্য ব্যাপক বাঁধ সেখানের মধ্যে তৈরি করা দরকার। বিশেষ করে শহরকে রক্ষা করা একটা বিরাট প্রশ্নের মধ্যে এসে দাঁড়িয়েছে, কারণ এবারও খুব আতঙ্কের মধ্যে মানুষ সেখানের মধ্যে ছিল। একদিকে বাংলাদেশ তার গুলি তাকে রোধ করার জন্য একসময় বাঁধ তৈরি হয়েছিল, কিন্তু এত ভয়াবহ বর্ষা এই পরিকল্পনা নিয়ে এই বাঁধ সেখানে তৈরি করা হয়নি। কাজে সেদিক থেকে আমি এটা বলবো যে এই বাঁধ নির্মাণ যদি করতে আমরা না পারি তাহলে এই গ্রামগুলোকে আমরা রক্ষা করতে পারবো না। কাজে এই ব্লক হোক, বোল্ডার হোক, সেটা কীভাবে করবেন টেকনিক্যাল তারা ভালো বুঝবেন, কিন্তু আমি একটা অনুরোধ করবো মাননীয় মন্ত্রী মহোদয়কে এই এলাকাটাকে ভিজিট করার জন্য। ভিজিট না করলে বিষয়টা হয়তো সেভাবে বুঝতে পারবেন না। বিশেষ করে এবারের ভাঙন এত ভয়াবহ সেখানের মধ্যে ছিল, সেই জন্য আমি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী মহোদয়কে ভিজিট করার জন্য এবং এই সম্পর্কে একটা পরিকল্পনা গ্রহণ করার জন্য। ধন্যবাদ। উনি বলবেন, সবাই বলবেন। মাননীয় স্পিকার মহোদয়, আমার নিজ বিধানসভা সুরমা বিধানসভা ধলাই নদীর তীরবর্তী এলাকা। আর এই বিধানসভায় যখনই ধলাই নদীতে জলের স্রোত বেড়ে যায়, সেই সময় আমার নিজ বিধানসভার 3টি পঞ্চায়েত দেবীচড়া, মেতিরমিয়া, হালুলি, এই 3টি পঞ্চায়েতে প্লাবিত হয়। এবারও যে বন্যা হয়েছে সেই বন্যায় 3টি পঞ্চায়েত প্লাবিত হয়েছিল এবং এই 3 পঞ্চায়েতে অধিকাংশ নাগরিক শিবিরে যেতে হয়েছিল। প্রায় 4 দিন ওরা শিবিরে ছিলেন। তা আমি আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ রাখব যে এই যে 3টি পঞ্চায়েত এলাকা রয়েছে তার সেই ধলাই নদীর তীরবর্তী যে জায়গাটুকু, নদীতে যেহেতু নদীর নাব্যতা কমে গেছে তার জন্য সংস্কার প্রয়োজন। তৎসঙ্গে যেহেতু এই এলাকাগুলো আমাদের ঘর বাড়ি রয়েছে এবং সঙ্গে 1-2টি বিদ্যালয়ও রয়েছে, হয়তো সামনে যদি এগুলো মেরামত না করা হয় এবং নদীতে যদি বাঁধ দেওয়ার খুবই প্রয়োজন, যদি আমরা নদীতে বাঁধ দেওয়া হয় তাহলে এই 3টি পঞ্চায়েতকে রক্ষা করা যাবে এবং বিদ্যালয়গুলোও রক্ষা করা যাবে। তাই মাননীয় মন্ত্রী মহোদয়ের আমি আবেদন রাখবো যত তাড়াতাড়ি সম্ভব যেন বাঁধের ব্যবস্থা করা হয়। অবিভক্ত কৈলাসর মহকুমা, এখানে মনু নদী এবং দেউ নদ, এই এরিয়াতে 100 কিলোমিটার লম্বা বাঁধ। সেই বাঁধে দেখা যায় 40 বছর 50 বছর আগে সুইচ গেট, লোয়ার সুইচ গেটটা মেরামত হয়নি, যার ফলে এবার বন্যাতে দেখা গেছে সুইচ গেট দিয়েই জল ঢুকে কৈলাসর টাউনটা প্রায় জলমগ্ন ছিল এবং সেখানে জলটা
পাম্প দেওয়া ইয়ে করতে হবে, সুইচ গেট মেরামত বিশেষ প্রয়োজন। আর 2 নম্বর, যখন ডিপার্টমেন্ট থেকে প্রপোজাল আসে, বিভিন্ন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেন বা সুপারিনটেন্ডেন্ট, স্টেট গভর্নমেন্ট থেকে তাড়াতাড়ি টাকাটা স্যাংশন করা দরকার যদি করাইতে হয়, কারণ ফ্লাডের সময় কাজ শুরু হয়ে দেখা যায়। ফ্লাড আসলেই আপনার বোল্ডার ফেলানো হয়, তো শীতের দিন করা হয় না কেন? এখানে এত করাপশন হচ্ছে, 100 বোল্ডার ফেলানে 1000 বিল হচ্ছে সব জায়গাতে। এটাতে আমি গভর্নমেন্টের কাছে নজর আনতে চাই, আপনার মাধ্যমে সঠিক টাইমে বাঁধ যাতে মেরামত করা হয় এবং ওই সুইচ গেটগুলো যাতে রিপ্লেস করা হয়। স্যার আমি এক সেকেন্ড রাও নির্মলবাবু গোপালবাবু বা আর মোটামুটি হয়ে গেছে। এরপরে যদি কারো কোনো বক্তব্য থাকে বান সংক্রান্ত লিখিত আকারে দিয়ে দেবেন। অন্য ভিত্তিতে থাকে বলুন স্যার আপনার মধ্য থেকে তাই ওনার এটা দিন। দৃষ্টি আকর্ষণ করে বলছি মাননীয় মন্ত্রী যে আমাদের বিধানসভা প্রতাপগড় বিধানসভা হাওড়া নদী, এই বিধানসভাটা হাওড়া নদীর মানে চারিদিকেই বলতে পারি। এবার বর্ষা আমি লক্ষ্য করতে পেরেছি আমাদের যে প্রথম যে শুরু হয়েছে বলদাকাল থেকে শুরু যে পঞ্চমটি বাজার আড়ালিয়া, সেখানে কয়েকটা পুরনো দোকান, এই দোকানগুলো এখন নদী গর্ভে যাওয়ার পথে। পাশাপাশি আমি লক্ষ্য করতে পেরেছি আমাদের বিদ্যাসাগর চমুনি, সেখানে একটা বিবেকানন্দ লেন, সেখানে অনেক পুরনো বসত বাড়ি, বড় বিল্ডিং। নদী তো এদিকে ছিল না, নদী এক কুল গড়ে আর এক কুল ভাঙে। তো এখন এই বিল্ডিংগুলো দেখছি আস্তে আস্তে মানে কিছুদিনের মধ্যে নদী গর্ভে চলে যাবে। পাশাপাশি আমি লক্ষ্য করতে পারছি পশ্চিম প্রতাপগড়, আমাদের ঠাকুরপল্লী পশ্চিম প্রতাপগড়, যেখানে সেই এলাকাগুলোর মধ্যে এখন এমন জায়গায় ভাবে মানে ভাঙন শুরু হয়েছে যে আগামী দিন এখানে মানুষ বসবাস করারই খুব কঠিন হয়ে দাঁড়াবে। তো আমরা যখন এলাকায় যাচ্ছি, তো আমাদের এই বিআর ফান্ডের থেকে এই বোর্ডার তৈরি করে নদী রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে না। যদি আমরা বিআর ফান্ডের থেকে যে এই কাজ করি, তাহলে আমরা অন্য কাজ কি করে করবো? তা আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো যে যাতে ওই সমস্যাগুলো উনি খুব নজর দিয়ে দেখেন বিষয়টা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি একটু সুশান্ত বাবু আর দুজন নির্মলবাবু আর গোপালবাবু। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি প্রথমেই আপনার কাছাকাছি দিয়ে তো অনেকে বললো তো আশপাশ সার দিয়ে। হ্যাঁ মাননীয় অধ্যক্ষ মহোদয়, বলো নির্মলবাবু। আমি প্রথমেই মাননীয় সদস্য শ্রী সুশান্ত দেব মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আনবার। নদী ভাঙ্গন, সে খোয়াই নদীর, আমি বলছিলাম যে খোয়াই নদীর ভাঙ্গন, এটা একেবারে তেলিয়ামুড়া থেকে শুরু করে আমাদের খোয়াই শহর পর্যন্ত প্রায় গোটা খোয়াই জেলার উপর দিয়েই একটা বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে এই নদীটা বয়ে গেছে। এবং এটা শুধু এবার বন্যার সময় না, এটা প্রতি বর্ষার সময় আমরা দেখি এই নদীর একটা ভাঙ্গন হয় এবং এর ফলে বহু বাড়িঘর এগুলি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক, এরপরে দেখি না, যাই হোক, আমি এই প্রসঙ্গে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে সাম্প্রতিক বন্যায় আমাদের যেটা নজরে এসেছে যে খোয়াই নদীর বিস্তীর্ণ এলাকায় ভাঙ্গন, তার পাশাপাশি আমি নির্দিষ্টভাবে যেটা বলতে চাই, খোয়াই শহরের একেবারে পার্শ্ববর্তী এলাকায় বহরমোড়া গ্রাম পঞ্চায়েত, সেখানে বাল্লার বেদ, ওই পাড়াটা একটা বিরাট অংশের জমি নদীগর্ভে তলিয়ে গেছে। ফলে ওই এলাকাটাকে রক্ষা করতে গেলে খুব তাড়াতাড়ি সেখানে দপ্তরকে ভূমিকা নিতে হবে, সেখানে উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে খোয়াই শহরের পাশে দিয়ে যে নতুন হাইওয়েটা তৈরি হল, এই হাইওয়েটা তৈরি হওয়ার ফলে আমরা দেখলাম এবার এটা একটা বাঁধের মতন হয়ে তা স্বাভাবিকভাবে নদীর জলটা আগে যেভাবে ধান ক্ষেতের উপর দিয়ে যখন নদী বিপদসীমার উপরে উঠে যেত, যখন নদীর জলটা বয়ে যেতে পারতো, এবার একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। তার ফলে ওই যেখানে নদীর উপর ব্রিজটা তৈরি হলো শহরে ঢোকার আগে, সেই জায়গায় আমরা দেখলাম যে নদীর জলটা আটকে যাওয়ার ফলে পার্শ্ববর্তী যে গ্রাম সোনাতুলা, জামিরা, এই এলাকাগুলি দারুণভাবে সেখানে প্লাবিত হচ্ছে। ফলে ওই জায়গাটার মধ্যে, ওই এলাকার মধ্যে একটা বাঁধ তৈরি করা যায় কিনা
এই বিষয়টা দপ্তরকে বিশেষভাবে দেখবার জন্য আমি অনুরোধ করছি। পাশাপাশি এবার আমাদের শহরেরও ভিতর দিকে মানে বাঁধের ভেতর দিকে জল হয়ে যায় কিছু কিছু পাড়ায়। তার মূল বিষয়টা হচ্ছে সুইচ গেটগুলি মেরামত করা হচ্ছে। এই বিষয়গুলি সম্পর্কেও দপ্তর যেন সেখানে নজরদারি করেন। বিশেষ করে খোয়াই শহরের মরা নদী, আমলাপাড়া ইত্যাদি এলাকায় আমরা দেখলাম যেটা সাধারণত হয় না এসব এলাকায়, এবার এসব এলাকাতেও জল উঠছে। তার কারণটা হচ্ছে জলের ওই মেশিনগুলি ঠিকমতো কাজ করছে। ফলে দপ্তরকে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আমি বলবো, একদিকে নদী ভাঙ্গন রোধ করবার জন্য সেখানে বোল্ডারের ব্যবস্থা করা, পাশাপাশি বাঁধ নির্মাণ করা, এই বিষয়গুলি দপ্তর যেন গুরুত্ব দিয়ে দেখেন, এই অনুরোধ আমি রাখছি। Honorable Speaker, sir. Honorable Speaker, sir. Please, Gopal. Mr. Speaker, sir, point of clarification. আমাদের বনমালীপুর কনস্টিটুয়েন্সি দক্ষিণ দিকে হাওড়া রিভার আর উত্তর দিকে হলো কাটাখাল, দুটার মধ্যে একটু বৃষ্টি হলে দক্ষিণ চন্দ্রপুর, আপনি জানেন আমি বিকল্পে পড়েছি, এটা শ্রীলঙ্কা বস্তি বলে অনেকে, যদিও এটা দক্ষিণ চন্দ্রপুর, এখানে ফ্লাড। এটা আমার মনে হয় মাননীয় মন্ত্রী জানবেন যে ব্রহ্মপুত্র রিভার কমিশনের রিভারগুলি দেখে কিনা আপনি দেখবেন, আর আমাদের ওয়াটার রিসোর্সের যেটা আছে মিলে একটা টিম করে আমি দেখলাম যে ট্রেজারি বেঞ্চের থেকেও সারা ত্রিপুরা যে রিভার নিয়ে বক্তব্য আছে। তাইলে আমি এখানে কোনো আহত করতে চাই না, আমি বলবো ফর দ্য কনস্ট্রাকশন বৃক্ষরোপণ। Second regulation 2023 of MB. Audit report of Samagra Shiksha Tripura of the year 2022 on the table of the House. Now I request the Honorable Ministers in charge of Concerned Department to lay a copy each of the above mentioned rules, regulations, and audit report on the table of the House. Land above education. Mr. Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of Assembly the Tripura Land Revenue Reforms Allotment of Land 9th Amendment Rules 2024 as recorded under Section 198 of the TLR and LR Act 1960. Second is Tripura Land Revenue and Land Reforms 18th Amendment Rules 2024 as recorded under Section 198 of the TLR and LR Act 1960. And the audit report of Samagra Shiksha Tripura 2021 as recorded under Section oblique provisions of Rules 2 within bracket 2 within bracket 4 of General Financial Rules EFR 2017 on the table of the House. Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy Maharaja Bir Bikram University First Regulation 2018 Fourth Amendment as required under subsection 2 and 3 of Section 52 of the Maharaja Bir Bikram University Act 2015, Tripura Act number 6 of 2015 on the table of House. Speaker, sir, I hereby give notice my intention to lay a copy of regulation governing the undergraduate program in affiliated college of MBB University as per NEP 2020 and implementation of choice basis credit system undergraduate level as second regulation 2023 of MBB University as required under subsection 2 and 3 of the Maharaja Bir Bikram University Act 2015, Tripura Act 6 of 2015 on the table of the House. Now the business before the House is laying a copy of the annual reports of the Tripura Electricity Regulatory Commission for the financial year 2020-21, 2021, 2022 and 2022-2023 on the table of the House. Now I request the Honorable Minister in charge departments to lay copy each of the above mentioned annual reports on the table of the House.
Sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual reports of the Tripura Electricity Regulatory Commission for the financial years to 2021, 22 and 22-23 as required under Section 105 of the Electricity Act 2003. Now the business before the House is laying a copy each of, number 1, the 03 numbers of the notifications issued under the Tripura State Goods and Services Tax Act 2027, Tripura Act number 9 of 2027, to 2007, period from 18 to 2024 to 30/30/6/2020. Now I request the Honorable Minister in charge of the Finance and Secretary Department to lay a copy each of the above mentioned of the Tripura State Goods and Services Tax Act 2017, number 9 of 2017, during the period from 18 to 2024 to 30/6/2024 on the table of this House. Now the business before the House is laying a copy each of, number 1, the annual reports of the Tripura Urban Transport Company Limited within bracket TUTCL for the period ended 31st/3/2021 and 31st/3/2022 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Transport and Secretary Department to lay a copy each of the above mentioned annual reports on the table of the House. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly annual report of Tripura Urban Transport Company Limited, TUTCL, for the financial year 2020 to 21, 21 to 22. Undertaking চেয়ারম্যান কমিটির প্রতিবেদন সভায় পেশ করার জন্য অনুরোধ করছি। Mr. Speaker, sir, as the chairman of the Committee on Public Undertakings, on behalf of the committee, beg to present its 54 in the House. মাননীয় সদস্যগণ, আজকের সভায় পেশ করা কমিটির রিপোর্টের প্রতিলিপি নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সভার পরবর্তী কার্যসূচি হল কমিটি অন প্রিভিলেজের 47তম প্রতিবেদন সভা উপস্থাপন। এখন আমি মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাস মহোদয়, চেয়ারম্যান কমিটি অন প্রিভিলেজেস কে কমিটির 47তম প্রতিবেদন সভা পেশ করার জন্য অনুরোধ করছি। Mr. Speaker, sir, I, the Chairman of the Committee on Privileges of Tripura Legislative Assembly, on behalf of the committee, beg to present the 47th report of the committee before the House. মাননীয় সদস্যগণ, আজকের সভায় পেশ করা কমিটির রিপোর্টের প্রতিলিপি নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি। সভায় পরবর্তী কার্যসূচি হল কমিটি অন পিটিশনসের 49তম প্রতিবেদন সভায় উপস্থাপন। এখন আমি মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায়, চেয়ারম্যান কমিটি অন পিটিশনসকে কমিটির 49তম প্রতিবেদন সভায় পেশ করার জন্য অনুরোধ করছি। Honorable Speaker, sir, I, the Chairman of Committee on Petition, on behalf of the committee, beg to present the 49th report of the Committee on Petitions before the House. মাননীয় সদস্যগণ, আজকের সভায় পেশ করা কমিটির প্রতিলিপি নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি। Discussion on a matter of urgent public importance for short duration. সভা পরবর্তী পাবলিক ইন্টারেস্টে আমার 3 নম্বরটা আছে স্যার, ধর্মঘট থেকে সাবরুম পর্যন্ত। আমি ঘোষণা ডিসকাস করব লেতে না আমি ঘোষণা দেই না। আচ্ছা, ওকে, যে ওনার একটা আর্জেন্ট কাজ আছে 3 নম্বর আইটেমে যদি উনি আগে ডিসকাস করার সুযোগ 100 বার। আমি কি বলছিলাম, ঠিক আমি বলছিলাম শুনুন সুদীপ বাবু, আমি বলছিলাম আপনি সকালবেলা বলছিলেন হ্যাভ পেশেন্স, এবার শুনুন, ঠিক শুনুন। ডিসকাশন অন এ ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক বলে দাঁড়িয়ে গেল, কি হতে পারে পাবলিক কোনটা, সাবজেক্টটা বলি আগে, পাবলিক ইম্পর্টেন্স ফর শর্ট ডিউরেশন। এখন গোপাল বলছিল 3 নম্বর, আমরা 1 নম্বরে দেবো, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। কে এনেছেন আমি বলে দিই আগে। ডিসকাশন ম্যাটার অফ আর্জেন্ট ইম্পর্টেন্ট
প্রথমটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন, বিষয়বস্তু নাইবা গেলাম। দ্বিতীয় দিয়েছেন মাননীয় সদস্য তথা বিরোধী দল শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। 3 নম্বর এনেছেন তৃতীয় নোটিশটি মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। এখন 2 নম্বর আছেন জিতেন বাবু, আপনি গোপাল বাবু 1 নম্বরে চাইছেন, সুদীপ বাবু 1 দিন আছেন। ওকে, গোপাল বাবু প্রসিড। ঠিক 3টায় শুরু করলেন কিন্তু গোপাল বাবু। সবগুলো করে মিলেছে নাকি? মিস্টার স্পিকার স্যার, আমার যেটা ডিসকাশন অন ম্যাটার অফ আর্জেন্ট ইম্পর্টেন্স ফর শর্ট ডিউরেশন, ধর্মনগর থেকে সাবরুম সমেত সমগ্র ত্রিপুরা রাস্তার অচল অবস্থার সম্পর্কে ইট ইজ এ গ্রেট কনসার্ন। আমি যেটা বলব যে আপনি তো স্যার, আপনাকে বলতে হবে না, কারণ আপনি তো ট্রাভেল করেন ধর্মনগর থেকে আগরতলা। রাস্তার অবস্থা বর্ষার আমাদের ফ্লাডের আগেও অত্যন্ত দুরবস্থা ছিল। আর ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত বললাম আগরতলা হয়ে, তার বাইরে যেমন আমার একটা দরকার ছিল, আমি ভায়া অমরপুর আমি এতে গিয়েছিলাম, ওই গন্ডাসা। এত বাজে অবস্থা ছাড়, গাড়িটা চলে মনে হয় ঘোড়ায় চলছে, ইট ইজ সো ব্যাড। আর এই বর্ষার পরে তো কি অচল অবস্থা হয়েছে আমি বুঝতে পারি না স্যার। এখানে এই আমাদের মানে আমাদের বলতে হবে, সরকার তো সরকার, এই নতুন সরকার আসার পর 2018-19-এ পাবলিক ওয়ার্কস, রোডস অ্যান্ড বিল্ডিংয়ে স্যার তখন বাজেট ছিল এই ধর্মনগর। আমি কিছুদিন আগে ওই রতনবাবু পর্যন্ত ঠিক আছে, উনি সবসময় ঠিক আছে, এই খোয়াই পর্যন্ত রোড এত, এবং ব্লকটা আছে ভালো, এটা একটা ন্যাশনাল ডিজাস্টার আমরা বলছি, বিপর্যয় এত খারাপ হয়েছে। এটা আমার মনে হয় যুদ্ধ নিয়ে সরকারকে নামতে হবে, রাস্তা দিয়ে চলা যাবে না। প্রণীত বাবু উনি একমত হবেন, রতনবাবু একমত হবেন, রতনবাবু ট্রাভেল করে, আমাদের অন্য মন্ত্রী মহোদয়রাও একমত হবেন যে রাস্তা ভালো না। আমি গিয়েছিলাম ওই যে ফটিকরায়, এখানে মন্ত্রী মহোদয় আছে, উনি এখানে যাওয়ার সময় অ্যাকচুয়ালি কষ্ট হয়েছে, না কাজ হবে। তাহলে 71% কন্টেস্ট কি আনওয়ান্টেড কেউ যদি ডিস্টার্ব করে, এটা স্যার আপনি কিন্তু আমাকে টাইম দিতে হবে। আমি যেটা বলি যেই রাজ্যে আপনি ওয়ান্টেড ডিস্টার্ব চান, আমি আপনাকে বলি আপনিও এটার জন্য দায়ী আছেন, কারণ আপনি কেন কিন্তু নির্বাচন হয়নি গাছ ঠিক মতো, আমার কাছে খবর আছে। কোন রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে গাঁও পঞ্চায়েতে 7% উইদাউট ইলেকশন আনকন্টেস্টেড হয়, সেটা কি প্রার্থী পাবে কি করে? আপনার সাবজেক্ট হচ্ছে আসাম আগরতলা, আরে পঞ্চায়েত তো জিতে নেবো বলবেন। ইউ আর ফেইল টু কন্ট্রোল ইউ, না না পঞ্চায়েত জিতে নেবো, ঠিক আছে। আমি এটা যেখানে যেখানে যাওয়ার দরকার গিয়েছি, দি রোড ইজ ভেরি ব্যাড।
আমি বলবো মাননীয় মন্ত্রী যিনি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আছেন নাকি এখানে দায়িত্বে কে আছেন উনি নিশ্চয়ই সুশান্ত মাননীয় মন্ত্রী বললেন যে আপনারা লিখে দেন, আমরা লিখে দেব, কোনো আপত্তি নেই, কিন্তু একটা না 10 বার লিখ, কিন্তু কাজ হতে আমার মাননীয় মুখ্যমন্ত্রী নেই না, কিন্তু বলবো রাস্তার অবস্থা আপনাকে দিয়েই বলছি, ইউ আর দ্য উইটনেস। মনে করেন আপনি ট্যাবলেট খান না, আর্নিকা খান নিশ্চয়ই, বা ট্যাবলেট খান, কারণ আপনি বলেছেন একদিন কথার কথা গোপালদা আসতে গেলে কিন্তু কোমর ব্যথা করে। আমি আপনাকে বলছি দেখেন, আমি টিচিং পাঠ করে দেবো, আমি আপনাকে বলছি, আমি রতন বাবু বলছি, রতন বেশি আসিস, আমি জানি কোথায় কি হচ্ছে, তবে ভিজিলেন্স থাকতে হবে গভর্নমেন্টের, এবং এই যদি না হয় বিপর্যয় মোকাবিলা সব ডিপার্টমেন্টে হবে। আমি যেটা বলতে চাই, আই রিকোয়েস্ট দ্য ট্রেজারি বেঞ্চ, আই রিকোয়েস্ট দ্য গভর্নমেন্ট থ্রু ইউ, যে রাস্তাগুলি ঠিকভাবে মেরামত করার জন্যে আপনারা সঠিকভাবে স্টেপ নেবেন। ধন্যবাদ। সুদীপবাবু তো নাই, ঠিক আছে, এবার মন্ত্রী মাননীয় মন্ত্রী বলবেন। শ্রীমতী স্বপ্নাদেব বর্মা মহোদয়া আলোচনা করবেন। हामबाय बरं गोनां स्पिकार लामानो दै सानानिफ्राय ताबुक MLA बरं गोनां जे सायथांमानि आंबो अबनो दैनो सासिनाय ठीक न धर्मनगर टू साब्रुम हाईवे खालाय दङ अमहाय नेशनल हाईवे लामा दङ थिक खालायबो दङ बा गाहाम बंगै दङ फियाबा पारा आमचाय सिंबासांनि लामा बेलाय हामिया नङै दङ अ हामिया लामा न लांमा हिनि दासिङाव सागा आं बावबोनो सानाय लामा न लांमा न लामा जों लामा न गाहामा खायनाय आंबो सरकारनि अंशिदार न हायफानो लामाले गाहाम खालायनानै नांगौ जों नेशनल हाईवे ताबु गाहामखै चलिखा ताबु एग्जाम्पल दिनानै थांखाय आगि खवायाव थाङै आं निजे आगरतला हयते खवायाव थानानै हिंगा 1 घन्टा नांगौ ताबु 45 मिनिट बायना सगयो बेलागे गाहामखौ अमहाय किनो जों तेबो शर्टकाट लामा मास नामनाय सनामखै जावो मास नामनाया ताबु ग्रमदि आं मानदायनि अरबना एग्जाम्पल लिवानो ताबुक जुदि मानदाय ताबुक जिरानिया ब्लक नि हयते मानदाय यांगरमदि नलबगला हलंसिकी मताय दङ एं तिखै जुदि तेलियामरा फाचा बाखलाय थांमान मानदायनि हयते अमहायनि लामा फुगुय नेशनल हाईवे नि हाई उनसुगियाफानो हाई खेलायै जुदि लामा र फुका हंकाय लामातेबो गाहाम खालायखाय जावो ताबु दप्तरबो दायित्व मानो हानाय जेमन PWD चीफ इंजिनियर न तुयै डिविजन तुयनाय सार्वे खालायनायनि दरकार सार्वे खालायनाय जे नांगौमानि पर्याप्त परिमाणे रां रुयनाय सामुं दति खालायखाय जावो तामनि हिमालय जों नुखा अ फ्लाट जेबाबे लामार हामियांखा जेबाबे लामा नष्ट अंखा अ लामा तासिं सालायका जे नदी बांगन तुयनाय
তুই মারক পাইমানি তুই সারক পাইমানি আও ওয়াটার রিসোর্স বনব নাই বজাগা লামা বাইখা আবো নাইনানি দরকার তামনি হিমালয় তাসিং সালাইকা আর সুইচ গেট শুধু মান্দাই কেন মান্দাইও সিমি সুইচ গেট নাঙ্গিয়া তাবো উদয়পুরও সিমি সুইচ গেট নাঙ্গিয়া প্রায় বিধানসভা কেন্দ্রনি বিসিङ অনেক লাमा কুয়াগै थाका आरो ब जागाव ब नदीव सुइच गेट ना जों बासाय साइमांकामु आरो प्राय जागावनो अमहाय लामा बांगान उङै थांबायका बाय थांबायका कुवागै थांबायका फियाब जों बासाय सालिया तांगै जतने आरोनो बायजा जतने आरोनो सुइच गेट नांगौ जतने आरोनो लामा नांगौ लामा बेलायकै हामिया लामानो ताइसा गाहाम कायतलांनानै बागिनाय যদি সরকার দায়িত্ব না হারি বিরোধী দল বা ইয়াসি সজ্জা গেতে খাইনাই সামুং তং পাংখাংকাই বেলাইনো আং চাও হিনি মনে খালাयो দপ্তর পিডব্লিউডি দপ্তর ন দপ্তর ডিভিশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তুইনাই সার্ভে খাইনাই ব লামা খাইনাनै নাংকো ন্যাশনাল হাইওয়ে হাই ইয়া পানো ब हाइ उंतुतै सल्ट्राव थ्राव खालायनाय para amjani lama belai kan hamia tasing samani je ungu hinai para amchayo kha omkino amani haino ungu মাননীয় স্বপ্নদেব মহোদয়ের কাছ থেকে দারুণ একটা লাইন পেলাম রাস্তাই জীবন জীবনের রাস্তা ক্লাসিক ফাইন ধন্যবাদ জানাই স্যার 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 আমি জাস্ট এক সেকেন্ড যদি ইন্টারপ্রেটার না থাকতো আমরা সুন্দর লাইন থেকে মিস করতাম ঠিক না ধন্যবাদ আপনাকে বলবেন আপনি স্যার বলুন আচ্ছা এক মিনিট আগে 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 দীপঙ্কর বাবু একটু বলুন তারপর আপনি বলবেন বসুন প্লিজ বলুন দীপঙ্কর বাবু মাননীয় স্পিকার স্যার প্রথমত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হোক আরও এটা আমরা সবাই সেখানের মধ্যে চাই তার কারণ হচ্ছে গ্রামীণ এলাকা তার সঙ্গে শহর এলাকার সংযোগ এবং শহরের সঙ্গে রাজধানীর সংযোগ এই জিনিসগুলোর প্রয়োজনীয়তা অত্যধিক আমাদের রাজ্যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য কিন্তু যেটা দেখা গেছে যে রাস্তাগুলোর সংস্কারের অভাবে যে রাস্তাগুলো ছিল ভালো ভালো রাস্তাও সেখানের মধ্যে ভেঙে গেছে সময় মতো যদি যে কোনো রাস্তায় সংস্কার করা না হয় তাহলে স্বাভাবিকভাবে এটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় তার পরবর্তী সময় সেটাতে কোটি কোটি টাকার প্রশ্ন সেখানের মধ্যে এসে যায় এই জন্য দেখা গেছে যে বেশ কিছু রাস্তা সংস্কার যদি করতো তাহলে গ্রামীণ রাস্তাগুলো বিশেষ করে এত খারাপ অবস্থার মধ্যে গেছে কোনো রাস্তা উল্লেখের প্রয়োজন নেই প্রতিটা গ্রামীণ রাস্তায় এখন এমন একটা অবস্থা হয়েছে যেখানে এখন ছোট গাড়ি বড় গাড়ি তো প্রশ্নই নেই ছোট গাড়ি পর্যন্ত চলার অযোগ্য সেখানের মধ্যে রয়ে গেছে এর মধ্যে কিছু কিছু জায়গায় সেখানে দেখা গেছে যে কালভার্ট আগের সেই স্পান পাইপ দিয়ে সেখানে আছে কিন্তু এই স্পান পাইপটাকে যে পরিবর্তন করা দরকার সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাকে বক্স কালভার্ট যদি করা যায় এবার বর্ষায় যেটা দেখা গেছে যে ছোট্ট একটা স্পান পাইপ এটা পরিবর্তন না করার জন্য প্রায় 30 মিটার 40 মিটার পুরো রাস্তাটাই সেখানের মধ্যে নিয়ে চলে গেছে কাজে সেদিক থেকে দপ্তর তার অফিসার তাদের প্রতি নির্দেশ সেখানের মধ্যে থাকুক কোথায় কোথায় সে বহু পুরাতন স্পান পাইপ তার উপরে নির্ভর করে আমরা চলছি তাকে বক্স কালভার্টে পরিণত করা দরকার এই জিনিসটা দপ্তরের কাছে সেই নির্দেশ যদি দেয় তাহলে ভবিষ্যতে এই রাস্তাগুলো সেখানের মধ্যে ভাঙবে না আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে আগে আমাদের 10 চাকা 12 চাকা গাড়ি সহসা সেখানের মধ্যে আসতো না এখন বিভিন্ন ধরনের উন্নয়ন বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের জন্য বাইরে থেকেও বিভিন্ন মালামাল সেখানের মধ্যে আসে কিন্তু আমাদের রাস্তাগুলো যেগুলো তৈরি হচ্ছে এগুলো প্র্যাকটিক্যালি সেই ধরনের চাকা লোড নেওয়ার মতো রাস্তা না যার ফলে দেখা যায় এই গাড়িগুলো যখন যায় তখন পুরো রাস্তাটাকে সেখানের মধ্যে ড্যামেজ করে দিচ্ছে কাজেই রাস্তাগুলোকে আগের যে প্যাটার্ন সেই প্যাটার্নের থেকে পরিবর্তন করে আরো লোডেড গাড়ি নিতে পারে মতো সব রাস্তা না গ্রামীণ রাস্তার কথা বলছি না কিন্তু মূল রাস্তাগুলোকে সেভাবে সেখানের মধ্যে তৈরি করা দরকার আমি একটা রাস্তার কথা সেখানের মধ্যে বলবো যেটা আগরতলায় আসার জন্য বিলোনিয়া শহরের মানুষ বা এমনকি সাবরুমেরও একটা অংশ রাজনগরের একটা অংশ সেখানে এই রাস্তাটাকে সেখানের মধ্যে ব্যবহার করে রাজধানীর সঙ্গে যোগাযোগের জন্য বীরচন্দ্র থেকে আগরতলা নাগেরজলা পর্যন্ত জাতীয় সড়ক তারা পাচ্ছেন কিন্তু মূল জায়গা যেখানে তারা ঢুকবেন
সেই জায়গাটাতেই সেখানে জাতীয় সড়ক সেখানে মধ্যে নেই। আমি মুখ্যমন্ত্রীর কাছে লিখেছিলাম, তিনি আমাকে উত্তর সেখানে দিয়েছেন যেহেতু শান্তিরবাজার দিয়ে সেখানে জাতীয় সড়ক হবে, কাজেই এই রাস্তাটার কোনো প্রয়োজন নেই। উনি হয়তো বিষয়টা বুঝেননি, কারণ শান্তিবাজার দিয়ে বিলোনিয়ার মানুষ কিন্তু আগরতলায় আসে না, এখন তারা আসে বিচ্চন্দ্র, সেই শর্টকাট রাস্তাটা দিয়ে সেখানে মধ্যে আসে। কাজেই রাস্তার লেন্থ খুব বেশি না। বিচ্চন্দ্র থেকে বিলোনিয়া শহরের রতনমণি সেতু পর্যন্ত এই জায়গাটাকে যদি এনএস করা হয়, তাহলে পরে হাইওয়ে যদি করা হয়, তাহলে পরে একেবারে স্মুথলি বিলোনিয়া থেকে শুরু করে সাবরুমের যে সমস্ত গাড়ি যায়, রাজনগরের দিকে যে গাড়ি যায়, সেটা যেতে পারে। কাজে এই জিনিসটা নোট করার জন্য আমি সেখানের মধ্যে অনুরোধ করব। বিলোনিয়া শান্তিবাজার ন্যাশনাল হাইওয়ের জন্য প্রস্তাব গেছে, গভর্নমেন্টের তরফ থেকে প্রস্তাব গেছে, মুখ্যমন্ত্রী সেখানের মধ্যে বলেছিলেন, কিন্তু এটা স্যাংশন হবে কখন হবে? কাজে সেই আশায় যদি রাস্তাটাকে আমরা এভাবে ফেলে রাখি, তাহলে শান্তিবাজারের সঙ্গে বিলোনিয়ার যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। এবারও এই ফ্লাডের পরে দেখেছেন এখনও সেই যোগাযোগ সুগম সেখানের মধ্যে হয়নি। প্রায় 8-10 দিন তো সেখানে গাড়ি বন্ধ, সেখানে যেতেই পারেনি, সবাইকে জলাইবাড়ি করে বা বিচ্ছিন্ন করে সেখানে যেতে হচ্ছে, এমনকি ত্রাণ বন্টন পর্যন্ত সেখানের মধ্যে করা যায়। কাজে এই রাস্তাটাকে গুরুত্ব দেওয়া, তো সাব ডিভিশনের লিঙ্ক রোড, সেই রোডটাকে সেখানে গুরুত্ব দিলে এটা ভালো হবে। দুই হচ্ছে যে এখানে বেশ কিছু রাস্তার কথা আমি সেখানের মধ্যে বলবো, যেমন বিলোনিয়া বেতাঘা টু লাউগাং, এই দুটো জায়গা যেখানে গরু বাজারটা সেখানে রয়েছে, যাতায়াতের সাংঘাতিক অসুবিধা, সব জায়গা থেকে গরু টরু সেখানে নিয়ে যায়। লাগম থেকে বেতাকা, এই রাস্তাগুলো সেখানের মধ্যে সংস্কার হওয়া দরকার। বিলোনিয়ার ক্ষেত্রে আমি সেখানের মধ্যে বলবো উত্তর ভারত চরনগর, চিত্তামারা, এই জায়গাগুলোর মধ্যে যোগাযোগ একেবারেই সেখানের মধ্যে করা যাচ্ছে না, রাস্তাগুলোর সংস্কার সেখানের মধ্যে দরকার। এছাড়াও গ্রামীণ সমস্ত রাস্তার কথা আমি সেখানের মধ্যে বলবো, গভর্নমেন্টের একটা পরিকল্পনা নেওয়া দরকার। অনেক দিন ধরে সেখানে কাজ না করার ফলে রাস্তাগুলোর মধ্যে বেহাল দশা সেখানের মধ্যে তৈরি হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত সেখানের মধ্যে করতে চাই না, আমি শুধু গভর্নমেন্ট তার অফিসারের মাধ্যমে যে রাস্তাগুলো বহুল ব্যবহারের হয়, যেগুলোতে রাস্তাগুলো সংস্কার না করলে না হয়, ফার্স্ট প্রায়োরিটিতে অন্তত এই অর্থ বছরে এই রাস্তাগুলোকে সেখানের মধ্যে করার জন্য সরকারের একটা উদ্যোগ সেখানের মধ্যে গ্রহণ করুক। গ্রামীণ রাস্তা যেগুলো একেবারেই চলা যাচ্ছে না, সেগুলো মেনটেন্যান্সের জন্য তার একটা পরিকল্পনা সেখানের মধ্যে গ্রহণ করুক। তাহলে পরেও অন্তত এই বর্ষায় যেটা একেবারেই ভেঙে গেছে, অন্তত সেই জায়গাগুলোতে কিছুটা যোগাযোগের ব্যবস্থা সেখানের মধ্যে করা যাবে। এই হচ্ছে আমার আলোচনা। বলুন স্পিকার, যেহেতু রাস্তার কথা এখানে এসেছে, আর রাস্তা তো অত্যন্ত জরুরি, রাস্তা ছাড়া আর কিছুই হবে না। আর স্পেশালি গ্রামীণ রাস্তার কথা বলতে গেলে তো এখন ফ্লাড হওয়ার পরে সব বক্স কালভারগুলো ভেঙে গেছে, সব আরডি রাস্তাগুলা, ইট পাথরগুলো সব ভেঙে এখন যেখানে কি বলবেন, আগে রাস্তা ছিল এখন রাস্তায় নেই, জলে বেসে গেছে, এরকম অনেক অবস্থা আছে। কিন্তু আমি যার কথা বলার জন্য এখন যা বলার জন্য দাঁড়িয়েছি, আমার এলাকাতে জম্পুইজলা বাজারে বিরাট একটা সমস্যা হয়েছে। যে সমস্যাটা হয়েছে চম্পনগর টু যে বাকমাটা একটা আছে, শর্টকাট রাস্তা আছে, আপনারা সবাই জানেন, চম্পনগর দিয়ে বায়া জম্পুইজলা দিয়ে এটা পুলিশ লাইন দিয়ে উঠে পড়ে যাওয়ার যে রাস্তা, এই রাস্তায় এখন জেরানিয়া পিডব্লিউ থেকে করানো হয়েছে কিছু মাস আগে, এটা কমপ্লিট হয়েছে। এখন যেখান থেকে যে শেষ হয়েছে সেখান থেকে আরেকটা রাস্তা আছে, এটা 18 দিয়ে জম্পুইজলা যেটা বাজার দিয়ে যায়, এটা রুটটা হয়। মাঝখানে এমন হয়েছে বাজারে যে জাস্ট এন্টার, ওইখানে এমন অবস্থা রাস্তার কোনো এখন বলতে গেলে মানুষের, আমি তো অ্যাজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওই এলাকা থেকে, তো সবাই এখন বলছি, এখন এমএলএ করে দিয়েছে, রাস্তা এখন করতে পারেনি, কারণ মেন এটা আমার নিজস্ব বাজার এবং জম্পুইজলার এটাই একটা মেন বাজার, যেটা পাবলিক সবাই এসে। কিন্তু এটা কি হয়েছে এমডিসির কাছে, আমি অনেক তথ্যও নিয়েছি, পিডব্লিউডির সঙ্গে কথা বলেছে, চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে এবং এক্সিকিউটিভের সঙ্গে কথা বলেছে, এটা লাস্টে পাওয়া গেছে এটা এমডিসির কাছে। তো আমি এমডিসির ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি, তো স্যার আমরা ঠিক আছে, এটা মনে হয় যে রিপেয়ারিং এনবিসিসি যে রিপেয়ারিং টেনিওরটা এটা শেষ হয়ে গেছে। এখন এমবিসিসি কিছু করে না, স্টেট পিডব্লিউ কিছু করে না, এইভাবে চলছে। কেউ যদি যায় বুঝবেন এখানে কি হচ্ছে, এটা কি
পাবলিক জনপ্রতিনিধি না এরকম ভাববে, কারণ পাবলিক তো আর কেউ কিছু বোঝে না, এটা কি এনবিসিসির কাছে আছে না এসএসসিএল এর কাছে আছে না স্টেট পিডব্লিউর কাছে আছে, পাবলিক তারা বোঝে না। পাবলিক শুধু একটাই কথা কয়, এখানে এমএলএ কিছু বলে না। আর আমি এটা নিয়ে অনেকবার এখানেও হাউসেও অনেকবার কথা তুলেছি, কিন্তু আজ পর্যন্ত সলিউশন পাইনি। এরপরে আমি বলেছি যে এনবিসিসির যে ডাইরেক্টরের কথা বলেছেন, উনি বলেন স্যার আমাদেরকে তো স্টেট গভর্নমেন্ট টাকাই দেওয়া হয়নি। তো এখন পিডব্লিউ এটা কেন নিতে চাইতেছে না, কেন? এটা রাস্তা অনেক খারাপ, তো কেউ ইনিশিয়েটিভ নিচ্ছেই না এখন। তো এই রাস্তা নিয়েগুলো কে ভাববেন, কে চিন্তা ভাবনা করবেন? আর আমি তো কিছু বুঝতেছেই না, এখন বুঝতেছেই না এটা কি হবে কি না হবে, কারণ কি বিজনেসের কথা বলেছেন, এটা কিছু হচ্ছে না, টেকেন ওভার হ্যান্ড ওভার হচ্ছে না। তো যতটা অবধি পিডব্লিউর কাছে হ্যান্ড ওভার না হয়, তারাও করতে চাইতেছে, তো পাবলিক তো সাফার হচ্ছে। তো আমি চাই না পাবলিক সাফার হোক। তো তার জন্য আমি অনারেবল স্পিকারের মাধ্যমে ভারপ্রাপ্ত মন্ত্রীকে আমি এটাই রিকোয়েস্ট করবো, যেটা এনবিসিসির যতগুলো রাস্তা আছে, এসএসসিএল যতগুলো রাস্তা আছে, এটা একটু বিবেচনা করে এটা কি কোন অবস্থাতে আছে। এরকম আমি জানি এরকম প্রায় 20-22টা লোকেশন আছে, রাস্তা আছে, যেটা এরকম একদম বাঙাচুরার মতো। তো এটা সব ম্যাক্সিমাম গন্ধাসরা আছে, কয়েকটা এসএসসিএল কাঞ্চনপুরে আছে, এবং আমার জম্পুজলাতে এই দুর্ভাগ্যবশত কারণে এই একটা আবার আমার এনবিসির কাছে আছে। তো এইগুলো তো আমাদের রাজ্যের যারা মন্ত্রীতে আছেন, যারা রেসপন্সিবল পারসন, তারা দেখার উচিত। তো আমি এটাই রিকোয়েস্ট করব, আমার এই জম্পুজলার রাস্তাতেও একটু কাইন্ডলি দেখে নিন। আর এটা হচ্ছে আপনার চম্পননগর থেকে এটা বায়া জম্পুজলা, এটা উদয়পুর যাওয়ার রাস্তা। আর একটা ওইখানে জাস্ট আমি এক করতে চাইব, জম্পুজলাতে এটা এই মেন রোড হচ্ছে এখন। মেন রোড হওয়ার ফলে কি হয়, ওইখানে যেদিন উইকলি মার্কেট হয় সেদিন একটা প্রপার সিন্ডিকেট মোটর স্ট্যান্ড থাকার না কারণে সব অটোগুলা ওইখানে বাজারে সাইড পাই সব আসে। আর মেন রোড হয়ে গেছে এখন, এটা মানে মোটামুটি এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে। আর সব মানে ব্যবসায়ীরাও সাফার করতে হচ্ছে, যারা পাবিরও সাফার করতে হচ্ছে, তার জন্য এবং মোটর স্ট্যান্ডও কিছু দেখলে ভালো হবে। আমি চাইবো মাননীয় মন্ত্রীর কাছে এগুলো একটু দেখুক, বিবেচনা করুন। আর আমার রিকোয়েস্ট থাকবো, এটা রিজলভ হলে জনগণের জন্য, জম্পুজলা এলাকাবাসীর জন্য ভালো হবে। থ্যাংক ইউ স্পিকার স্যার। স্পিকার স্যার। স্যার, মাননীয় স্পিকার স্যার, যেহেতু রাস্তা রোডের কথা উঠেছে, অত্যন্ত আমি আনন্দিত যে আমি আমার এলাকার কথা কিছু বলতে পারবো। যিনি এটা উঠিয়েছেন খুব সংক্ষিপ্ত, আমার বয়োজ্যেষ্ঠ সদস্য। ঠিক আছে, গোপালে উঠে যাবে, আচ্ছা। সংক্ষিপ্ত করুন। আমি বলছি যে 17-18 জন আছে। বিশ্রামগঞ্জ থেকে শুরু হয়ে এবং মেলাঘর হয়ে সোনামুড়া হয়ে রাস্তাটা গেছে, এবং সেই সোনামুড়ার সাথে জয়েন্ট হয়েছে আমাদের বিশালগড় থেকে শুরু হয়ে বক্সনগর হয়ে সোনামুড়া। কিন্তু বক্সনগর থেকে বিশালগড় থেকে বক্সনগর হয়ে সোনামুড়া যে রাস্তাটা অত্যন্ত জরাজীর্ণ, আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক মন্ত্রী মহোদয়রা দেখেছেন। তো আমাদের ভাগ্য ভালো, এইবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিশালগড় থেকে বক্সনগর হয়ে সোনামুড়া পর্যন্ত রাস্তাটার জন্য 63 কোটি টাকা বাজেট দিয়েছেন, টেন্ডার হয়েছে, কাজ শুরু হয়েছে। এবং সোনামুড়া থেকে বেলুনিয়া পর্যন্ত 110 কোটি টাকা আমাদের বাজেট হয়েছে, টেন্ডার হয়েছে, কাজও শুরু হয়েছে। এখানে প্রশ্ন হলো স্যার, যে মেলাঘর থেকে যে সোনামুড়া হয়ে যে এই রাস্তাটা জয়েন্ট হয়েছে, মেলাঘর থেকে সোনামুড়া পর্যন্ত এটা নদীর আইল দিয়ে রাস্তাটা। তো আমি বলবো, আমি অনুরোধ করব যে বিশালগড় থেকে বক্সনগর হয়ে সোনামুড়া বেলুনিয়া পর্যন্ত এই রাস্তাটাকে ন্যাশনাল হাইওয়ে যদি নেওয়া হয়, তাহলে এখানে আমাদের 6টা বিধানসভা টাচ হবে, প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষ উপকৃত হবে। তাই আমার অনুরোধ আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে, যে বিশালগড় থেকে শুরু করে বক্সনগর হয়ে সোনামুড়া হয়ে বেলুনিয়া পর্যন্ত এটাকে ন্যাশনাল হাইওয়ে নেওয়া হোক। ঠিক আছে, ধন্যবাদ। বলুন Speaker, sir. বলুন। Thank you. Honorable Speaker, sir. Yes, I got this opportunity to say, as my colleague here, Vishwajit Kole, has said, road conditions area. Under my constituency, 60 constituency, Kanchanpur, there is a stretch of road of 26 kilometer, which is the main and only road that connects Kanchanpur to Ananda Bazar, Dasda.
and 13 kilometer out of 26, 13 kilometer is Kanchanpur to Dasda is under PMGSY, and the other remaining 13 kilometer from Dasda to Anandabazar under falls under HSCL. So it's very pathetic to say that the road condition, the only highway, road connecting several 50 to 60,000 population is in very bad shape. The problem here is, under a tri-party agreement, I think with the HSCL or whatever agency and state government and the central government in long time back, during the maintenance period, the concerned agency are not doing the maintenance period. So not timely doing the maintenance, the road is in such a condition that it is not walkable. I have raised these issues, I have written a letter to different concerned, Chief Secretary, DM, Honorable CM, because this road is the only lifeline. I request, not only this, under 60 constitution there are so many roads that are under different agencies like HSCL and NHIDCL. Because of their untimely things, mostly accident, people are patients, children, pregnant women, they are suffering, and it has taken a very toll on their daily life. So I request the concerned department to take all these roads under state government, because there is a problem here, as Vishwajit Kole has said. As it is under HSCL or NHIDCL, PWD are not able to do the maintenance work, or neither the HSCL or NHIDCL are concerned to do the repairing work. So in between, the daily commuter and the villager are suffering. For example, sir, here under HSCL road, Bruipangpara, that is from Upper Dosta, Brikhotol to Upper Dosta road, Punnojoypara, TSR, Camp to Doharampara. So these are some roads that neither the PWD are able to do repairing work, or neither the concerned agency which are assigned are doing the repairing work. So I will request the government to look into this matter and expedite the process of taking over. And one more thing, sir. As we know that Jampui Hill is the only hill station that in our state, and where lots of tourists come. But Jampui Hill. So here under NHIDCL, the National Highway 208 has been constructed. But here there is one problem, that is Tlaxi. I think everyone is aware of that landslide, irrespective of rain or non-seasonal rain. Here, even I will just like to inform, like even the situation in the Tlaxi, the landslide is so much dangerous that the villager, I think 17 to 20 families has been relocated, and it is at the brink of relocating the whole village. And even it so happened that some dead body under burial ground has been shifted to another location. So we are waiting for a disaster any time. And during this rainy season, the situation is very pathetic and it's very risky to travel also. So I will request, even I think the concern has been, some technical scientists has also come and did the survey, but till now there is no solution. So the tourists are unable to go and visit the Jampui, as well as the local villager from the Jampui Hill or from the Kanchanpur who would like to travel here and there to Jampui, they are unable to take the road. And if they are somehow able to travel, but it is very risky. Any movement of time, there can be a landslide, there can be a
the life of the traveler or commuter can be danger. So I request the government, to the concerned department as well as our state government, to kindly look into it, because right now it's after the rainy season it will be a winter, so lots of tourists will come, and at least if the tourists cannot go, then I think some revenue will be lost for our state coffer. So I humbly request to look into it. Humbly. আপনি বলবেন? Yes. শম্ভুলাল বাবু একটু ওনার পরে বলবেন ওয়েট এই আমি জাস্ট এ মিনিট। গোপাল বাবু আনিত এই শর্ট ডিউরেশনের পরে আর বলবেন নির্মল বাবু, ওনার পরে নির্মল বাবু, তারপরে শম্ভুলাল বাবু, প্লিজ। স্যার আমার একটু সুযোগ দিচ্ছেন। আপনি কথা শুনুন, এরপরে আরো দুটো সাবজেক্ট আছে, দুটো শর্ট ডিউরেশন আছে, সবাই যদি বলতে থাকে আর রাত তো 8:30 বাজবে আজকে। দেখি না সবাই ম্যানেজ করতে পারে, বলুন প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনারেবল স্পিকার স্যার, এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে এই পাবলিক আর্জেন্ট নোটিশ ফর শর্ট ডিউরেশনে আমাদের মাননীয় সদস্য গোপালবাবু এনেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে আমি কনসার্ন ডিপার্টমেন্টের মন্ত্রীর কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কারণ সবাই আজকে রাস্তা নিয়ে এখন যেহেতু আলোচনা চলছে, তো অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ মাই আম্পিনগর কনস্টিটুয়েন্সি, অন্য কোনো কনস্টিটুয়েন্সির কথা আমি বলবো না, প্রায় আমি এখানে জয়েন করার পরে বা ইলেক্টেড হওয়ার পরে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টের আন্ডারে রাস্তাগুলি হবে বলে আমার এরিয়ার মধ্যে প্রায় 14টা রুটস সিলেক্টেড হয়েছে এবং ফাইনালাইজেশন হয়েছে প্রায় 12টা। এর মধ্যে এখন অবধি প্রায় 1 বছর পেরিয়ে গেছে, একটা টেন্ডারও হয়নি। কি কারণে দিলে হচ্ছে সেটা আমি অনারেবল স্পিকারের মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাইব। এবং আরও একটা, যেহেতু রাস্তা নিয়ে কথা এখানে হচ্ছে, ছেছোয়া তো নিত্যবাজার হচ্ছে আপনাদের পাগমা বিধানসভা কেন্দ্রে নিত্যবাজার জায়গাতে অবস্থিত এবং ছেছোয়া হচ্ছে আমার অ্যাসেম্বলির মধ্যে পড়ে। তো অ্যারাউন্ড 22 কিলোমিটার্স ছেছোয়া থেকে ওই রাস্তার অবস্থা খুবই খারাপ। আর এই রাস্তাটা যদি হলে আমাদের অম্পিনগরের বাসিন্দারা এবং যারা কিল্লা ভাগমাই বসবাস করেন, ওই এলাকার বসবাসকারী লোকেরা, ওনাদের অনেক আমি শুনি প্রায় 1 বছরের কাছাকাছি রাস্তাটা তৈরি হয়ে গেছে এবং পড়ে আছে। তাই আমি শুনলাম যেন ভারপ্রাপ্ত আনতে চাইব, এই খুবই ইম্পর্টেন্ট। একটা কানেকশন হওয়ার একটা সুযোগ যেহেতু এসেছে, সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ অ্যাপ্রুভ হয়েছে, এরপরে টেন্ডারও হয়েছে, এখন শুধুমাত্র এক্সিকিউশন হওয়ার বাকি। তাই আমি হাউজের মাধ্যমে বা হাউজে আমি এই কথাটা তুললাম। এবং আমাদের মাননীয় সদস্য বিশ্বজিৎ কলেজ তুলেছেন এনবিসিসি রাস্তা নিয়ে। আমার এরিয়ার মধ্যেও প্রায় 6টা এনবিসিসির আন্ডারে রাস্তা আছে। ওনারা কোন সময় কি করে চলে আসেন আমরা কোনো কিছুই পাত্তা পাই না। এখন ডিস্ট্রিক্ট লেভেলে যখন ডিএমের সঙ্গে কথা হয়, মিটিং হয়, সেই সময় যারা এনবিসিসি নিয়ে পরিচালনা করেন ওনাদেরকে বললেও ওনারা কিছুতেই কোনো কাজই করেন না এবং কোনো কর্ণপাতই করেন না। তো মাননীয় মন্ত্রীর কাছে আমি অনুরোধ চাইব, মাসের মধ্যেই রাস্তা
একটা রাস্তার উপরে বছরের বছর যদি সরকারের বাজেটের টাকা যদি খরচা করা হয়, ডেভেলপমেন্ট কিভাবে হবে? আমার জানা মতে ফরেন কান্ট্রিগুলিতে একটা রাস্তা যদি ঠিক করা হয়, কমসে কম মিনিমাম 20 থেকে 30 ইয়ার্স ওই সব দেশের একটা রাস্তার একটা ভ্যালিডিটি থাকে, এক্সপায়ারি ডেট থাকে। তো আমি দেখলাম সবচেয়ে এনবিসিসির আন্ডারে যতগুলি রাস্তা হচ্ছে কোনোটাই আজ পর্যন্ত আমি দেখি নাই যে ভালোভাবে বা কোয়ালিটি মেইনটেইন করে হচ্ছে। তো আপনার মাধ্যমে আমি মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে এটাই আমি একটা অনুরোধ করব যেন সঠিকভাবে দেখা হয়। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, বলবো তো আপনি কোশ্চেন না আপনি বলবো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই আউজের প্রবীণতম সদস্য সম্মানীয় গোপালবাবুকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। তিনি সে প্রস্তাবের মধ্য দিয়ে গোটা রাজ্যকে একেবারে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত রাস্তাঘাটগুলির সম্পর্কে সেখানে তুলে ধরবার চেষ্টা করেছে। স্যার, একটা ঘটনা যে রাস্তাঘাটগুলির অবস্থা খুবই খারাপ, বিশেষ করে গ্রামীণ এলাকায়। এটা যে বন্যার পরে হয়েছে বিষয়টা এমন না, এটা আগে থেকেই। বন্যার পরে তো নিশ্চিতভাবেই বহু রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতি হয়েছে, কিন্তু বন্যার আগে থেকেই আমরা দেখছি দীর্ঘদিন যাবৎ রাস্তাঘাটগুলি ঠিক সময় মতো মেনটেন্যান্স হচ্ছে না। এর ফলে রাস্তাঘাটগুলির অবস্থা খারাপ। গ্রামীণ এলাকায় এমনও রাস্তা আমরা দেখি স্যার, একসময় পিচ ছিল সেই রাস্তাগুলো, সেই রাস্তাগুলির পিচ উঠে ইট উঠে এখন মাটি বেরিয়ে যাচ্ছে। ফলে দীর্ঘদিন যাবৎ রাস্তাঘাটগুলি সংস্কার হচ্ছে না। ফলে আমি অনুরোধ করব দপ্তরের কাছে যে সমস্ত রাস্তাঘাটগুলি সময় মতো মেনটেন্যান্স না করলে পরে সরকারেরও খরচ হবে। ফলে সময় মতো মেনটেন্যান্স করার পাশাপাশি কাজ যেন কিছু হচ্ছে না তা তো না, কিছু কিছু রাস্তাঘাট মেনটেন্যান্স হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যেটা লক্ষণীয় হচ্ছে স্যার, যে কাজগুলির গুণগত মান সেখানে রক্ষা হচ্ছে। সেখানে দপ্তর থেকে আরও বেশি করে নজরদারি করা দরকার। এমনও রাস্তা আমরা দেখি যে রাস্তাটা আজ থেকে 3 মাস আগে 6 মাস আগে মেনটেন্যান্স হবে, 3 মাস 6 মাসের মধ্যেই দেখা যাচ্ছে সেই রাস্তাটার অবস্থা একেবারে বেহাল হয়ে যাচ্ছে। ফলে নিশ্চয়ই এখানে কোয়ালিটিটা মেনটেন হচ্ছে না। কাজে কেন হচ্ছে? সিরিয়াসলি সরকারকে বিষয়গুলি দরকার দপ্তরকে দেখা দরকার। সেই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই, পাশাপাশি আমি যে মহকুমার মধ্যে অবস্থান করি, খোয়াই মহকুমার কথা যদি বলি, সারা রাজ্যেরই সবাই বলছে এটা গোটা রাজ্যেরই সমস্যা। তারপরেও আমি বিশেষভাবে বলছি যে আমাদের খোয়াই মহকুমার মধ্যে আমি যদি বলি, সেখানে তবলাবাড়ির কথা, পূর্ব সোনাতুলা, পূর্বগণকি, অথবা আশরামবাড়ি, চাম্পাহাওর, তুলাসীগড়, রামপুরা, বেলছড়া, প্রত্যেকটা রাস্তার কথা, হাইওয়েটা বাদ দিলে পরে আমাদের যে বাকি রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাঘাটগুলি অবস্থা ভালো না। সেখানে মানুষের চলাচল করতে খুব অসুবিধা, বিশেষত গর্ভবতী মহিলাদের, অসুস্থ মানুষদের। এমনও কিছু কিছু রাস্তাঘাট আছে এখন গাড়ি যেতে চায় রাস্তার কারণে। এবং বিশেষভাবে স্যার, আমি আরেকটি রাস্তার কথা বলে আমার কথা শেষ করব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনিও এই রাস্তা দিয়ে আগে ধর্মনগর যেতেন, এখন যেতে হয় না, কারণ হাইওয়ে তৈরি হওয়ার ফলে আগের মতন আপনাদেরকে আর খোয়াই শহরে ঢুকতে হয়। কিন্তু যারা ধলাই জেলা, ঊনকোটি কিংবা উত্তর ত্রিপুরায় যাতায়াত করে, আপনাদের কাছে এটা খুব পরিচিত রাস্তা। খোয়াইয়ের ধোলাবিল থেকে যে রাস্তাটা খোয়াই শহর হয়, সিঙ্গিছড়া হয়ে গিয়ে বাছাইবাড়ির দিকে গিয়েছে, ওই রাস্তাটার অবস্থা এখন খুবই শোচনীয়। এই রাস্তাটা নিয়ে বারে বারে আলোচনা হচ্ছে। সেখানে বলা হচ্ছে এটা সেন্ট্রাল এজেন্সির ব্যাপার, এটা স্টেট পিডব্লিউডি কিছু করছেন না, সেন্ট্রাল এজেন্সি কাজ করছেন না। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, হাজার হাজার মানুষ এই রাস্তাটা দিয়ে চলাচল করতে হয়, কিন্তু এই রাস্তাঘাটগুলি বিশেষ করে এই রাস্তাটা চলাচলের একেবারেই হয়েছে। তাই আমি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করব, এটা সেন্ট্রাল এজেন্সি করবে না স্টেট পিডব্লিউডি করবে, এটা সরকারের বিষয়। সাধারণ মানুষ এত কিছু বুঝতে চায়, সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলতে চায়। ফলে এই ব্যবস্থাটা সরকার করুক, দপ্তর সেখানে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করুক। এই কথাগুলি বলেই আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, কাকরাবন টু করবাতরে একটা রোড আছে যা প্রায় 30 কিলোমিটার, 18 কিলোমিটার রাস্তা হচ্ছে কাকরাবন বিধানসভার অন্তর্গত।
এবং গজ্জি টু তৈনানি একটা রাস্তা আছে, তৈনানি টু মহারানী একটা রাস্তা আছে, সবগুলি রাস্তা এনপিসিসি করে এবং এগুলো 14 সালে টেন্ডার হয়েছে। কাকরাম তো 14 সালে টেন্ডার হওয়ার পর আমাদের সরকার আসার পর 18 সালে আমরা কিছুটা শুরু করেছিলাম, সামান্য একটু মেনটেন্যান্স বিল উনি নিয়ে নিয়েছেন, চলার মতো উপযুক্ত নেই। এর মধ্যে নতুন করে এবার বর্ষায় কাকরাম যাওয়ার পথে একটা রাস্তার প্রায় 30 থেকে 40 ফুট অর্ধেক করে চলে গেছে। তুলামোড়া বাজারের পাশে একটা কালভার্ট আছে, থেকে 35 ফুট রাস্তা উড়িয়ে নিয়ে গেছে। ওদেরকে বললে ডিপিআরে নেই, পোল হবে না, কালভার্ট হবে না, পুরনো কিছু কালভার্ট আছে, এ দিয়ে জল পাস হয় না। এখন কাকরাম থেকে বরপাত্রী পর্যন্ত যে রোড, এই রোডে চলার মতো কোনো অবস্থা নেই। 19-এ কিছুটা মেনটেন্যান্স করেছিলেন, তারপরে সেই মেনটেন্যান্স দেখা গেছে 78 সালে প্রথম রাস্তাটা হয়, 14 সালে টেন্ডার করে এটা সংস্কারের জন্য হয়, আর 14 সাল থেকে এখন পর্যন্ত রাস্তাটা ঠিক করা হয়নি। বারবার দপ্তরের কাছে আমি বোধহয় কমপক্ষে আগরতলা 8 থেকে 10 বার এসেছি। আমাদের যিনি আছেন উদয়পুরের মাননীয় প্রণয় সিংহ রায় বলছি রাস্তাটা হচ্ছে না, আপনি একটু দেখুন। উনি বলছেন আমিও কথা বলব। এরকম ভাবে রাস্তা উদয়পুরে আছে, গোমতীতে আছে, যেমন নিত্য বললেন এই রাস্তাটা সেম একই রাস্তার হাল। 6টা রাস্তা আছে এনপিসিসির, সবগুলি রাস্তা খারাপ। পাশাপাশি করছে আমাদের কাকরাবনে, সবগুলি রাস্তাই ভালো খারাপ। আপনারা সাইড রোড গুলো করছেন এবং তৈলানি থেকে রাস্তাগুলি অবিলম্বে যদি সংস্কার করা না হয়। গোপাল শর্ট ইয়ের উপরে লাস্ট ফাইনালি হচ্ছে সমালোচনা এরপরে কিন্তু মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই পবিত্র হাউসের সদস্য শ্রী গোপাল রায় মহোদয়ের আনিত যে বিষয়টা আলোচনা করব। মাননীয় বিধায়িকা তথা এই হাউসের মেম্বার, ওনার যে একটা লাইন আমরা শুনেছিলাম, সেই লাইন দিয়ে শুরু করব। রাস্তাই জীবন এবং জীবনই রাস্তা। রাস্তা আমরা জানি অর্থনৈতিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুবিধা সৃষ্টি করার জন্য এবং যান চলাচলে সুরক্ষার জন্য আমাদের রাস্তাঘাটের ভালো ব্যবস্থার প্রয়োজন হয়। তো তার জন্য আমাদের অনেকক্ষণ ধরে আমরা শুনছিলাম এই বিষয়টাকে কেন্দ্র করে সদস্যবৃন্দ বিভিন্নভাবে নিজের এলাকা এবং রাজ্যের বিভিন্ন এলাকার বিষয় এখানে তুলে ধরছেন। তাতে আমরা সবাই যে ওনাদের বক্তব্যগুলো, কিন্তু এখানে একটা বিষয় আমার উল্লেখ করার ইচ্ছে আছে, সেটা সরকারের তা না। যদি আমি নিরপেক্ষভাবে বিবেচনা করি, বিগত দিনগুলিতে এসছে একটা মিলিত, অর্থাৎ একটা সেকাল আর একটা আমরা যদি মিল খোঁজার একটা চেষ্টা করি, তাহলে আমরা কি দেখতে পাই বিগত দিনে বাম জমানার সময় রাস্তাগুলোর অবস্থা কি ছিল আমাদের সবার জানা। এখানে নতুন করে বলার কিছু, বড় বড় গর্তে ভরা রাস্তাগুলো ছিল। অনেক সময় আমরা মানুষদের ব্যঙ্গ করার স্বরূপ মাছ ধরতে অ্যাক্টিং আমরা বলতে পারি। তারপরে একটু শুনুন বলছি ডান লাগানো আমরা দেখেছিলাম, আমরা অনেক কিছু দেখেছিলাম এবং অ্যাক্সিডেন্টের যে
এবং আমি যে এলাকা থেকে বিলং করি সামুনো এলাকা, সেই এলাকার কথা তো বলেই লাভ নেই। একজন মানুষ, একজন অসুস্থ রোগী যদি হসপিটালে আসার জন্য চেষ্টা করেও আসার সুবিধা ওনার হয়ে ওঠে না। কেন? রাস্তাঘাটের করুণ অবস্থা তৎকালীন সময়ে। আর বর্তমানে যদি আমি বলি শুধুমাত্র ন্যাশনাল হাইওয়ের কথা, বিগত দিনে বাম জমানার সময় কয়টা ছিল? একটা, আসাম আগরতলা রোড, এর বাদে কোনোটাই ছিল না। বর্তমানে 6টা ন্যাশনাল হাইওয়ে। এগুলো যোগাযোগ ব্যবস্থাকে যদি গুরুত্ব না দিত সরকার, তাহলে কি এগুলো হতো স্যার? এগুলো নিশ্চয় হতো না। অবশ্যই রাস্তার গুরুত্ব, যোগাযোগের গুরুত্ব সরকার বুঝতে পেরেছে বলে এই রাস্তাগুলো হচ্ছে। এবং স্টেট হাইওয়ের সংখ্যা এখন বর্তমানে 21টা, যার কিলোমিটার হিসেবে আমরা 1057 কিলোমিটার আমরা জানি। কাজেই তারপরেও কত কিছুর পরেও কিন্তু আমরা দেখতে পাই, এই যে আমার বক্তব্য শুনতে পারছিলেন না ওনারা, মাঝখানে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন। এর কারণ হিসেবে আমি বলি, আমার সামনুর মধ্যে আমি যখন প্রথম 2018 ইংরেজিতে ইলেকশনের সময় প্রথম ক্যান্ডিডেট হয়েছিলাম, বুথ প্রচারের জন্য অর্থাৎ ক্যাম্পেইন করার জন্য যখন আমি চেষ্টা করেছিলাম বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য, পুরো এলাকা কভার করার জন্য, তখন লালছড়া টু তুইচন্দ, আমাদের মাননীয় এলপি সাহেব জানবেন ভালো করে, কারণ উনি তো সারা রাজ্যব্যাপী ওনার একটা ধ্যান ধারণা বা অভিজ্ঞতা আছে, বহু বছরের রাজনৈতিক ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি রাজনৈতিক ব্যাপারে এবং এলাকার ব্যাপারে, রাজ্যের ব্যাপারে। কাজে এই লালছড়া থেকে তুইচন্দ লালডিঙ্গা আমি তৎকালীন সময় 2017 পরে 2018 যখন আমি ভোটে দাঁড়াই, পায়ে হেঁটে যেতে বাধ্য হয়েছিলাম সেই রাস্তা থেকে, লালছড়া টু তুইচন্দ। আর বর্তমানে ফিসের রাস্তা। এটা কি উন্নয়ন নয়? এটা কি রাস্তাঘাটের বিষয়ে মনোযোগ দেওয়া নয় বা লক্ষ্য রাখা নয়? এক, লালছড়া টু বিজয় মাস্টার চৌধুরীপাড়া, এখানেও আমি পায়ে হেঁটে যেতে বাধ্য হয়েছিলাম, এখন সেখানেও রাস্তা। মানিকপুর টু হাজিরাই চৌধুরীপাড়া বদার সংলগ্ন, পূর্বে ইলেকশনের সময় বাম জমানায় সেই হাজিরাইতে ইলেকশন করার জন্য ইলেকশন কর্মীরা, নির্বাচনের যে যারা ভোট গ্রহণ করতে যান, ওনারা হেলিকপ্টার হয়ে যেতে বাধ্য হতেন রাস্তার অভাবে। বর্তমানে যান এই রাস্তা, কিন্তু আমিও পায়ে হেঁটে যেতে বাধ্য হয়েছিলাম 2018 ইংরেজিতে ভোট প্রচারের জন্য। কিন্তু বর্তমানে একদম বর্ডার সংলগ্ন, বর্ডার অব্দি, বিওপি অব্দি আপনি যেতে পারবেন, বাই কার, গাড়িতে করে আপনি যেতে পারবেন। এটাই উন্নয়ন। তো তার জন্য আমি শুনছিলাম বিভিন্ন রাস্তাগুলো উন্নয়নের শেষ নেই স্যার, এবং দাবি দেওয়ারও কোনোদিন শেষ হবে না। আমরা যতদিন আছি উন্নয়ন, আমরা এইখান থেকে যদি এই অব্দি উঠি, আবার এই থেকে আবার এইখানে উঠার একটা আমরা চেষ্টা করব, এটাই উন্নয়ন। কাজে উন্নয়নের কোনো শেষ নেই, উন্নয়নের সংজ্ঞারও কোনোদিন বিস্তৃত সংজ্ঞা আমরা শেষ করতে পারবো না একটা কোনো কিছু শব্দের মাধ্যমে। উন্নয়নের শেষ নেই, দাবি দেওয়ারও শেষ হবে না। কাজেই যেভাবে বিষয়গুলো উঠে আসছে, মনে হচ্ছে যেন সব শেষ হয়ে গেল, কোনো কিছুই হয়নি, অর্থাৎ একদম শেষ সব কিছু। এই বিষয়টা আমি মানতে পারছিলাম না। আর বিষয়টা হচ্ছে এই যে কোয়ালিটি মেনটেনের ব্যাপারে আমাদের মাননীয় সদস্য নির্মল বাবু বলেছিলেন যে কোয়ালিটি মেনটেন করার ব্যাপারে, তাতে ঠিক কোয়ালিটি মেনটেন কিন্তু শুধু মন্ত্রী মহোদয় দেখলেই হবে না, শুধু সরকারের তরফ থেকে বললে হবে না। এলাকার জনগণ, এলাকার প্রতিনিধি যারা আমরা এমএলএরা, আমাদেরকেও লক্ষ্য করতে হবে। কোয়ালিটি মেনটেন বিষয়টা এটা একটা সামাজিক জাগরণের বিষয়। এলাকার জনগণ যদি সচেতন না থাকেন, তাহলে কিন্তু কোয়ালিটি মেনটেন হোক বা বিভিন্ন বিষয়গুলো কিন্তু অনেকটা পেছালো হয়ে যায়। তো সেই কারণে এলাকার জনগণকে সচেতন করতে হবে। পাশাপাশি আমরা যারা জনপ্রতিনিধি, সে বিরোধীর হোক বা রুলিংয়ের হোক, আমাদের সবাইকে সচেতনতার সহিত সেই বিষয়গুলোর নজর রাখতে হবে, যাতে কোয়ালিটি মেনটেন হয়। অবশ্যই আমাদের যারা কর্মচারী, যারা দপ্তরের যারা বিভিন্ন আধিকারিকরা রয়েছেন, ওনারা চেষ্টা করবেন ঠিক, কিন্তু আমাদের দরকার ওনাদেরকে সাহায্য সহযোগিতা করা। অনেক সময় কি হয়, ভালো কাজগুলো আমরা তুলি না, শুধুমাত্র খারাপ কাজগুলো বলে নেগেটিভ একটা ইম্প্যাক্ট বা নেগেটিভ একটা নেগেটিভ ক্রিয়েট করার চেষ্টা করি। আমার অনুরোধ থাকবে পজিটিভ দিকগুলো যাতে আলোচনা করা হয়। আমাদের রাজ্যের পিডব্লিউডি ডিপার্টমেন্টের বিশেষ করে আমার এলাকার অভিজ্ঞতার নিরিখে আমি বলছি, সারা ত্রিপুরা রাজ্যে তো আছে, আমি যেখানেই যাই বর্তমানে দায়িত্বের নিরিখে আমি অনেক ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে যাই,
পূর্বে যে অবস্থা ছিল এখন অনেক পরিবর্তন আমরা দেখতে পাই। কাজেই আমি বরং গোপালবাবুর এই যে রাস্তার অচল অবস্থা ব্যাপারে উনি যদি মাননীয় সদস্য উনি যদি বন্যার পরবর্তী বিষয়ের কথা যদি উল্লেখ করেন তাতে কিন্তু আমার কিছুই বলার নেই, কারণ আমরা জানি বন্যার কারণে অনেক রাস্তা দুটুকরো হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তা আলাদা। কিন্তু বন্যার পূর্ববর্তী ব্যাপারে কিন্তু এটা কিন্তু মানানসই নয়, এটা আমি মানতে পারছি না। কাজে এইরকম বক্তব্য ঠিক নয়, হাউসকে বিভ্রান্ত করাও ঠিক নয়। আমি বলবো ঠিকভাবে যাচাই করে বিষয়গুলো তুলে আনার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার। জাননি না শুনুন, বললো আপনি চলে যাবেন, কাজ আছে দিলাম। for the interest of the house and people, You left your personal interest. শুনুন, কাজ ছিল আমি সেরে শুনুন, এখানে আছে ধর্মনগর থেকে সাবুন সমেত সমগ্র ত্রিপুরা রাস্তার অচল অবস্থা বর্তমান। Question does not arise যে prior to flood, after the flood. This is না অতীত লেখা, এই জন্য আপনার এই অবস্থা, এই জন্য ইউ কোয়েশ্চেন লাইক দিস। আমি আপনাকে বলছি এখানে বলতে হয় না, সেন্সিবল ম্যান, ইট ইজ ক্লিয়ার যে ইট ইজ নট প্রায়র টু দ্য ফ্লাড। ঠিক আছে, ছাড়ুন না, এটা আনওয়ারেন্টেড অ্যান্ড ইরেলেভেন্ট ফর দিস ম্যাটার। নেক্সট সব কিছু হবে আপনার ওয়ান্টের ভিত্তি করে। আমি শুধু বলবো যে হাইওয়ে, একজন মাননীয় সদস্য বলেছেন যে হাইওয়ে তার যে স্ট্যান্ডার্ড হওয়া দরকার, এক্সপায়ারি পিরিয়ড হওয়া দরকার। আমাদের যে এই ক্ষয় দিয়ে হোক বা পুরনো যে আমাদের ন্যাশনাল হাইওয়ে নতুন করে আপগ্রেড হচ্ছে এবং সাবরুম অবধি, এগুলো সাবরুমের রাস্তা এটা ঠিক আছে, এটা হ্যান্ডওভার হয়েছে, কিন্তু ভায়া আমবাসা কুমারঘাট এটা এখন হ্যান্ডওভার হয়নি, কাজ চলছে, ক্ষয় দিয়েও হয়। কিন্তু যে পরিমাণ ড্যামেজ ইভেন বিফোর দি ফ্লাড, আমার রিকোয়েস্ট থাকবে মাননীয় পূর্তমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্বে তিনি ন্যাশনাল হাইওয়ের যে তার প্রধান যারা টেকনিক্যাল এবং অন্যান্য যারা দেখেন তাদেরকে নিয়ে এসে বলা, সাইকারের পাহাড় ভেঙে পড়েছে তার জন্য ন্যাশনাল এনএসডিসিএলকে আমরা দোষ দেব না, কারণ পাহাড় অতিবৃষ্টি ভেঙে পড়েছে। কিন্তু একেবারে সমতলের রাস্তা যেগুলো একটু এলিভেটেড করা হয়েছে, এটাও হয় এবার ডিপ্রেশন অথবা অর্ধেক হয়ে গেছে, এটা তো হওয়া উচিত। এটা ভেরি সিরিয়াস, কাজে এটা কোয়ালিটির প্রশ্ন, এটা দেখা দরকার। সেকেন্ড হলো যে এসএসসিএল এবং এনবিসিসি যারা পিএমজিএস এর রাস্তা করেছেন, সবাই বলেছেন এগুলো অবস্থা, এগুলো নিয়েও পূর্ত দপ্তরের তরফ থেকে সম্ভব হলে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেই ডিস্ট্রিক্টের যারা জনপ্রতিনিধি তারা চাইলে তারাও থাকতে পারবেন, এরকম একটা রিভিউ মিটিং হলে পরে কেন এগুলি ঠিকভাবে হচ্ছে না, উভয় পক্ষেরই অনেক সদস্যরা বলছেন, আমার মনে হয় সিরিয়াসলি এই দুটো জিনিস সরকারের বিবেচনা করা উচিত। ঠিক আছে, গোপালবাবুর ইস্যু নিয়ে 2 ঘন্টা চলে গেল, এবার আলোচনা করুন সুদীপবাবু। সরি, ঠিক আছে, বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যদিও শর্ট ডিউরেশন ডিসকাশন ছিল, কিন্তু এটা কোশ্চেন আওয়ার থেকে বেশি হয়ে গেছে। Incoming voice call from Lemon on SIM Geo. Incoming voice call Almost from 1 Lemon hour. on SIM Geo. তো যাই হোক, খুব Incoming voice নদীর call from Lemon on ভাঙনের SIM Geo. মতোই প্রত্যেক সদস্যগণ Incoming তাদের voice call from বিধানসভা Lemon কেন্দ্রের on SIM Geo. রাস্তার অবস্থা সম্পর্কে এই হাউসকে অবগত করেছেন আপনার মাধ্যমে। Incoming voice. এটা সঠিক যে এই সরকার গঠন করার পর রাজ্যে রাস্তাঘাটের সংখ্যা যেমন বৃদ্ধি হয়েছে নতুন
এবং সেগুলোকে আপগ্রেডেশনও করা হয়েছে। ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে আমাদের গ্রামীণ ভিতর যে রাস্তাগুলো সেগুলো প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতিকরণ করা হয়েছে। সারা রাজ্যে আমাদের 14,858.31 কিলোমিটার রাস্তা রয়েছে পিডব্লিউডির অধীনে। তার মধ্যে কিছু জাতীয় সড়ক যেগুলো ন্যাশনাল হাইওয়ের আন্ডারে NHIDCL এর আন্ডারে রয়েছে, কিছু আমাদের রয়েছে স্টেট হাইওয়েজ পিডব্লিউডির অধীনে, কিছু রয়েছে ডিস্ট্রিক্ট রোডস, PMGSY গ্রামীণ রোডস, এগুলো মিলিয়ে আমাদের 14,858.31 কিলোমিটার টোটাল রোড। বন্যার আগের পরিস্থিতি যেটা, অনেক সদস্যরা এখানে বলেছেন, স্বপ্নাদেব বর্মা থেকে শুরু করে, যে লাইফ ইজ রোড, রোড ইজ লাইফ। আগে উনি কুয়াই থেকে আসতে বেশি সময় লাগতো, এখন অনেক কম সময় লাগে। এটা আমাদের প্রত্যেকেরই কমন এক্সপিরিয়েন্স। স্থানীয়ভাবে যে কনসার্নগুলো এসছে বা ইস্যুসগুলো আপনারা এখানে রেজ করার চেষ্টা করেছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে গত বাজেট অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন এবং বাজেটারি প্রভিশন রেখেছেন যে প্রতি বিধানসভায় আগামী 4 বছরে 30 কোটি টাকা করে দেওয়া হবে স্থানীয়ভাবে নতুন রোড তৈরি করার ক্ষেত্রে। অর্থাৎ প্রতি বছর যে কোনো একজন বিধায়ক 30 পার কিলোমিটার 1 কোটি পার কিলোমিটার, তো 30 কিলোমিটার ইকুয়াল টু 30 কোটি। আমি টাকার কথাটা বললাম, বলছি আপনার প্রশ্নেও আসছি, আপনার আমি পেয়েছি কাগজ। তো আমি সবার কাছে বলবো, যদিও মাননীয় মুখ্যমন্ত্রী তার দায়িত্বে, যে আপনারা আপনাদের বিধানসভা কেন্দ্র থেকে প্রতি বছর 7 থেকে 8 কিলোমিটারের উপর রাস্তার প্রপোজাল আপনারা দিতে পারেন। মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন, উনি পিডব্লিউডিকে অর্থ দেবেন, টেন্ডার হবে, আপনার এলাকায় রাস্তা হবে। আমাদের যে ন্যাশনাল হাইওয়েজ সেগুলো আমরা জানি যে NHIDCL এর অধীন রয়েছে এবং এবার বন্যায় প্রায় 4,600 রাস্তা ক্ষতি হয়েছে। 4,693 কিলোমিটার 4,693 কিলোমিটার রাস্তা আমাদের ক্ষতি হয়েছে। সেগুলো সারাই করতে 1900 কোটি টাকা দরকার। সরকারের কাছে অর্থ চাওয়া হয়েছে 200 কোটি টাকা অন আর্জেন্ট বেসিস। মাননীয় অর্থমন্ত্রী সেই টাকা এটা পিডব্লিউডির অধীন এবং যে প্রতি বন্যার মধ্যে বর্তমানে সারাইয়ের কাজ আমরা আউট অফ 1900 কোটি টাকা, যেটা অর্থ দপ্তর। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, বিশেষ করে বিরোধী দলের ব্যাচ থেকে দীপঙ্কর বাবু জানতে কিছু লিস্ট নেওয়া হয়েছিল, গুলো এসছে বিধায়কদের কাছ থেকে, সেগুলো স্টেটাস, সেগুলো মাননীয় অর্থমন্ত্রী যে সেগুলো বাজেটারি প্রভিশন আছে, অর্থ দিয়ে দেওয়া হবে এবং পূর্ত দপ্তর তার টেন্ডার করবে। আপনার যদি কোনো সেপারেট লিস্ট থাকে সেগুলো নিশ্চয়ই করবেন। আজকে শর্ট ডিউরেশন ডিসকাশন মাননীয় কারণ এটা ত্রিপুরা রাজ্যে রাস্তার ঘাটের উন্নতি হয়েছে। আমাদের ন্যাশনাল হাইওয়ে যেটা আগে একটা ছিল, পরবর্তী সময় 6টা হয়েছে, আরো 3-4টে ন্যাশনাল হাইওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখানে ডিক্লেয়ার করছে, অর্থ প্রদান করা হচ্ছে। NHIDCL কে নোডাল এজেন্সি হিসেবে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে, যে ন্যাশনাল হাইওয়েজে কাজ করবে। এবং যে HSCL বা NBCC এর কথা এখানে বলা হয়েছে, HSCL কে আমরা আনি নিয়ে রাজ্যে, NBCC কে আমরা আনি নিয়ে রাজ্যে, এগুলো দিদেন গভর্নমেন্টের সময় তারা এনেছিল। এবং কোয়ালিটি অফ ওয়ার্ক ওয়াজ সো পুয়ার যে 1 বছর যেতে না যেতে সেই রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই খেসারত আমাদেরকে দিতে হচ্ছে। তো আজকে যে সরকারি থাকুক রাস্তাঘাট, এটা এমন নয় যে তার লংজিভিটি আজীবন, এটার ভ্যালিডিটি চলতেই থাকবে। এটা নষ্ট হবে, বৃষ্টি বাদল গাড়ি সেগুলো নষ্ট হবে, মেনটেনেন্সও হবে, এগুলো কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। তবে পিডব্লিউডি খুব গুরুত্ব সহকারে সেই বিষয়ে কাজ করছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে আমাদের স্কিমগুলো রয়েছে, কারণ আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্স থেকে ফান্ড আনতে হবে। আমাদের রাজ্য সরকারের মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন, যেটা আমি বললাম যে প্রতি বিধানসভা
30 কোটি টাকা 30 কিলোমিটার উন্নয়ন করতে হবে, রাস্তাঘাট সৌন্দর্যায়ন করতে হবে। আমি প্রত্যেকের কাছে সেটাই আহ্বান জানাবো এবং মাননীয় সদস্য যে প্রস্তাব এখানে মুভ করেছেন শর্ট ডিউরেশন ডিসকাশনে, সেটাকে আমি বিরোধিতা করছি। ধন্যবাদ। দ্বিতীয় নোটিশটা এনেছিলেন যদিও প্রথমে সতীশবাবু, ঠিক আছে সুদীপবাবু, সুদীপবাবু, আপনার বিষয় হচ্ছে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে নিয়মিত বেতন ক্রমে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ সমূহ স্বীকৃতি এটা কি বিরোধিতা হয়? এটা শর্ট ডিউরেশনে রাস্তাগুলি ভালো, ভালো বলতে পারে, খারাপটা স্বীকারও করতে পারে। গভর্নমেন্ট রাস্তা খারাপ না, এই যে মাননীয় বিধায়করা বললেন যে রাস্তা খারাপ হয়েছে বর্তমানে, আপনি কি রিপেয়ার করবেন না? হচ্ছে আপনাকে টার্ন ডাউন করা নয়, বিরোধিতা মানে হচ্ছে আপনি স্যাটায়ার করেই বলেছেন মাননীয় অধ্যক্ষ মহোদয়কে যে আপনি গেছেন, আপনার এসে ওষুধ খেতে হয়েছে, রাস্তাঘাটের অবস্থা এতই খারাপ যে আপনাকে ওষুধ খেতে হয়েছে। তো সেটার আমি বিরোধিতা করেছি, সেটার আমি বিরোধিতা এখন ওটা বিরোধিতা বলবো। But you cannot oppose this. রাস্তার অবস্থা খারাপ। Your appeal should be in the assembly. Because now they will try to maintain. ভালো আছে আপনি বলুন আপনার কথা। না সুশান্ত বাবু, আমি বলছি গোপালবাবুকে বলেছিলাম 1913-14 সালে, 2013-14 সালে 13-14 সালে দেখা হয়েছিল, বলেছিলাম এই রাস্তা দিয়ে আসলে কোমর ব্যথা হবে ট্যাবলেট, আর এখন বলুন অধ্যক্ষ মহোদয় গোপালবাবু কি বলেছে? মাননীয় সদস্য ধর্মনগর থেকে সাবরুম সমেত সমগ্র ত্রিপুরার রাস্তার অচল অবস্থা সম্পর্কে আমি কি বলেছি? সমগ্র ত্রিপুরায় রাস্তার পরিমাণ কত? 14,858.31 কিলোমিটার। মিনিং দেয়ার বাই আপনি যেটা বলেছেন যে এই 14,858 কিলোমিটারের সম্পূর্ণ রাস্তা অচল হয়ে আছে সমগ্র ত্রিপুরায় রাস্তার অচল অবস্থা সম্পর্কে। তো আমি সেটার বিরোধিতা করেছি। আপনি তো ন্যাশনাল হাইওয়ে ওই দিকে হয়তো যাননি, বা যে 6টা ন্যাশনাল হাইওয়ে নতুন তৈরি হয়েছে সেগুলোতে আপনি ট্রাভেল করলে ভাববেন ফ্লাইটেও বসলে টার্বুলেন্স হয়, এখানে কোনো টার্বুলেন্স হবে না, সেটা হবে না। তাই আপনি বড় মডিফাই করে যদি বলতেন যে পার্টলি কোনো কিছু কিছু জায়গা, সেটা আমরা অ্যাডমিট করতাম। 14,858 কিলোমিটার সারা রাজ্যে, আপনার বক্তব্য অনুযায়ী সারা রাজ্যেই রাস্তার অবস্থা খারাপ, আসলে সেটা নয়, আমি সেটা বিরোধিতা করি। আর এখন তো কোমর ব্যথা করে না, তো ট্রেনে আসা যাওয়া করি তো। আরে গোপাল সারা দেহে ক্ষত, ওষুধ দেবেন কত? আমার বক্তব্য হলো মাননীয় মন্ত্রী মহোদয়, একটা কথা বলছি, কিছু কিছু উদাহরণ আছে, সবগুলো এখানে বলা হয়েছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট। আপনি 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 যে স্ট্যান্ডার্ড নিয়েছেন বিরোধিতা করি, তাইলে একটা রাস্তা ভালো, খারাপ নেই, আপনার কথা। আরে আমার কথা হলো না সমগ্র ত্রিপুরা, সমগ্র ত্রিপুরাকে বিরোধিতা করি, অবস্থা খুবই খারাপ। আপনি সমগ্র ত্রিপুরা যান, সমগ্র ত্রিপুরা নয়, আমি আপনাকে বলি গ্রামে গঞ্জে যান। আমি স্পেশালি বলছি, আমি তখন বলিনি এই বিশালগড় থেকে যে রাস্তাটা আমাদের নতুন, আপনার পাশে বিরজিৎ বাবু আছেন, কৈলাসহরের বিধায়ক, উনার এখান থেকে যে রাস্তা আছে সেটা বলুন না কি অবস্থায় আছে। উনিও অস্বীকার করবেন, উনিও অস্বীকার করবেন না। সমগ্র ত্রিপুরার রাস্তা খারাপ আমরা মানছি না, সমগ্র ত্রিপুরার পরিস্থিতি ভালো, কিছু কিছু জায়গায় খারাপ আছে এবং সেগুলো 200 কোটি টাকা স্যাংশন হয়েছে, সেগুলো দিয়ে কাজ শুরু হবে 2-3 মাসের মধ্যে সঠিক হবে। সুশান্ত বাবু, গোপালবাবু বলেছেন সারা শরীরে ক্ষত, ওষুধ দেবো কত। আমি বলছি গোপালবাবু, এবার আপনি বক্তব্য হতে বিরত। মাননীয় সদস্য বাবু, মাননীয় সুদীপ বাবু,
সন্দীপ বাবু মাননীয় অধ্যক্ষ মহাশয়, জন্য সকালবেলা থেকে মাইকের আওয়াজ কিন্তু খুব কম হচ্ছে। মাইকের আওয়াজ কিন্তু খুব কম হচ্ছে অ্যাসেম্বলিতে। না সবাই শুনতে পাচ্ছে, একটু দেখবেন। কাউকে বলে দিলাম তো, যান্ত্রিক গোলযোগ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকের আমার শর্ট ডিউরেশন ডিসকাশনের টপিকটা হচ্ছে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের নিয়মিত বেতন ক্রমে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদসমূহ শীঘ্রই পূরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে। এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের খুবই দুর্ভাগ্য। 3টের সময় ফ্লাইট ল্যান্ড করেছে, 4:10 বাজে। মুখ্যমন্ত্রী এখনো বিধানসভায় এলেন না। এই ডিসকাশন যখন করছি, না আছেন মুখ্যমন্ত্রী, না আছেন আমাদের বিরোধী দলনেতা। আমি অনুরোধ করব বিরোধী দলনেতা যদি বিধানসভার ভেতরে থাকেন তাহলে দয়া করে যেন উনি এখানে উপস্থিত থাকেন। আর আপনার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর গোচরে আনার চেষ্টা করব। সারা রাজ্য জুড়ে যে বেকার, তীব্র বেকার সমস্যা, এই কথাটা যখন বলি সবাই বলবেন এটা আন্তর্জাতিক সমস্যা। এই কথাটা দীর্ঘদিন ধরে শুনে আসছে। আমি আমার বক্তব্যটা শুধু ত্রিপুরা কেন্দ্রিকই রাখব। হাজার হাজার শিক্ষিত বেকার, তাদের ভেতরের যন্ত্রণা, একটা কিছু করে খাওয়ার জন্য। এ রাজ্যে শিল্প নেই, শিল্পর অনেক গল্প আমরা শুনি। এই রাজ্যে দুর্ভাগ্য হলো আইটির উপর, ইনফরমেশন টেকনোলজির উপর কোনো কারোর চিন্তা ভাবনা নেই। স্বাভাবিকভাবেই শিক্ষিত বেকাররা তাকিয়ে থাকেন সরকারের দিকে, সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদের দিকে। অপ্রিয় সত্য হলো, এটা আপনার সবাই জানি, যে এই রাজ্যে একটা ভয়াবহ বেকার সমস্যার সম্মুখীন আমাদের ত্রিপুরা রাজ্যে শিক্ষিত। কোন প্রতি বছর আপনারা দেখলে বুঝবেন, এছাড়াও তো ভিআরএস, তারপরে মারা যাচ্ছে, ভিআরএস দিচ্ছে, এই সংখ্যাটা আমি নাই দিলাম। প্রতি বছরে বাজেটেড গ্ল্যান্সের তথ্য মোতাবেক 5,000-এর বেশি করে বিভিন্ন স্তরের কর্মচারী রিটায়ারমেন্টে যাচ্ছে। অ্যাপার্ট ফ্রম ভিআরএস, মারা যাওয়া, এইসবগুলো ছাড়া বিভিন্ন দপ্তরের হাজার হাজার শূন্য পদ পড়ে রয়েছে। গল্প আমরা শুনি, মহাকরণে বসে প্রেস মিট আমরা শুনি, বেকাররা শুনেন, ইন্টারভিউ হয়, 4 বছর 5 বছর লেগে যায় ইন্টারভিউর ফল প্রকাশ করতে। লিখিত পরীক্ষা হয় না, ভাইবা নিলে বলছেন প্রসেস জারি রয়েছে, প্রসেস অনগোয়িং। বেকারপুর খুব হতাশ। মাননীয় চেয়ারম্যান, আমি কয়েকটা দৃষ্টান্ত আপনার সামনে এই হাউসে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি আমার এই কথাগুলোর সম্পর্কে। ত্রিপুরা পুলিশের কনস্টেবল 1000 পোস্টের জন্য 2022 সালে
এটা শুরু হয়েছিল। এই বেকাররা যারা এই পোস্টের জন্য 1000 পোস্টের জন্য যারা পুলিশ কনস্টেবলের জন্য যারা এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিল, তারা খোঁজ খবর নিলে বলছে পাইপলাইনে আছে, চিন্তা করো না, দেখা যাক। ফায়ার সার্ভিস 1813টি পোস্ট, 8 জুলাই 2022-এ ফায়ারম্যান 1796 জন এবং ড্রাইভার 17 জন, মোট 1813 পোস্টের জন্য ফিজিক্যাল টেস্ট নেওয়া হয়েছে। তারপর সবকিছু থমকে দাঁড়িয়ে আছে। এসটিজিটি আমি বুঝলাম না, গতকালকে প্রশ্ন উত্তরে শর্টেজ দেখাচ্ছে গ্রাজুয়েট টিচারের বেলায় সতেরোশো জনের শর্টেজ রয়েছে বলছে। সাবজেক্ট টিচারের 691টা শর্টেজ রয়েছে বলছে। গ্রাজুয়েট টিচার রিটায়ার হয়েছে গত 1 বছরে 362 জন বলছে। পোস্ট গ্রাজুয়েট টিচার রিটায়ার হয়েছে গত 1 বছরে 376 জন বলছে। অথচ নিয়োগ নেই। এসপিজিটির বেলায় এখন রাজ্য সরকার একটা রিজার্ভেশনের ক্ষেত্রে এসসি এসটি ইউআর কটা হবে এই ব্যাপারে একটা সুপ্রিম কোর্টে একজন ইউআর একটা কেস করেছিল। হাইকোর্ট তার পক্ষে রায় দিয়েছে। রাজ্য সরকার এসএলপি দাখিল করল সুপ্রিম কোর্টে এবং বিভিন্ন কায়দা করে এপেক্স কোর্টে এই মামলাটাকে ডিলিং করানো হচ্ছে। তো হু আর দ্য ওয়ার্স্ট সাফারার্স? So many people have retired, teachers have retired. বিভিন্ন স্কুলগুলোতে যে রেজাল্ট যে খারাপ, তাদের ডিগ্রেডেশন হচ্ছে, হবেই তো। এই যে আজকে আমি ছেড়ে দিই, আজকে ইউনিভার্সিটি গতকালকে আন্দোলন হয়েছে, আজকে আন্দোলন হয়েছে, 60% ফেল। এখন পাশ করানোর দাবিতে কারণ দেবের প্রমোটেড রেজাল্ট বের করতে দেরি হয়েছে। তারা সেকেন্ড সেমিস্টারের ক্লাসটা আরম্ভ করে দিয়েছে। নাও এখন ডিমান্ড হচ্ছে আমরা যেহেতু আমরা ওখানে গেছি, সেকেন্ড সেমিস্টার ক্লাস করে নিয়েছি, এখন আমাদেরকে প্রমোট করতে হবে। একটার সঙ্গে একটা কো-রিলেটেড। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী। আমার সৌভাগ্য, আমার ডিসকাশনের সময় মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলেছে এবং লিডার অফ দ্য অপোজিশন এসেছে। ইট ইজ ভেরি ভেরি সেন্সিটিভ ইস্যু। এএনএম এমপিডব্লিউ গত 7 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই। 2017-এ 791টি পোস্টের জন্য একটা নোটিফিকেশন করা হয়েছিল, বাস। তারপর there was a change in the government and everything came to a standstill. হালে কিছুদিন পূর্বে 100 পোস্টের জন্য অনুমোদন দেয় ফিনান্স দপ্তর। রেজাল্ট কি হচ্ছে? বিভিন্ন সাব সেন্টারগুলোতে মানুষ প্রবলেমে পড়ছে। সাব সেন্টারগুলো এই এমপিডব্লিউ এনএম ছাড়া
তারা ঢুকছে। নেট সেট পিএইচডি প্রায় ১,৫০০-এর মতো আমাদের রাজ্যের ছেলে মেয়েরা পাশ করে বসে রয়েছে। হায়ার এডুকেশনে there is a dearth of faculty, ভালো ফ্যাকাল্টি নেই। এই প্রোডাক্ট কি বেরোচ্ছে এখন? গোজাম কি করে কিছু গেস্ট লেকচার দিয়ে, ভিজিটিং লেকচার, গেস্ট লেকচার দিয়ে কলেজগুলোর চালানো হচ্ছে। এখন গেস্ট লেকচার কি পায়? 500 রুপিস, তাও 7-8 মাস পর পর পায়। এখন ধরুন মাসে গিয়ে তাদের 3-4-5 হাজার টাকার বেশি তারা পায় না। নেট সেট পিএইচডি পাস করে ছেলে মেয়েরা বসে রয়েছে, দ্য ক্রিম, they are the ones who can build the generation next. এই প্রোডাক্ট আমাদের অফিস দপ্তরে কাজে লাগবে, কিন্তু আমরা এই সুযোগটা আমরা হারাচ্ছি। আমরা কেউ গভীরভাবে নিয়ে চিন্তা ভাবনা করছি না। ইঞ্জিনিয়ার 1800 ভ্যাকেন্ট পোস্ট পড়ে রয়েছে বিভিন্ন দপ্তরে। কে খোঁজ রাখে? বিভিন্ন দপ্তরে প্রেজেন্টলি 1800 পোস্ট 2016 সালের লাস্ট ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষা হয়েছে। ফিজিক্যাল এডুকেশন টিচারের নিয়োগ নেই। বিভিন্ন সিবিএসই স্কুলের মিউজিক টিচার এখন মুখ্যমন্ত্রী এসেও করেছিলেন বোধহয় বাজেট অধিবেশনে যে 396টি পোস্ট গ্রাজুয়েট পিজিটি মিউজিক টিচারের সেকেন্ডারি এডুকেশনের জন্য রেজাল্ট এট প্রেজেন্ট 0। জেল ওয়ার্ডেন 249টি পোস্টের জন্য ডিসেম্বর 22-এ তার ফিজিক্যাল টেস্ট হয়। তারপর নো রিটেন, নো ভাইভা। নার্স, স্টাফ নার্স, প্যারামেডিক বছর ধরে কোনো ল্যাব টেকনিশিয়ান রিক্রুটমেন্ট নেই। রিটেন এক্সাম হয়েছে ল্যাব টেকনিশিয়ানের, রেজাল্ট নট ইয়েট পাবলিশড। গত 10 বছর ধরে স্পোর্টস ডিপার্টমেন্টে পিআই নিয়োগ বন্ধ। লাইব্রেরি সায়েন্স পাশ করে ছেলেমেয়েরা বসে রয়েছে, লাইব্রেরিয়ান পোস্ট। এখন তো বিদ্যাজ্যোতি স্কুলের ইট ইজ ম্যান্ডেটরি প্রভিশন, নিয়োগ নেই। এবার জিআরবিটি, আমি কিছুদিন আগে একটা ঘোষণা শুনলাম যে খুব শীঘ্রই নাকি জিআরবিটির গ্রুপ ডির রেজাল্ট প্রকাশিত হবে আফটার লং স্প্যান অফ টাইম। আমার অনুরোধ থাকবে যারা গ্রুপ ডিতে রয়েছে, মানে পরীক্ষার রেজাল্টটা বের করবেন, এদের একটা বড় অংশ ইতিমধ্যে হয়তোবা প্রায় 2500 বোধ হয়, 2500-এর মধ্যে একটা বিরাট অংশ, 1000 খানেক হবে মিনিমাম, ইতিমধ্যে তারা অন্যান্য জায়গায় পরীক্ষা দিয়ে টিপিএসসি ফেস করে তারা অন্যান্য জায়গায়, তাহলে এখানে ওয়েটিং লিস্টের প্রভিশনটা পাস থাকতে হবে। 2500 যারা মেরিট লিস্টে বেরোলো, তারপর ওয়েটিং লিস্টের প্রভিশন রাখতে হবে, কারণ অনেকে জয়েন করবে না। এখানে দেখলাম প্রায় 600-র অধিক ইতিমধ্যে যারা ফেস করেছে ইন্টারভিউ। মোর দেন 600 বিলংস টু আদার স্টেটস, অ্যাডজয়নিং স্টেটস অফ, মানে অন্যান্য প্রদেশ থেকে এসে এখানে একটা বিরাট অংশ এরা আসবে না। কাজে ওয়েটিং লিস্ট রাখাটা অত্যন্ত জরুরি,
যাতে করে যারা জয়েন করবে না আবার নয়তো আবার পরীক্ষা দাও। তাহলে তাহলে যে পারপাসে এই গ্রুপ ডি নেওয়া, বিভিন্ন দপ্তরের কাজকর্ম ব্যাহত হচ্ছে, তারা যদি জয়েন না করে এগেইন দেয়ার উইল বি ডেফিসিয়েন্সি। কাজে ওয়েটিং লিস্ট এর প্রভিশনটা মাননীয় মুখ্যমন্ত্রী যেন অতি অবশ্যই রাখেন, সেটা যেন নিশ্চিত করেন। ভোকেশনাল টিচার্স, এসএসএ টিচার, টেক টিচার, আমি ভারতে কোথাও শুনি না, অনেস্টলি স্পিকিং মাননীয় মুখ্যমন্ত্রী, যে টেকের টিচাররা কিংবা যে কোনো কেউ চাকরি যারা, তাদেরকে 5 বছর ফিক্সডে চাকরি করতে হয়। ওয়াই? রেগুলার স্কেলের চাকরি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যে কোনো চাকরি, অনেক চাকরি পাবে জিআরবিতে যে 40 বছর, ওদের পরীক্ষা দিয়েছে 4 বছর, এখন 40 বছর পার হয়ে গেছে হয়তো, 41-42 বছর চাকরি করবো, কত বছর? 60 বছর রিটায়ারমেন্ট, তাহলে 16 বছর না 18 বছর ফুল পেনশন বেনিফিট পেতে গেলে 25 বছর সার্ভিসের দরকার। তাহলে আমি ডিপ্রাইভ, এই যে ছেলেদের অপেক্ষা করিয়ে 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 করিয়ে, হুম আর বি ডিপ্রাইভিং? এটা তো আমাদের রাজ্যের ছেলে মেয়েরা, এদেরকে ডিপ্রাইভ করছি আমরা। তারপর এরা যখন ছেলেমেয়েরা বিয়ে শাদী করবে, ছেলেমেয়েরা তখন রিটায়ারমেন্ট করবে, তখন they won't be able to get the full benefit, pension benefit. তাহলে ওই পড়াশোনা যখন তাদের ছেলেমেয়েরা 10-12-এ উঠবে, then there will be acute financial problem, তাদের পড়াশোনা ব্যাঘাত ঘটবে। Who is there to hear them out? ফিশারি ডিপার্টমেন্টে 53 জন ফিশারি অফিসার, এখনো প্রসেস চলছে। স্পেশাল এক্সিকিউটিভ প্রসেস জারি রয়েছে। সর্বশিক্ষা, সরি, এই টেট 1-2, আমি একটা সেদিন কালকে গোপালবাবু একটা প্রশ্ন করেছেন, আলোচনা হয়েছে, বিস্তারিত বলবো না। তাদেরকে রিভেরিফিকেশন, তাদের সার্টিফিকেট পাশ করা আছে ছেলেমেয়েরা, তাদেরকে রিভেরিফিকেশনের, এবং প্রতি বছর এই টেট এক্সাম হওয়ার কথা, কিন্তু
মানুষ ঘর পাচ্ছে, তার সঙ্গে মানুষ রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, যুগালি তারা কাজ করছে বিভিন্ন কৃষি সেক্টরগুলোকে এবং হর্টিকালচার গুলোতে, অর্থাৎ আত্মনির্ভর হওয়ার জন্য কিভাবে তার উৎপাদন বৃদ্ধি করে তার শিল্প স্থাপন করার জন্য, তার জন্য সরকারিভাবে আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি থেকে শুরু করে আমাদের শিল্প দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে লোনের ব্যবস্থা করেছে। লোন দিয়ে বেকার, শিক্ষিত বেকার সে লোন নিয়ে তার কর্মসংস্থান ইন্ডাস্ট্রি তৈরি করবে, সঙ্গে অন্যরা চাকরি পাবে। সুতরাং এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে সরকারি চাকরি বেকারদের একমাত্র কর্মসংস্থানের উপায়, সেটা ঠিক নয়। সেটা যেটা রাজনীতির জন্য রাজনীতি করা যায়, বেকারদের সুশ্রুতি দেওয়া যায়, বেকারদের নিয়ে আন্দোলন করা যায়, কিন্তু ভবিষ্যৎ ত্রিপুরা উজ্জ্বলতার জন্য, সমৃদ্ধি ত্রিপুরা গঠনের জন্য ছেলে মেয়েদের আত্মনির্ভর করার প্রেরণা যোগানো প্রত্যেক নির্বাচিত প্রতিনিধির সমস্ত রাজনীতির দলের দায়িত্ব রয়েছে। এবং সরকার কোথায়ও এই আজকে আমাদের বিধানসভায় যারা কর্মচারী রয়েছে তারা ছাড়া তো চলবে না বিধানসভায়, সেগুলো ধারাবাহিক চলছে, স্কুল চলছে, শিক্ষক মহাশয় লাগবে, ডাক্তার লাগবে, সেগুলো কোনো অবস্থাতেই সরকার সেদিকে দৃষ্টি রেখে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছে। আমি আপনার মাধ্যমে আমি বিরোধী, তিনি চলে যান, ওনার এক অভ্যাস আছে, উনি কথা বলে, কথা শোনার মানসিকতা নেই। যার শোনার মানসিকতা নাই সে মানুষের জন্য কি করবে? তিনি প্রথমে এসে মাননীয় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন, মুখ্যমন্ত্রী নেই এত, এবং বিরোধী দলনেতা নেই, এমন দায়িত্বশীল ব্যক্তি, তিনি দীর্ঘদিন বিরোধী নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, এরপরে তিনি নিজে বলে সেখান থেকে পালিয়ে গেলেন, শোনার সাহস রাখেন না। সুতরাং আসলে এরা বেকারদের বিভ্রান্ত করা, মানুষকে বিভ্রান্ত করা, সস্তা রাজনীতি করা, কারণ জানে যে বেকারদের এই বিষয়গুলো যদি আমি তাদের কাছে তুলি তাদের একটা সমর্থন পাওয়া যাবে, আস্তে আস্তে জনবিচ্ছিন্ন হয়ে যাবে, হয়ে যাচ্ছে। এটাই প্রমাণ করছে ত্রিপুরার মানুষ। এবং আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা পরিষদের আপনারা দেখবেন এর মধ্যে আমাদের জিআরবিটির এবং বিশেষভাবে স্পেশাল এক্সিকিউটিভ থেকে এই ধরনের কারণ হেতু সে চাকরিগুলোকে দিতে পারছে না। সরকার আন্তরিকতার সঙ্গে মুখ্যমন্ত্রী রয়েছে, সেগুলো কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, ব্যাপারটা দেখতে পাবে সে চাকরিগুলো সরকার কতটা পজিটিভ বেকারদের সম্পর্কে, সেটার আমরা তার প্রমাণ আমরা পেয়ে যাব। আমি মনে করি এইভাবে বিভিন্ন বিষয় এনে, অর্থাৎ বেকারদের যাতে বিভ্রান্ত থেকে দূরে থেকে, অর্থাৎ কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে কাজ এবং জীবিকার ব্যবস্থা করে ত্রিপুরাকে সমৃদ্ধি করা যায় সেদিকে প্রত্যেকের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। মাননীয় চেয়ারম্যান মহাশয়, আমি এটাই এখন এদের এটা ওরা দোষ নাই তো, পাশে বইছে তো, ওই সিপিএম এর পাশে আছে, এটা হাওয়া লাগছে তো, হাওয়ায় এমন হয়েছে। সিপিএম কি করতে, আগে ইন্টারভিউ নিত, ইন্টারভিউর পরে ইন্টারভিউ শুধু বেকারের শুধু লাইনে ঘুরাইতো আর চাকরি দিত না। এরপরে কোনো সরকারি নিয়ম নীতি মানত না। আমাদের সরকার তো নিয়ম নীতি মান্য যোগ্যতার ভিত্তিতে এমন কোনো উদাহরণ দিতে পারবে সুদীপ বাবুরা এবং বিরোধীরা যে একটা চাকরি কোনো নেতা মন্ত্রী ছেলে পেয়েছে, যোগ্যতা যার আছে সেই চাকরি পাবে। আমরা 2018 সালের আগে বলেছি যোগ্যতার নিরিখে চাকরি পাবে সরকার, সেখানে নেতা মন্ত্রী এমএলএ হস্তক্ষেপ করবে না। এই যে একটা স্বচ্ছ নিয়োগ নীতি চলছে, এটাই তাদের খাত হয়েছে, এটাকে তারা সহ্য করতে পারছে না। এমন দরদ উনি দেখাচ্ছেন যে তিনি যেন বেকারের জন্য ওনারে মন কাঁদে আর কারণ নয়। এবং সুতরাং এগুলো বলে বলে এবং ত্রিপুরাকে ধ্বংস করেছেন, আরো করতে চাইছেন। আমার বিশ্বাস ত্রিপুরার শুভ বুদ্ধি সম্পূর্ণ বেকাররা এদের কথায় কখনো বিভ্রান্ত হবে না, এবং এরা জানে যে এই সরকার বেকারদের এবং বিশেষভাবে কর্মসংস্থানের জন্য একটা স্বচ্ছ নীতি নিয়ে সেটা ধারাবাহিকভাবে শূন্যপদ পূরণ হবে, সেটা ধারাবাহিকভাবে থাকবে। কোন সরকার এখানে দাঁড়িয়ে বলতে পারবে না, কত সরকার কংগ্রেসের এসছে, বামফ্রন্টের এসছে, যে কোনো বেকার হতাশা হয়নি। বেকাররা এবং এই সরকারের আমলে তারা বলছে এই সরকারের আমলে লাইনে যেতে হয় না,
মন্ত্রীর বাড়িতে যেতে হয় না, বাড়িতে যেতে হয় না, চাকরি এই সরকার বেকারদের দিয়ে তাদেরকে সমাজের মধ্যে মর্যাদা দিচ্ছেন। আমার ধারণা কোন রকম প্ররোচনাতে কোনো বেকার বিভ্রান্ত হবে না। আমি আশা করি চাকরি চলবে, সঙ্গে সঙ্গে তারা নিজস্ব উদ্যোগ নিয়ে বিভিন্ন সংস্থা গড়ার জন্য আমাদের সরকারের বিভিন্ন দপ্তরে তার ব্যবস্থাপনা রয়েছে। তার মধ্যে দিয়ে আমাদের কর্মসংস্থান করে রোজগার করে ত্রিপুরাকে স্বনির্ভর করব, এই বিশ্বাস আমার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার রয়েছে মন্ত্রিসভার প্রতি, সকলের প্রতি বিশ্বাস রেখে আমার শেষ করলাম। এই বিষয়ে এবার বলবেন মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার মহোদয়। মাননীয় চেয়ারপারসন মহোদয়, মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যে বিষয়ে আলোচনা করেছেন করতে চাইছি। দেখুন, আমি যদি বিধায়ক না হতাম, বেকার যুবক হয়তো বা থাকতাম, তো বিধায়ক পর্যন্ত ছিলাম, কিছু করতে সেই রকম কর্মসংস্থান ছিল না। তো আমরা যুবক হওয়ার সুবাদে অনেকের সাথে আমাদের যোগাযোগ, আমি একটা যুব সংগঠনের সাথেও যুক্ত। স্বাভাবিক, যুবকরা রাস্তায় আছে, রাস্তায় থাকতে হচ্ছে, কিন্তু যে নিয়োগ নীতি যে রাজ্যের হওয়ার কথা সেরকম নিয়োগ নীতি না হওয়াতে আমাদের রাস্তায় থাকতে হচ্ছে, কোনো নিয়োগ নীতি হচ্ছে না। যে কটাই হচ্ছে ম্যাক্সিমাম আউটসোর্সিং। তো দেখুন, আমাদের এই যে বিধানসভা, আমি বিধানসভা দিয়ে শুরু করছি। এই বিধানসভাতে এখন বিধানসভা চলছে, এর আগে দ্বাদশ ছিল, দ্বাদশ এবং ত্রয়োদশ বিজেপি সরকার। তার আগে যে একাদশ বিধানসভা পর্যন্ত ছিল, সেই বিধানসভাতে প্রত্যেক বিধানসভাতেই কিছু না কিছু নিয়োগ করা হতো। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। আপনারা বলছেন এই দ্বাদশ এবং ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে আপনারা এই বিধানসভাতে আমাদের হাউসে মানে বিধানসভা পরিচালনার জন্য কোনো স্থায়ী নিয়োগ আপনারা করলেন না। নোটিশ দিয়েছেন 2021-এ 37টা পোস্ট আপনারা নিয়োগ করবেন। কি হলো? তাদের থেকে কয়েক লক্ষ টাকা পরীক্ষার জন্য নেওয়া হলো, এখনো পাইনি, আর আপনারা সেটাকে বাতিলও করে দিয়েছেন। কি অবস্থা! বিধানসভারই যদি এরকম অবস্থা থাকে, এটা তো আপনারা বিধানসভা থেকে নিয়োগ করা হয়, এটা তো কারোর আন্ডারে নিয়োগ করতে হয় না। তো আমাদের বিধানসভা অবস্থা, বেকার যুবকরা, আপনারা যুবকের কল্যাণে খালি লোনের কথাই চিন্তা করলেন, চাকরি দেওয়ার কথা চিন্তা করবে না। বিধানসভা কিভাবে চলবে, হাউস কিভাবে চলবে যদি আমাদের বিধায়কদের সাহায্য করার জন্য বিভিন্ন স্টাফরা থাকেন, কিন্তু আপনারা কিছু মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করেছেন, সেটা দিয়ে সবটা হয় না। যাই হোক, আপনারা জানি না কবে এই বেকার যুবকদের যে এক্সামের জন্য যে টাকা দিয়েছেন কবে ফেরত দেবেন, এটা আপনারা বলতে পারবেন। দেখুন, টিপিএসসি সবসময় নিয়োগ করে, কিন্তু আমরা দেখছি যে টিপিএসসিতেও নিয়োগ প্রক্রিয়া নোটিশ দেয়, কিছু এক্সামও দেয়, কিন্তু তারপর বাতিলও হয়ে যায় বিভিন্ন দপ্তরে। আপনার জেল পুলিশ বলুন, তারপর ফায়ার ডিপার্টমেন্ট, স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে তো অনেকে আমাদের বাড়িতেও আসে। একজন বিধায়ক বলেছেন যে বিধায়কের বাড়িতে যেতে হয় না, আমাদের বাড়িতে আসে, কিন্তু আমরা বিরোধী দলের বিধায়ক, তারপরেও আসছে স্পেশাল এক্সিকিউটিভের জন্য কবে নেওয়া হবে, কি আসে বিষয় আসছে, কিন্তু আমরা জবাব দিতে পারছি না। তাদেরকে আমরা এটাও বুঝতে দিই না যে আমরা বিরোধী দলের বিধায়ক, আমরা আপনাদেরকে চাকরি দিতে পারবো না, এটা আমরা বলি না। কিন্তু আমরা বলছি দেখা যাক সরকার কখন নিয়োগ করবে, কিন্তু কোনো নিশ্চয়তা নেই সেই ক্ষেত্রে আপনাদের যে মানুষ কবে তারা পাবে। আর শিক্ষক টেট, টিটেট বা বিভিন্ন টেটে বলুন, এটা তো প্রক্রিয়া, কিন্তু 10,323 যাওয়ার পর এই যে গ্যাপ যে স্কুলগুলোতে, এই গ্যাপগুলো ফিল আপ করার ক্ষেত্রে সরকারের যে তড়িঘড়ি থাকার কথা, যে এতগুলো ভ্যাকেন্ট খালি হয়েছে, কিন্তু নিয়োগ করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা সেরকম আমরা দেখছি। টাইমটা একটু বাড়িয়ে দিই নাকি? বিরোধী দলের মতো কি বলছেন? ঠিক আছে, টাইমটা বাড়িয়ে দেবো। তো সেই ক্ষেত্রে আপনাদের সেরকম প্রচেষ্টা নেই, কিন্তু আপনারা নির্বাচনের পূর্বে বছরে 50,000 আপনারাই বলেছেন, মিশন ডকুমেন্টসে দেবেন, চাকরি দিবেন বলেছেন,
লোন দিবেন 50,000-এর মধ্যে যে লোন থাকবে বেকাররা কিন্তু জানতো না, বা ওই স্কিল ওয়ার্ক থাকবে 50,000-এর মধ্যে, এটা কিন্তু আপনারা সেপারেটলি বলেন, আপনারা ডাইরেক্টলি বলেছেন 50,000 চাকরি দেবেন। বেকাররা বিশ্বাস করেছে, ভোট দিয়েছেন আপনাদেরকে, কিন্তু আপনারা কি করছেন? করছেন না তো। কিন্তু এই রাজ্যে এই আমাদের যে বাজেট এট এ গ্ল্যান্স এর তথ্য, সরকারি তথ্য, 1 জানুয়ারি 2018 মানে আপনাদের সরকার আসার পূর্বে এই রাজ্যে সরকারি চাকরিজীবী ছিল 1,58,220 জন। আপনাদেরই সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, এখন যদিও ট্রিপল ইঞ্জিন। 1 জানুয়ারি 2024 ইঙ্ক পর্যন্ত সরকারি চাকরিজীবী সংখ্যা দাঁড়ায় 1,38,245 জন। তাহলে চাকরিজীবী কমেছে 19,975 জন। ঠিক আছে, নিয়োগ প্রক্রিয়া, ক্রমবর্ধমান প্রক্রিয়া এটা থাকবে, কিন্তু এত গ্যাপ কেন? দিনে দিনে অফিস বাড়ছে, মানুষ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে, কাজের পরিধি বাড়ছে। আপনারাই বলছেন রাস্তাঘাট এত হয়েছে, অফিস এত হয়েছে, স্কুল বেড়েছে, কলেজ বেড়েছে, আপনারা বলছেন। তাহলে তো ওইটার সাথে কর্মচারী সংখ্যা তো বাড়ার কথা, কই কর্মচারী তো বাড়ছে না, উল্টা কমছে। যদি আপনারা যদি 5 বছরও 50,000 চাকরি দিতেন তাহলে এত গ্যাপ থাকার কথা না। আপনারা উল্টা ডিক্রিজ করেছেন, ইনক্রিজ করার কথা বলে ডিক্রিজ করেছেন। যদি নিয়োগ করার সদিচ্ছা থাকতো এরকম অবস্থা হতো না। আপনারা অনেক কিছু আইন দেখাবেন, স্কিল ডেভেলপমেন্ট দেখাবেন, লোন দেখাবেন। আরে ভাই, লোন দিয়ে সব হয় না। লোনের জায়গা লাগে, লোনের পরিধি লাগে। লোন, যে ছেলেটা লোন পাবে, লোন দিয়ে কি করতে পারবে, তার যে যোগ্যতা বা সেটাকে কিভাবে ইউটিলাইজ করবে, কিভাবে ইমপ্রুভ করবে, সেটা আগে দেখতে হবে। খালি একজনকে আমি 5 লক্ষ টাকা লোন দিয়ে দিলাম, 2 লক্ষ টাকা লোন দিয়ে দিলাম, তাহলে বেকার সমস্যা দূর হয়ে যাবে, এটা ভাবলে ভুল হবে। অনেক বেকার লোন নিয়ে এখন পথে বসে আছে, লোনের ইনস্টলমেন্ট দিতে পারে না, ব্যবসায় মাল মানে ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হতেই পারে। কিন্তু তার জন্য যে বেকার সমস্যা দূর হয়েছে এটা লোন দিয়ে, এটা বলা একদম ঠিক হবে না। কিছু ক্ষেত্রে সাহায্য হতে পারে কিছু যুবকের, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে, স্কিল আপনারা ওয়ার্ক করাচ্ছেন, কিন্তু স্কিল দিয়ে আমি একটা কাজ শিখলাম, কিন্তু কাজ করার জায়গা লাগবে তো। সরকার আমাকে কাজ শেখালো, আমি ধরুন আমি একটা কাজ শিখলাম, ড্রাইভিং শিখলাম, স্কিল ডেভেলপমেন্ট থেকে শেখালো, আমি ড্রাইভিং শিখে একটা গাড়ি পেলাম না চালাবার জন্য, তাহলে আমার রোজগার কিভাবে হবে? আমাকে সেই বন্দোবস্ত তো করতে হবে যুবকদের। তো রাস্তায় বিভিন্ন সংগঠনের যুবকরা রাস্তায় আছে, বিভিন্ন দপ্তরে চাকরি নিয়ে পোস্ট খালি আছে। আমরা বলছি না যে আপনাদের পুরুষ ক্রিয়েট তো করছেনই না, বরং যে পোস্টগুলো খালি আছে সেইগুলো নিয়োগ করলো, অনেক অফিস ভালো চলতো, বিভিন্ন প্রতিষ্ঠান ভালো চলতো, সরকারও ভালো চলতো। কিন্তু আপনারা নিজের উপরে আনছেন। আপনাদের হাতে কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে, এডিসিও আপনাদের সাথে এখন জয়েন্টলি আছে। নিয়োগ করতে সমস্যাটা কোথায়? করতে পারেন তো, সদিচ্ছা রাখুন, সদিচ্ছা রাখুন, বেকাররা সন্তুষ্ট হবে। তো আমি আবেদন রাখবো যে আগামী দিনগুলোতে সরকার সেই ভূমিকা নিয়ে যুবকদের কাজে লাগবেন, সেই আমার আশা রেখে আমার আলোচনা শেষ করছি। এ বিষয়ে এবার বলবেন মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহোদয়। মাননীয় চেয়ারম্যান, যে বিষয়টা নিয়ে আলোচনা চলছিল সেই বিষয়টা নিয়ে কিছু বক্তব্য রাখব। বেকারত্বের যে প্রশ্নটা, রিক্রুটমেন্টের যে প্রশ্নে আমরা এখানে আলোচনা করছি, all of us know that India is a welfare state. Sure. And so, Tripura being the state of Indian Union, definitely the government of Tripura will have the onus in creating opportunities. And in this direction, we have the manpower department. Actually, it is the manpower planning should play
the important role. কেন বলছি আমি এই কথাটা? আমাদের রাজ্যে কতটা কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে, যা কিছু আছে, সেখান থেকে যে হিউম্যান রিসোর্সেস তৈরি হবে, তাদেরকে আমাদের রাজ্যের জন্য কতটুকু তাদেরকে আমাদের প্রয়োজন, এবং পরবর্তী সময়ে যারা আসছে তাদেরকেও আমরা কিভাবে সেই দিশায় নিয়ে যেতে পারি, সেটা কিন্তু চিন্তা ভাবনা করা উচিত। আমাদের কি হচ্ছে, এই ম্যান পাওয়ার প্ল্যানিং এর কথা আমি কেন বলছি? ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট ইন দি স্টেট, ইন অল দি ডিপার্টমেন্টস, it may be in the public sector, private sector. এটা কিন্তু আদৌ আমাদের মানে রাজ্যে হয়েছে কিনা আমাদের জানা নেই। তবু আমার সুচিন্তিত মতামত আমি ব্যক্ত করতে চাই, সেটা হচ্ছে আমরা যেন এটা একটু এক্সারসাইজ করে যদি বের করতে পারে। কেন বলছি এই কথাটা? রাজ্যে কলেজ, জেনারেল কলেজেস, জেনারেল ইউনিভার্সিটিজ আমাদের অনেক হয়েছে, আরও হবে, প্রয়োজন আছে রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলি করার জন্যে, অধ্যয়ন করার জন্যে। কিন্তু মাননীয় চেয়ারম্যান, এই যে প্রতি বছর যে কলেজ ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে যাচ্ছে, তারা সবাই চাকরি পাবে না। যদি আমরা ম্যান পাওয়ার প্ল্যানিং যদি আমাদের হাতে থাকে, সবাই ডক্টর হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবেন না, সবাই আইএএস হবেন না, টিসিএস হবেন না, সবাই কিন্তু চাকরি পাবেন না। তাহলে বাকিদের জন্য আমরা কি করব? এই যে পরিকল্পনাটা যদি না করি, হ্যাঁ আমাদের কাছে এখন স্কিল ডেভেলপমেন্ট আছে, এই যে স্কিল ডেভেলপমেন্টের যে রোল, কোন কোন দিশায় সেই স্কিল ডেভেলপমেন্ট তৈরি করা হবে, এবং যাদের স্কিল তৈরি হবে আমাদের প্রয়োজনীয় স্কিল তৈরি করা হবে। দক্ষতা অর্জন করানোর লক্ষ্য এটাই, তাদের দক্ষতা অর্জন করার পরে সেই দিশায় তাদেরকে আমরা কাজে যেন লাগাতে পারি। আমি কোনো একটা দেশে এই কথাটা অর্জন করেছি বিভিন্ন ইন্টারনেটের মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে, নাম বলবো না। প্রায় 15 বছর না 20 বছর ধরে, না 15 বছর ধরে যারা এমবিবিএস করবেন, যারা প্রফেসরি করবেন বা ভালো যারা লেখাপড়ায়, তাদেরকে সেদিকে যেতে দেওয়া হয়েছে। কিন্তু যারা লেখাপড়ায় ততটা ভালো না, কিন্তু স্কিল ডেভেলপমেন্টের দিকে নিয়ে বিভিন্নভাবে তাদেরকে প্লেসমেন্ট করা হয়েছে। এবং কেন, সেই কারণে আমাদের ত্রিপুরাতেও এবং ভারতবর্ষেও আমি মনে করি না যে আমাদের প্রফেশনের জন্য বা কাজ করে যে জীবিকা অর্জন করার জন্য কোনো অভাব রয়েছে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছিলাম শিলংয়ে, তখন পত্রপত্রিকায় একখানে আমি দেখেছিলাম, জাপান থেকে কিছু লোক এসেছিল, তখন ওইটাই পত্রিকাতে প্রতিফলিত হয়েছিল। ওনারা নাকি বলেছেন যে কিভাবে মেঘালয়া বা এখানকার লোকরা গরিব হন, কেননা এইখানে যে হার্বস আছে আমাদের আশেপাশে, যেখানে আমাদের গাছ গাছরা আমরা দেখি, এইগুলি সবটি কিন্তু মেডিসিনাল প্ল্যান্ট। আমরা যেহেতু
এগুলোকে কাজে লাগিয়ে, এবং আমরা সবাই জানি যে চিরাচরিতভাবে যুগ যুগ ধরে এইগুলিকে কিন্তু এই মেডিসিনগুলি আমরা কাজে লাগিয়ে আসছি। হয়তো আমরা এখন আবার কিন্তু মেডিসিনাল প্ল্যান থেকে মেডিসিন করার জন্য চলছে বা এটা এগিয়ে আসছে, রিসার্চ চলছে, এটা এই দিকটাও আমাদেরকে দেখতে হবে। তো এইভাবে বিভিন্ন যে রিসোর্সেস আছে সেই রিসোর্সগুলিকে সমন্বয় ঘটিয়ে আমাদের লোকদেরকে সেই কাজে যেন যোগদান করানো যায়, তারা যেন আমাদের জাতীয় জীবনে যোগদান যেন করতে পারে, সেই দিশায় কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। তো এইটার জন্য কিন্তু ম্যান পাওয়ার প্ল্যানিং খুবই প্রয়োজন। তো এইটা হচ্ছে একটা দিক। এই পরিকল্পনাটা শুধু আমাদের রাজ্যের জন্য বলছি না, যদি আমরা যাদেরকে মনে করি যে ম্যান পাওয়ারে হোক না কেন আমার স্টেটে, তাদের অভিজ্ঞতার নিরিখে বা তাদেরকে স্কিল ডেভেলপ করে কিভাবে তাদেরকে ব্যবহার করা যায়। এইখানে আরো একটা ব্যাপার আছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যারা বলেছেন বিশেষভাবে 2012-তে আমি যদি ইফ আই এম নট মিস্টেকেন, আমরা একটা কাউকে দিয়ে RTI করিয়েছিলাম, প্রায় 14,000 ব্যাকলগ ভ্যাকেন্সি ছিল। তো বর্তমান সরকারেও সেই ভ্যাকেন্সিগুলি একটু যাচাই করে সেটাকে দেখে বিভিন্ন ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশন করে ব্যাকলগ ভ্যাকেন্সি SC/STদের জন্য যে ব্যাকলগ ভ্যাকেন্সিগুলি আছে সেই ব্যাকলগ ভ্যাকেন্সিগুলি পূরণ করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। একটু আগে যেটা মাননীয় পার্লামেন্টারি পরিষদীয় নেতা পার্লামেন্টারি মিনিস্টার যেটা বলেছেন ব্যাকলগ ভ্যাকেন্সির ব্যাপারে, 50%-এর উপরে রিজার্ভেশন হয় না। ত্রিপুরাতে 50% তো রিজার্ভেশন কখনো ছিল না, এখনো নেই। ST 31%, SC 16%, মিলে হচ্ছে 47%। হ্যাঁ, 48 যদি হয়ে থাকে, আমি জানতাম 47, যাই হোক। তারপরেও কিন্তু 50% হচ্ছে না। কি হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে এটাকে ম্যানিপুলেশন, আই মে কাইন্ডলি বি এক্সকিউজ ফর ইউজিং দ্য ওয়ার্ড ম্যানিপুলেশন করার জন্য চেষ্টা করা হয় অ্যাকচুয়ালি। কেন? ওই যে 50% রিজার্ভেশন উপর যদি হয়ে যায় তাহলে তো রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে। এইটা কিন্তু সামহাউ অর দি আদার ওয়ে দ্যাট ক্যালকুলেশন, এটাকে কিন্তু মনে রাখতে হবে। কারেন্ট ভ্যাকেন্সি ক্যালেন্ডার ইয়ারে, একটা ক্যালেন্ডার ইয়ারে যে পোস্ট ক্রিয়েশন হয়, একটা ক্যালেন্ডার ইয়ারে যদি পোস্ট ক্রিয়েশন হয়, সেটা যদি যখন ফিল আপ করতে যান তখন 47 বা 48% হচ্ছে। সেটার সঙ্গে ব্যাকলগ ভ্যাকেন্সিকে গুলিয়ে নিয়ে এটাকে মোর দেন 50% দেখানো হচ্ছে। তখন কিন্তু ওই যে ব্যাকলগ ভ্যাকেন্সি কিন্তু আপনি যোগ করলেও 50% হবে না। ব্যাকলগ ভ্যাকেন্সি হয়েছে ওভার দি ইয়ার্স, তাহলে এটাকে কেন যোগ করা হবে? যোগ করার জন্য কোনো প্রশ্ন নেই। এইগুলি কিন্তু মাননীয় চেয়ারম্যানের মাধ্যমে দপ্তরগুলির প্রতি আমার দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই। মাননীয় স্পিকারের মাধ্যমে দপ্তরের মাননীয় মন্ত্রীদের এবং দপ্তরের যারা অফিসিয়ালসরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটা কিন্তু এই 50% যে রিজার্ভেশন যে ক্রস করা যায় না, কোনোদিনই করবে না।
ত্রিপুরায় কোনোদিনই 50% করবে না, অরিজিনালি 50% হয় না, তাহলে ব্যাকলগ ভ্যাকেন্সি যোগ করে কেন দেখানো হচ্ছে? তো এইটা কিন্তু আমাদেরকে কি বলবো এনশিওর করতে হবে এটা যেন না হয়। আমি পরিশেষে এটাই বলবো যে একটা ওয়েলফেয়ার স্টেট হিসাবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে ম্যান পাওয়ার প্ল্যানিংটা কিভাবে করতে হয়, এবং আমাদের যে মানব সম্পদ যে রয়ে গেছে ত্রিপুরাতে, এই মানব সম্পদকে প্রতিটি ক্ষেত্রে তাদেরকে স্কিল করে তুলে দক্ষতা অর্জন করিয়ে, এই দক্ষতা অর্জন করার জন্য যেহেতু অলরেডি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হচ্ছে, স্কিম আছে, হয়তো বা এমনও হতে পারে একটা স্কিমের গাইডলাইনে অনেকটা গাইডলাইন কভার নাও হতে পারে। আমাদের রাজ্যের প্রয়োজনীয়তার নিরিখে যদি আরও কিছু সেখানে ইনক্লুশন করতে হয়, মাননীয় স্পিকারের মাধ্যমে আমি এই অনুরোধটুকু রেখে আমার যে কিছু সংযোজন ছিল সেটা এখানেই সমাপ্ত করছি। নমস্কার। মাননীয় সদস্য শ্রী বিনয়ভূষণ দাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন মহোদয় যে বক্তব্য, যে প্রশ্ন রেখেছেন, শূন্যপদের জন্য নিয়োগ প্রয়োজন, এটা অবশ্যই, কিন্তু এই শূন্যপদের হিসাব দিতে গিয়ে মাননীয় সদস্য নয়ন সরকার মহোদয় যে বক্তব্য রেখেছেন, এই শূন্যপদ 2018 আগে যা ছিল আরো বেড়ে গেছে। আমার মনে হয় হিসাবটা ভুল করছেন, এখানের মধ্যে 10,323 জনকে বাদ দিয়েছেন কিনা, এছাড়াও উনি যোগ করেছেন কিনা আমরা এসে কতটা চাকরি দিয়েছি। শূন্যপদ তৈরি করে গেছেন আপনারাই। এমনও হয়েছে কোন কোন ডিপার্টমেন্টে গ্রুপ ডিতে 10 জন চাকরি করছেন এক অফিসে, টোকেন দিয়ে চাকরি দিয়েছেন। আমি বলেছিলাম চাকরিজীবী কত ছিল আর এখন কত আছে। উনি বলছে শূন্যপদ, আমি শূন্যপদের কথা বলেছি পরে। আমি বলেছি 1 জানুয়ারি 2018 পর্যন্ত সরকারি চাকরিজীবী ছিল 1,58,220 জন সরকারি চাকরি করত ওই সময়টাতে। তারপর 1 জানুয়ারি 2024 এখন চাকরি মানে ওই তারিখে চাকরি করছে 1,38,245 জন। এখানে আমি শূন্যপদ কোথায় বললাম? ওই সময় কত চাকরি করতো আর এখন চাকরি কত করছে। তো আমি তো ভুল ব্যাখ্যা দিচ্ছি না, আপনি হয়তোবা মিসগাইড করছেন কিনা। ওকে ওকে বিনয়বাবু, 10,323 জনের চাকরি গেছে, তো কি কারণে গেল? রুলস ফলো করেন নাই, তাই শূন্যপদ হবেই তো। টিচার সম্বন্ধে, শিক্ষক সম্বন্ধে আমাদের প্রশ্নকর্তা যেভাবে সবচেয়ে বেশি ব্যাখ্যা করেছে টিচার সম্বন্ধে, কারণ 10,323 জন যারা চাকরি দিয়েছেন তাদের বিএড বা ডিএলএড ছিল না, এর জন্য আদালত খারিজ করে দিয়েছে। আমরা বলেছি যে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা হবে যদি 10,323 জন না থাকে। আমরা বহাল রেখেছি কিছুদিনের জন্য আদালতের অনুমতি ক্রমে, তারপর ওয়ান টাইম রিল্যাক্সেশন দিয়েছি আমরা।
আমাদের সরকার আদালতের অনুমোদন ক্রমে ওয়ান টাইম রিল্যাক্সেশন বিএড ডিএলএড ছাড়াও যেন তাদের টেট পরীক্ষা বসতে দেওয়া হয়, এবং হয়েছে সেটা। সবাইকে বসার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও যারা বেকাররা রয়েছেন তারাও বসেছেন। যারা পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। এর মধ্যেও যাদের বিএড বা ডিএলএড ছিল না তারা এখন বেতন পেয়ে সেই টাকা দিয়ে পড়াশোনা করে আসছেন, এসে জয়েনিং করেছেন। কি উদ্দেশ্য? সেই শূন্যস্থান পূরণ করার উদ্দেশ্য। এরপরেও আমরা কি করেছি, প্রত্যেক যারা চাকরি পায়নি 35,000 টাকা করে সবাইকে দিয়েছি, 10,323 সবাইকে পেমেন্ট দেওয়া হয়েছে ওদের। তারপর কি করা হয়েছে, এনি ডিপার্টমেন্টে ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এইভাবে আমরা সর্বক্ষণ চেষ্টা করছি যাতে শূন্যস্থান, আমাদের সরকার চেষ্টা করছে যাতে শূন্যস্থান পূরণ হয়। টেট 1 টেট 2 পরীক্ষা দিচ্ছে, তারপর ওনারা যারা পাচ্ছেন না তারা কেস করছেন, আদালতে মামলা হচ্ছে। সাবজুডিস ম্যাটার, বিচারাধীন থাকলে চাকরি দেওয়া যায়। আমরা ফিল করছি, আমাদের সরকার সেটা ফিল করছে। কেন হচ্ছে না সেটা? এই যে অবস্থান যেটা আপনারা তৈরি করে গিয়েছেন, শিক্ষক স্বল্পতা, এগুলির জন্য দায়ী কিন্তু আপনারা। বিগত সরকার এটা করে গিয়েছে, এখন সেই বোঝা আমাদের বইতে হচ্ছে। আপনারা বলছেন বেকার, আমরা বলছি রোজগার, একটু ডিফারেন্স আছে। বেকার বলতে কোনো শব্দ আসলে নাই, মানে বেকার মানে কে কিচ্ছু করে না, সবাই কাজ করে, আমরা আপনারা সবাই ছোট বড় সবাই কোনো না কোনো কাজ করতে পারে। বেকার কি করে হয়? যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক, যারা ট্যালেন্ট, পরীক্ষা পাস করে আইন মেনে সিস্টেম অনুসারে রুলস মেনে পরীক্ষা দেবে, পরীক্ষা পাস করে ওদিকে চলে যাবে, রোজগার করবে। এটা একটা সোর্স, রোজগারের একটা সোর্স চাকরিটা, সরকারি চাকরি বা বেসরকারি কোম্পানিতে যে কোনো গানে চাকরিটা, এটা একটা সোর্স। এছাড়াও সোর্স রয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। কিন্তু আপনাদের সময়ে যে ইন্ডাস্ট্রিগুলি ছিল এগুলি তো সব শেষ করে দিয়ে গেছেন। জুট মিল, নেরামেক, তারপর আমাদের ছিল বাউরি প্লাইউড, তারপর টিআরটিসি, যা ছিল সব, আরো গমের কারখানা সব বন্ধ করে দিয়ে গেছেন আপনারা। এত এই যে বেকারের আপনারা যে পদগুলি শূন্য করে দিয়ে গেছেন, এদের আমরা কি করে পূরণ করবো এত সহজে? আপনারা 35 বছরে সব সেরে নিয়েছেন, খেয়ে নিয়েছেন। আমরা এতগুলি পোস্ট কি করে আমরা 5 বছর 6 বছরের মধ্যে পূরণ করব? একটা ইন্ডাস্ট্রি করতে আপনাদের কতদিন লেগেছিল, কত বছর লেগেছিল? সেটার জন্য তো ধৈর্য ধরতে হবে নাকি? আমরা দেখুন রোজগার দিচ্ছি, আমরা মুদ্রা লোনের মাধ্যমে যারা যারা ইচ্ছুক বিজনেস করতে, যারা ইন্ডাস্ট্রি করতে, স্মল ইন্ডাস্ট্রি, বিগ ইন্ডাস্ট্রি, সরকারের লোনের মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সেই ব্যবস্থা করছি। এবং এইভাবে বিশ্বকর্মা যোজনা থেকে শুরু করে নির্মাণ শ্রমিক কল্যাণ, রেগা, এসএইচজি গ্রুপ, মহিলাদের আমরা সশক্তিকরণের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন লাখপতি দিদি। একটা এসএইচজি গ্রুপে যদি 10 জন থাকে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। ইন্টারেস্ট কত? 75 পয়সা। এইভাবে সাবসিডি দিয়ে দিয়ে 10 জন যদি থাকে, 10 জনকে আমরা 10 লক্ষ টাকা দিয়ে লাখপতি দিদি হলো কিনা জনে একজন।
ওনারা বিভিন্নভাবে এই টাকাটা ইউটিলাইজ করছেন। সেলাই মেশিন কিনবে, যারা সেলাই জেনে তাদেরকে হেল্প করছেন স্বল্প সুদে। পশুপালন করবে, হাঁস মুরগ পালন করবে, সর্বক্ষেত্রে মহিলারা আজকে শুধু ত্রিপুরাতে নয় সারা ভারতবর্ষে জেগে উঠেছেন, ওনারা কাজ করছেন। কিভাবে এই তাদের কাজে লাগানো যায়, যারা কর্ম করতে ইচ্ছুক তাদের যাতে কাজে লাগানো যায়, এইভাবে কাজ করছেন। এগ্রিকালচার, হর্টিকালচার জানেন আগের চেয়ে কত হর্টিকালচারে এখন ফুলের বিজনেস কিভাবে হচ্ছে, এগ্রিকালচারে কিরকম ডেভেলপমেন্ট হচ্ছে। তাই যারা শুধু পড়াশোনা করে সরকারি চাকরি পাবেন তা হতেই পারে না, সম্ভব নয় এগুলো। তাই নিজের উৎসাহ থাকতে হবে। যারা অভিভাবক রয়েছেন, গার্জেনরা রয়েছেন, তারাও তাদের ইন্সপিরেশন করবেন যে কাজ করো, রোজগারের ব্যবস্থা করো। এবং আমাদের কাছে যখন কেউ আসে আমি কি করব, তখন আমরা প্রথমেই জিজ্ঞেস করি তুমি পড়াশোনা করেছো, মা বাবা কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, তুমি কি করতে চাও, তুমি কি করতে চাও আগে বলো। সরকারি চাকরি করতে চাও, ইন্টারভিউ দাও, পাশ করলে চাকরি পাবে। সরকার তো চাকরি দেয় না, তোমার যোগ্যতা অনুসারে তুমি পরীক্ষা দিয়ে পাশ করলে তবেই চাকরি পাবে। আমরা শুধু চেষ্টা করব তুমি আর বাকি চাকরি ছাড়া কি করতে চাও। চাকরি দিলে ইন্টারভিউ দিতে হবে, পাশ করতে হবে। এছাড়া তুমি কি বিজনেস করতে চাও, কি বিজনেস করবে বলো, সেটা লোনের ব্যবস্থা করা, তাকে আর্থিক সাহায্য করা, সমস্ত ব্যবস্থা আমাদের সরকার করছে। আমাদের সরকার বদ্ধপরিকর। যে প্রশ্নটা এখানে এসেছে, নিয়মিত বেতনক্রমের মাধ্যমে শূন্যপদগুলি পূরণ করা, এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে বলবো যে হ্যাঁ, বেতনক্রম সরাসরি নিয়মিত বেতনক্রম দিতে গেলে আমাদের আর্থিক সংস্থান কি আছে সেগুলির উপর কিন্তু চিন্তা করতে হবে। দেখতে হবে যে আমাদের ত্রিপুরাতে ইনকাম কি আছে, কেন্দ্রীয় সরকার আমাদের কি দিচ্ছেন, আমরা নিয়মিত দিতে পারবো কি না। যেগুলি আলোচনা এখানে এসেছে আউটসোর্সিং থেকে সবকিছু চিন্তার বিষয় রয়েছে। কেন আউটসোর্সিং দেওয়া হচ্ছে সেগুলি জানতে হবে, বুঝতে হবে। এইভাবে যে প্রশ্নটা এখানে এসেছে, আমাদের সরকার চেষ্টা করবে এই প্রশ্নের সঠিক উত্তর এর মাধ্যমে চেষ্টা করা যে যাতে আমরা সঠিকভাবে নিয়মিত বেতনক্রমের মাধ্যমে আমরা শূন্যপদগুলি পূরণ করতে পারি। এই আমার বক্তব্য। নমস্কার সবাই। বিনয়বাবু 10,330 একটা ফ্রেজ নাকি? এইরকমই একটা মানে 10,323 একটা সিল মেরে দেওয়া হয়েছে, একটা ফ্রেজ অপমানজনক। এটা 10,323 জেলে যে কয়েদিরা থাকে যেরকম সিল থাকে, একটা সিল মেরে দিয়েছিল ওরা আগে সরকার। আমরা এগুলি আস্তে আস্তে মানে এগুলি ডিলিট করার চেষ্টা করছি। ঠিক আছে, এইভাবে বেকার শব্দটাকেও ওনারা সিল মেরে দিয়েছেন। আমাদের মাননীয় সদস্য বলেছেন একটু আগে যে এইভাবে মানে বেকারদের বেকার বলে 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 এদের একদম মানে এমনভাবে তারা উৎসাহিত করছেন যেমন এই সরকার যেমন একটা বেকায়দায় পড়ে যায়। ঠিক আছে, এটাই উদ্দেশ্য। মাননীয় সদস্য জিতেন বাবু, হ্যাঁ গোপাল না গোপাল বাবু তো কাজ সাইডে বসে করল, বলেন। মাননীয় স্পিকার স্যার, আমি প্রথমেই ধন্যবাদ দেব আজকের এই শর্ট ডিউরেশন ডিসকাশনের যিনি মুভার মাননীয় শ্রী সুদীপ বাবুকে। এই হাউসে আমরা বহুদিন একসাথে ছিলাম এবং এখন আছি। কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে এত একেবারে স্ট্রাকচার্ড, প্রিপেয়ার্ড এবং লজিক্যাল বক্তব্য রেখেছেন। ট্রেজারি বেঞ্চের বন্ধুদের মধ্যে হয়তো কেউ কেউ কিছু পলিটিক্যাল মানে বাধ্যবাধকতায় হয়তো বা কিছু বিরোধিতার শব্দ প্রয়োগ করেছেন, কিন্তু এটা সবারই মনের কথা তিনি বলেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। স্যার, বিষয়টা কি?
বিষয়টা হলো ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে নিয়মিত বেতনক্রমের সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদসমূহ শীঘ্রই পূরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে তার এক্সপ্লেনেটরি নোটে বলেছেন, বিভিন্ন সরকারি দপ্তরে প্রচুর সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রায় বন্ধ। এখন অনেক দপ্তর আছে যেখানে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে, ইন্টারভিউ হয় নাই, বা দুটোই সম্পন্ন হয়েছে, রেজাল্ট প্রকাশিত হয় নাই। এটাও লক্ষণীয় ব্যাপার যে বিভিন্ন দপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে কিছু কিছু নিয়োগ হচ্ছে, যেটা নাকি বেকার স্বার্থ পরিপন্থী। সরকারের উচিত বিভিন্ন শূন্য পদগুলো অতি সত্বর পূরণ করা। এখানে ত্রিপুরা যে সমস্ত বেকার যুবকদের কেন চাকরি হলো না, বা ঠিক আছে চাকরি বললাম না, রোজগারের ব্যবস্থা হলো না, এই প্রশ্ন এখানে করা হয়। কোয়েশ্চন বা ইস্যু টোটালি কনফাইন্ড দ্যাট দেয়ার আর হিউজ নাম্বার অফ ভ্যাকান্সিজ is not being filled up for years together. মাঝে মধ্যে কখনো কখনো মন্ত্রিসভা থেকে ঘোষণা করা হয় এতগুলো পদ পূরণ করা হবে, পরীক্ষা নেওয়া হয়, তার রেজাল্ট বেরোয় না, হয়রানি হয়। নানাভাবে আমাদের যুবকদের মধ্যে, রোজগার প্রার্থী যুবকদের মধ্যে হতাশা তৈরি হয়। আর সেই হতাশার যে তার বিস্ফোরণ প্রতিফলন আমরা দেখি ত্রিপুরার যে বারবারন্ত ড্রাগ এবং আরো নানা ধরনের যে সমাজে বিশৃঙ্খলতা যুব সমাজের মধ্যে আজকে বাড়ছে। এবং এটা শুধু সাধারণ মানুষের তাদের উপলব্ধি না, আমাদের দেশের সরকারের ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোতে অবধি এটাকে রিকগনাইজ করতে হচ্ছে। তো এই জায়গায় মাননীয় সুদীপ বাবু অত্যন্ত যুক্তি সহকারে ফ্যাক্টস, ফিগার ইত্যাদি উল্লেখ করে বলেছেন। আমি এগুলো নতুন করে বলে সময় নষ্ট করতে চাই। আমি যেগুলো বলতে চাই যে এই যে আজকে আপনারা বলছেন সরকার এত লোককে কি করে দিতে পারবে, কি করে তাদেরকে নিয়মিত দেবে, সরকারের সামর্থ্য আছে কিনা দেখতে হবে, কেন এই যুবকদের এসব নিয়ে পলিটিসাইজিং করা হবে। আরে যদি এটা যদি করে থাকেন, আপনারা করেছেন, প্লিজ রিকল 2017-2018 আপনারা কি বলেছেন? তৎকালীন সরকার ইন্টারভিউ নিয়ে শূন্যপদ ফেলে রাখে, পূরণ করে না। আমরা আসলে প্রথম বছরে ইন দ্য ফার্স্ট ইয়ার ইটসেলফ এবং প্রথম মন্ত্রিসভার প্রথম বৈঠক থেকেই 50,000 এমপ্লয়মেন্ট না, 50,000 শূন্য পদ পূরণ করার জন্য জবের ব্যবস্থা করব। দ্যাট ওয়াজ এ কমিটমেন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, ইউ ক্যান ডিনাই ইট। তারপর আরো 6 বছর পেরিয়ে গেছে। এই 6 বছরে ইন অ্যাভারেজ যদি 5,000 করে যদি রিটায়ারমেন্ট সুপারঅ্যানুয়েশন হয়, দেন এনাদার 30,000। আপনারা তখন বলছিলেন 50,000 শূন্য পদ আছে, আপনাদের হিসাব মতোই গত 6 বছরে আরো 30,000 রিটায়ারমেন্ট হয়ে চলে গেছে, 80,000। হ্যাঁ, 10,323 সম্পর্কে আপনাদের মতো ব্যাখ্যা দিয়েছেন আপনারা, ঠিক আছে।
তারাও চলে গেল, তাহলে 80,000 আরো 10,000, 90,000 ইজ অ্যাভেলেবেল। আপনারা বলুন, last 6 years this 90,000 vacancy is available according to you. It is fact, you can deny it. এই 90,000 এ আপনার কত হাজার আপনারা ফিল আপ করেছেন হিসাব দিন। নিশ্চয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হিসাব থাকবে, আমরা আজকে শুনে যেতে চাই, রাজ্যবাসী শুনতে চাই। গত 6 বছরে এই যে 90,000 অ্যাভেলেবেল ভ্যাকান্সিস, এটা তার মধ্যে কতটা ফিল আপ করেছেন, আজকে কত সংখ্যক এই ভ্যাকান্সি আছে। হ্যাঁ, ত্রিপুরা রাজ্যের, এরপর আপনারা বলেছেন 7 লক্ষ যুবককে রোজগার দেব। ঠিক আছে, সবাইকে বলছেন আপনার রোজগারের অর্থ শুধু সরকারি চাকরি না। ইয়েস, আমরা একমত। বলছেন যে না, আমরা স্কিল ডেভেলপমেন্ট করছি, সাবসিডি দিচ্ছি, সেই দিচ্ছি। তো স্কিল ডেভেলপমেন্ট করে তো সেই স্কিলকে কাজে লাগাতে গেলে পরে এখানে তো উদ্যোগ তৈরি করতে হবে, ইনভেস্টমেন্ট আসতে হবে। একজন মাননীয় সদস্য বলছেন জুট মিল বন্ধ হয়ে গেল, ন্যানোমেক বন্ধ হয়ে গেল। ইয়েস, জুট মিল কেন বন্ধ হলো? জুট মিল গোটা উত্তর পূর্বাঞ্চলেই আর জুট প্রোডাকশন হয় না। আগে এখানে জুমে মেস্তা হতো, আজকে মেস্তা হয় না। সমতলে সুতি হতো, সুতি হয় না। হাউ ক্যান ইউ ফিক্স? আপনি কি এই জুট মিল চালিয়ে রাখার জন্য ওই বিহার থেকে আপনি কাঁচা পাট নিয়ে এসে এখানে চালাবেন? আপনার সেই মিল চলবে? এনিওয়ে, এটা ডিফারেন্ট ডিবেট। ত্রিপুরার যে গত 6 বছরে কি ইনভেস্টমেন্ট এসছে, কি ইন্ডাস্ট্রি হয়েছে, ত্রিপুরার যে মানুষ দেখছে, তো সবাই দেখছে। সরকারের দপ্তরগুলোতে সবাইকে চাকরি দেওয়া যাবে না, এটা আমরাও জানি। তার জন্য পাবলিক অ্যান্ড প্রাইভেট দু রকমেরই ইনভেস্টমেন্ট চাই, দু রকমেরই উদ্যোগ চাই, তা এক্সপানশন চাই। তো কোনটা হয়েছে? আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি ওই আইটি দপ্তরে কত লোক নিয়োগ হয়েছে বা আরো কিছু কিছু দপ্তর এগুলোতে হয়েছে, আমি এগুলো বলবো না, কিন্তু কতগুলো ত্রিপুরা রাজ্যের সোশিও ইকোনমিক কন্ডিশনে যে সমস্ত দপ্তরগুলো কি আমাদের অর্থনীতিকে চাঙ্গা করে রাখার জন্য এবং এটাকে সমৃদ্ধ করার জন্য। আমাদের আগ্রারিয়ান ইকোনমি, আমাদের জমি বেশি নেই, কিন্তু এই জমির উপরে 70% আয় উন্নতি কাজ এখান থেকে, রোজগার থেকে আসে। আমার কৃষি জমি এক্সপানশন হয়েছে কিনা, সব মিলিয়ে এগ্রিকালচার বা হর্টিকালচার হয়েছে কিনা, এগ্রিকালচারের বা হর্টিকালচারের সারপ্লাস যে প্রোডাকশন তার উপরে ভিত্তি করে এখানে কোনো ইন্ডাস্ট্রি হয়েছে কিনা, হয়নি। এই যে স্কিল কোথায় কাজ করবে, কোত্থেকে তার রোজগার আসবে? তো যে কারণে যুবকদের তো এটা খেতে হবে। এটা যেরকম আমাদের শরীরে যদি কোথাও ফুরা বা ইত্যাদি কিছু হয়, এটা বেরোবার জন্য চেষ্টা হয়, এক সময় পেকে গেলে পরে মানে ফেটে যায়, ব্লাস্ট হয়। তো যুবকরাও অন্যদিক থেকে আমরা তাদেরকে নেশা, জুয়া এবং নানা ধরনের অপরাধমূলক কাজের দিকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ যুব সমাজের মধ্যে যে হতাশা, এই যে কদিন আগে সোশ্যাল মিডিয়াতে দলেরই পতাকা নিয়ে দলের লোকরা স্লোগান দিচ্ছে দলের বিধায়কের বিরুদ্ধে, উমুক চোর, উমুক চোর, উমুক চোর। আমি বললাম না শব্দগুলো,
সেই দলের বিধায়ক আর সেই দলের লোকের পতাকা দিয়ে সেই দলকে বলছে তিনি এসব করাচ্ছেন। এটা কি চাকরির জন্য? হ্যাঁ, চাকরির জন্য। এই যে কেন এগুলো কেন হলো? পয়েন্টে থাকো, সময় হয়ে গেছে, শেষ করো প্লিজ। প্লিজ, আপনি তখন মূল কথাটা আনলাম, আপনি ইয়ে করছেন। মাত্র এরকম ভূমিকা ছিল স্যার। তো এই জায়গা তো কেন এই শূন্য পদ এগুলো পূরণ হবে না? একটা ইন্টারভিউ, এটা আপনাদের ওই সেই জিআরবিটি হোক, এসটিজিটি হোক, ফায়ার সার্ভিস হোক, মিউজিক হোক বা হেলথ হোক, জিআরএস হোক, এএনএম, জিএনএম হোক, বছরের পর বছর আপনারা বলছেন যে না, ত্রিপুরাজ্যের একটা এই হেলথ হাব হয়েছে, শিক্ষা হাব হয়েছে, সেখানে প্রিন্সিপাল নেই, লেকচারার নেই, স্কুলের টিচার নেই, হাসপাতালের নার্স নেই, ডাক্তার নেই। তাকে কনভিন্স করা দরকার, স্যাটিসফাই করা দরকার হোয়াট গভর্নমেন্ট ইজ ডুইং, whether they are keeping their words, what they have uttered publicly, what they have committed. Not only the leaders today sitting here, even their national leaders বলছেন যে না, ডাবল ইঞ্জিনের সরকার, টাকার কোনো অভাব হবে না। আজকে কেন সে টাকার অভাবের কথা আসছে? টাকার অভাব হওয়ার তো কথা না। একই সাথে আমি বলছি, এর দেখা দরকার ত্রিপুরার যে অপরাধ বাড়ছে, কিন্তু ঠিক সেরকমভাবে অপরাধী শাস্তি পাচ্ছেন। তার অন্য পলিটিক্যাল রিজনের সাথে আরেকটা রিজনটা কি, আরো অনেক দপ্তরের সাথে আমাদের পুলিশের অফিসার্স এবং কনস্টেবল, এমনকি ত্রিপুরা স্টেট রাইফেলস, আপনি দেখুন, দে আর এজিং। এটা সময়ান্তরে এখানে নিউ ব্লাড ইনফিউশন দরকার হচ্ছে না। তো এগুলো আমাদের স্বাভাবিক কাজকর্মের মধ্যে একটা ডিসলোকেশন আনছে, যা সামগ্রিকভাবে আমাদের সমাজ জীবনে তার প্রতিফলন করছে, তার সুদূর প্রসারী ব্যাড এফেক্ট হচ্ছে। এ থেকে ইয়ে করা দরকার। ওকে, জিতেন বাবু। স্যার, আর মতো কয়েক মিনিট। এখানে আমি যেটা বলতে চাইছি একটা জিনিস, এই উবার কি জানি, যে আউটসোর্সিং সম্পর্কে, কেন আউটসোর্সিংকে আমরা না করছি? তিনি একটু উদাহরণ এনেছেন যে আমাদের রাজ্য এসটি, এসসি, এসটিদের 31%, এসসি 17%, 48, বাকি 2% ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য। এইভাবেই তো ত্রিপুরা রাজ্যের এভারেজ আমাদের যে ল্যান্ড হোল্ডিং ছোট, আয়ের উৎস সেরকমভাবে নেই। কাজে একটা সরকারি চাকরি আমাদের রাজ্যের জন্য সবচেয়ে সিকিউর প্রফেশন। এখন যদি আপনি আউটসোর্সিং করেন, সে আউটসোর্সিংয়ে হয়তো ত্রিপুরার কোনো এন্টারপ্রাইজ অথবা বাইরের কোনো এন্টারপ্রাইজ, দে রিক্রুট দ্য পিপল, ইউ পে দ্যাট এন্টারপ্রাইজ, তারা কন্ট্রাক্টর। সরকার কোনো একটা কাজের জন্য, কোনো একটা পদের জন্য যদি 10,000 টাকা দেন, আউটসোর্স সে সমস্ত লোকগুলো এর 10,000 টাকা পায় না, যেহেতু তারা কন্ট্রাক্টর। সেই কাজটাই যত কম পয়সায় করবে, 10,000 টাকা সে পায় একজন আউটসোর্স কর্মীর জন্য, কিন্তু সে যদি 3,000 টাকা দিয়ে তাকে যদি কাজ করাতে পারে, 3,000 দিয়ে কাজ করাবে। এটা একদিক, এটা এক ধরনের এক্সপ্লয়টেশন। আরেক ধরনের এক্সপ্লয়টেশন হলো কি, এটাই যদি সরকারিভাবে যদি নিয়োগ হয়, তাহলে সেখানে এসটি রিজার্ভেশন, এসসি রিজার্ভেশন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ রিজার্ভেশন হতো। এবং সাবসিকুয়েন্টলি দ্যাট অ্যাপয়েন্টেড এমপ্লয়ি স্টাফ আফটার সার্টেন ইয়ার্স, আফটার বিং রিক্রুটেড, তো তার এলিজিবল সমস্ত রকমের সুবিধা ভোগ করবে, সিএল, ইএল, আরো নানা ধরনের। আফটার 60 years they will enjoy till their death the pension. তারা মারা গেলে পরে তার স্পাউস পাবে,
কিন্তু আপনি একদিক থেকে রাজ্যের ছেলেমেয়েরা তার সে প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে, এবং কারা বঞ্চিত হচ্ছে? সবচেয়ে দুর্বল এসটি আর এসসি। সেকেন্ডলি হলো এরা কখনোই ইএলসিএল লেবারের ডিপার্টমেন্টে যে সমস্ত নিয়ম কানুন বর্তাবে না। সো ইউ আর ডিপ্রাইভিং ইউর ওন চিলড্রেন, ওন পিপল। কাজে কেন ত্রিপুরা রাজ্যের সমস্ত যুবকদের চাকরি দেওয়া যাচ্ছে না, এই প্রসঙ্গটা এখানে আসেনি। আজকে প্রসঙ্গটা হলো there are vacancies but you are not filling up। এটাকে অন্যদিকে ঘুরিয়ে ফিরিয়ে এই কথা বলা, আপনারা কি আপনাদের এলাকায় কি কথাগুলি বলেন না তো এগুলো? কাজে এই ক্ষেত্রেতে কনস্ট্রাকটিভলি এসছে, কনস্ট্রাকটিভলি বিষয়গুলো স্বীকার করুন এবং কিভাবে তার সমাধান আসতে পারে দেখুন। ঠিক আছে, দেন স্যার প্লিজ দেন এসছে বাবু, আমি 2 মিনিটে শেষ করছি। দেন আসছে রি-এমপ্লয়। গভর্নমেন্টের একেবারে উঁচু তলা থেকে নিচু তলা অবধি কেন? এর কারণে কি হচ্ছে? বহু যারা এলিভেশন হবে অর্থাৎ প্রমোশন পাবে, এদের প্রমোশন স্ট্যাগার্ড হয়ে যাচ্ছে, স্ট্যাগনেশন হয়ে যাচ্ছে। আরেক দিক থেকে উইথ ডিউ রেসপেক্ট টু অল দিস রি-এমপ্লয়েড পিপল, নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা আছে বলেই তাদের প্রেরিত, কিন্তু কি হয় এই সমস্ত রি-এমপ্লয়মেন্টের লোকরা, এরা হয় কখনোই যে কোথাও ভুল হলেও ভুলকে ওরা ধরিয়ে দেয় না, ধরিয়ে দিলেই তো যেতে হবে। ইন লং রান কি হয়? দিস হার্মস দ্য সোসাইটি, দিস হার্মস ইউ কজ। আপনিও কিন্তু এই যে ক্ষতি, তার মধ্যে আপনার পারফরমেন্স, আপনার সরকারের পারফরমেন্স, এভরিথিং ইট ইনভলভস। কাজে সেই জায়গাতে নিউ ফেসেস, নিউ এজেস, নিউ ম্যান, নিউ থিঙ্কিং আসা দরকার। কাজে এগুলো এড়াতে পারলে ভালো, এড়ানোর যে চেষ্টা হবে আশা করি। কাজে সব মিলিয়ে আমি বলবো গভর্নমেন্ট প্লিজ ভেরি পজিটিভলি, কনস্ট্রাকটিভলি এই যে বিষয়গুলো এসছে, এটাকে অন্যদিকে এই সমস্ত পলিটিক্যাল লজিক ইত্যাদি দিয়ে না বলে কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়। রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ আমরা জানি, কালকে সব করা যাবে বলছি না, বাট ইফ ইউ হ্যাভ দ্যাট উইল, আপনাদের সেই পলিটিক্যাল উইল থাকলে, কাজ করার ইচ্ছা থাকলে, দিস ইজ ভেরি মাচ পসিবল। এটাই গভর্নমেন্ট করুন, এটাই আমরা চাই। ধন্যবাদ স্যার। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, সবার দিকে লক্ষ্য রাখবেন প্লিজ। মিস্টার স্পিকার স্যার, আপনি টেনশন মুক্ত হয়েছেন তো? হ্যাঁ, টেনশন মুক্ত হয়েছেন তো আপনারা? কালকে থেকে টেনশন করছিলেন চিফ মিনিস্টার সাহেব আসবেন কিনা, আসবেন কিনা, আসবেন কিনা। চেয়ারেই বুঝতে পারছি। বললাম না দি হাউস অ্যাটেন্ডেন্স ট্রেনের মিটিং টেনশন করেন নাকি? ঠিক আছে, কেন টেনশন? আমি বলেছি আপনারা টেনশন করেছিলেন। আমরা চিফ মিনিস্টার না থাকাতে একটা হাউসের গ্রেভিটিটা কম মনে করেছি। টেনশন করেছিলেন না, টেনশন স্যার, আমার টাইমটা নষ্ট করবেন না। মিস্টার স্পিকার স্যার, সুদীপবাবু যেই আজকে শর্ট ডিউরেশন দিয়েছে, আমি মনে করেছি এটা দরকার আছে, সময় উপযোগী। সুদীপবাবু এবং জিতেনবাবু সমেত ট্রেজারি বেঞ্চে আমার ভালো লেগেছে, কনস্ট্রাকটিভ কথা বলেছে। 2-4টা তো এদিকে এদিকে হয়, কিন্তু আমি বলবো ইট ইজ ট্রু যে আমাদের এই যে নতুন সরকার এসেছে 2018-19-এ, অ্যাকর্ডিং টু দ্য বাজেটের প্ল্যান, 2018-19-এ রিটায়ারমেন্ট হয়েছে 3828 জন, 19-20-তে হয়েছে 4596 জন।
2021-22 হয়েছে রিটায়ারমেন্ট। আমার তথ্য না, এটি আপনার তথ্য, আপনাদের 4678 এবং 23-24 হয়েছে রিটায়ারমেন্ট 4604। এই 5 বছর ধরে রানিং বছর ছেড়ে দেবে। কিন্তু স্যার এটা সবটা যোগ করলে 26,410 হয়েছে অ্যাকর্ডিং টু ইউ। আরও তো অনেকভাবে কেউ মারা গেছে, কেউ বিআরএস নিয়েছে, এটা হয়েছে। কিন্তু স্যার এটা ম্যাটার অফ রিগ্রেট, দে গভর্নমেন্ট এখানে কাউন্টার করবেন আমাদের। আমরা যা বলি, আমরা বলি যদি সূর্য পূর্ব দিকে উঠেছে, আপনার পশ্চিম দিকে বলবেন। এখানে 10,323 যেদিন থেকে এই 13th অ্যাসেম্বলি শুরু হলো, আজকে পঞ্চম, তখনই 10,323 আমরা শুনছি। আমরা তখন বিরোধী ছিলাম। আপনাদের এখানে যারা ট্রেজারি বেঞ্চের যারা মন্ত্রী আছেন ওরাও এখানে ছিল, আমরা চিৎকার করেছি, জিতেনবাবু তারাও এখানে ছিল। ওনারা নিয়ম মোতাবেক করেন না, তাই তো সুপ্রিম কোর্ট বলেছে নো, ইট ইজ ক্যান্সেল, যেহেতু এই করে। ওনারা যদি, আমি আগেও বলেছিলাম এখনও বলছি, কিন্তু আপনারা জেনে শুনে ভীষণ ডকুমেন্টে বলেছিলেন স্থায়ী সমাধান হবে। আনফর্চুনেটলি আপনারা গত 6 বছরে স্থায়ী সমাধান করতে পেরেছেন 170-75 জন বটতলা শ্মশানে বা বিভিন্ন শ্মশানে বা আপনার কবরে ওদের স্থায়ী সমাধান হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের অপোজিশন লিডার ছিলেন আমাদের অনিমেষ বাবু, আপনাদের তার 5 জন সুইসাইড করেছে, তার মধ্যে 2 জন জনজাত, ইফ আই এম নট রং। তাইলে স্যার ফ্যাক্টস রিমেইন, এই যে এটা হয়েছে বামফ্রন্টকে আমরা দোষারোপ করছি, হ্যাঁ দে আর লাইফ, ইফ দে আর টু বি পানিশ, এটা লাইফ লং ইমপ্রিজনমেন্ট হলে খারাপ না। কিন্তু আমি বলবো জেনে শুনে, আপনারা ভীষণ ডকুমেন্টে বলেছেন যে আমরা স্থায়ী সমাধান করব, তাইলে আপনারা 6 বছরে কয়জন করেছেন ও সরকারে পাঠিয়েছেন। ইট ইজ দ্য পারমানেন্ট সলিউশন অ্যান্ড গ্রেভিয়াস। তাই আমি বলবো স্যার আপনাদের হওয়া উচিত ফাঁসি, ওনাদের হওয়া উচিত যাবজ্জীবন 10-15-20 বছর অ্যাকর্ডিং টু এই। কিন্তু এগুলি বারবার এখানে উপস্থিত করা আমি মনে করি না ইট ইজ এ ওয়াইজ ম্যানার। আমার বক্তব্য হলো আপনারা এই যে আপনাদের অ্যাকর্ডিং টু ইউর বুকস, রাজনীতি যে ক্লাস থেকে আমি বলেছি, এই যে পদগুলি খালি করে এগুলি কি করেছে, এগুলি 1 বছরের মধ্যে যদি পূর্ণ না করে অটোমেটিকলি অ্যাকর্ডিং টু ডিসিশন, ক্যাবিনেট ডিসিশন যা নেওয়া হয়েছে 1 বছরের মধ্যে এগুলি লেফট হয়ে যাবে। সুতরাং পোস্ট লেফট হয়ে গেলে তো আর দিতে পারবেন না আপনারা। আমি ট্যাগ নিয়ে বলেছি রতনবাবুকে, প্রিলিমিনারি, এই এলিমেন্টারি এবং এই সেকেন্ডারি এডুকেশনের কত পদ খালি বলতে পারছেন না, কিন্তু স্কুলগুলিতে পদ খালি আছে হাজার। আমি যেটা বলছি, আমি এখানে সুদীপবাবুর যেই প্রস্তাব যে এনেছেন শর্ট ডিউরেশন, এটা আপনাদের মনেও আছে। আপনারাও আপনাদের রিলেটিভস বা সোসাইটি বা অ্যাসেম্বলি যারা বেকার, সব বেকারকে চাকরি কেউ দিতে পারবে না। ইট ইজ দ্য ন্যাশনাল প্রবলেম অলসো। কোনো গভর্নমেন্টই সব বেকারদের চাকরি দিতে পারে না। কিন্তু আমি তো বলবো, মাননীয় লিডার অফ দ্য হাউস এসছেন আজকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আপনারা যদি কাইন্ডলি গত 6 বছরে একটা হোয়াইট পেপার দিয়ে দেন যে আমরা এতজনকে চাকরি দিয়েছি, তাই কিন্তু সুন্দর। আমি কিন্তু এখানে পলিটিক্যাল ডিবেট করতে দাঁড়াই না। সুদীপবাবু সুন্দরভাবে বলেছে, জিতেনবাবু বলেছে, আপনাদের যারা বলেছে ওনাও ঠিক বলেছে, অল আর রাইট।
কিন্তু রেজাল্ট ইজ জিরো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার তো ভার্স এক্সপিরিয়েন্স, দীর্ঘদিন আপনাকে দেখছি, এখন চেয়ারে আছে। আমার বক্তব্য হলো, আমার মনে হয় লেট আস বি জেনারেস, আমরা সবাই মিলে একটা কি করে বেকার সমস্যার কিছুটা সমাধান করা যায়। কারণ ত্রিপুরা রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই, ইন্ডাস্ট্রি যা ছিল শ্মশানে, এটাও ওই ডেজার্ট। এখন ইন্ডাস্ট্রি আপনার চেষ্টা করছেন ঠিকই, যেদিন ও যেটা বলেছেন যে এখানে নিউ ইনভেস্টমেন্ট আমরা দেখিনি। তারপরে সুদীপবাবু এলিভেট বলেছেন, আই ডোন্ট লাইক টু কিল ইউর ইম্পর্টেন্ট টাইমস, কারণ মুখ্যমন্ত্রী মহোদয় এসছেন দিল্লি থেকে, এসে এখানে এসছেন, থ্যাংক ইউ, মেনি থ্যাংকস, হি ডিজার্ভস অ্যাপ্রিসিয়েশন। উনি দাঁড়িয়ে উত্তর দেবেন। আমার বক্তব্য আমাদের বেকাররা তো কিছু পেতে হবে না, এখানে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির এমপ্লয়মেন্ট, এছাড়া তো আর কিছু নেই। ইন্ডাস্ট্রি খতম, আমাদের প্রাইভেট বড় ইন্ডাস্ট্রি এখানে নেই। বড় বড় সিটিতে প্রাইভেট কাজ থাকে, এখানে শুধু ছেলেরা ঘুরে এই জন্য, কাজের জন্য। কি একটা বিশ্বাস, আপনি তো জানেন গ্রুপ ডির জন্য MA পাস অ্যাপ্লাই করছে, ম্যাটার অফ সেম ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করছে। আপনি বলুন মিস্টার স্পিকার স্যার, হিউম্যানিটি থাকতে হবে এখানে। আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী সম্বন্ধে সবাই বলে হি সিমস টু বি এ গুড ম্যান, এটা সবাই বলে, কিন্তু প্রোডাক্টিভিটি থাকতে হবে। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী, আমি দীর্ঘদিন চিনি ওনার, আমরা করছি, কিন্তু স্যার ঠিক আছে আপনি ভালো কথা তো শুনবেন না। আমি ঠিক নাই বলবো স্যার, আমি নিরপেক্ষ কথা বলছি, এখানে রাজনীতির কথা হতো। হাউ টু সলভ দ্য প্রবলেম, আমরা বলছি না যে মেবি 6 লাখ 7 লাখ আনএমপ্লয়েড, সবাইকে আপনারা চাকরি দেন, আমরা বলছি না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা রিকোয়েস্ট, যে যেগুলি পদ খালি হচ্ছে, ল্যাপস হবে কেন? আপনার মানসিকতা এমন থাকার কথা নয়। আই নো ইউ মোর দ্যান 50 ইয়ার্স, আমি এখানে অনেক মন্ত্রীকে চিনি, কারোর মানসিকতা এমন থাকার কথা নয়। কেন হচ্ছে? ইউ ফাইন্ড আউট দ্য রিজনটা কিছু আছে, এটা কোথায়? আমি কাউকে দোষারোপ করছি, হোয়াট ইজ দ্য প্রবলেম? এখন আপনার পোস্ট ক্রিয়েট করতে না পারে আপনাদের, এখন আপনি বলবেন পলিটিক্সে যাচ্ছি, ডাবল ইঞ্জিন, টাকার কি অভাব? এখানে যদি কোনো রাজ্য 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা পেতে পারে, কোনো রাজ্য যদি এমনিতে 15,000 কোটি টাকা পেতে পারে, আমরা কি ডাবল ইঞ্জিনের একটু চড়ামৃত পেতে পারি না? তাইলে টাকার ব্যবস্থা করাটা আপনাদের দায়িত্ব। ইউ আর ইন পাওয়ার, আমরা অপোজিশন, আমরা কি করি? আমরা আন্দোলন করলে আপনার পুলিশ দিয়ে পেটাবেন, আমরা আন্দোলন করতে যাব। আপনারা ইউ হ্যাভ টেকেন দ্য রেসপন্সিবিলিটি, ইউ হ্যাভ টু ডিসচার্জ ইউর ডিউটিস। এটা হল নর্মস। আমি লাস্ট নট দ্য লিস্ট সবাইকে বলব, এখানে আমাদের আর্লিয়ার অপোজিশন লিডার মন্ত্রী আছেন অনিমেষ বাবু, ওনার কাছ তো আমরা প্রত্যাশা করি, ভালো লোক অনিমেষ বাবু, আমার মনোযোগ, সবাই তো প্রায় মনোযোগ, সবাইকে আমি বলছি প্লিজ আপনারা সিরিয়াসলি দেখুন, আমরা যা বলছি তার বিরোধিতা করা নয়, আপনারা যা বলছেন আমরা বিরোধিতা করব, এটা নয়। বেকারদের স্বার্থে আজকে সুদীপবাবু যে ইস্যুটা এনেছেন অত্যন্ত মর্মস্পর্শ এবং অত্যন্ত যুগোপযোগী। বেকারদের চাকরি পাচ্ছে না, আমার কাছে খুব খারাপ লেগেছে। আই ওয়াজ আউট অফ দ্য স্টেশন অ্যাট দ্যাট টাইম। এখানে দেখা গেছে ড্রাগ HIV স্টুডেন্টের মধ্যে পাওয়া যাচ্ছে, এটা খুব খারাপ। কেন বেকাররা ওই অধঃপতনের দিকে যাচ্ছে? বিকজ they are not getting their jobs or earning source. আমি আপনাদের সবাইয়ের কাছে, এই হাউস, অগাস্ট হাউসের কাছে
যে পজিশন অপোজিশন আমি বুঝি বেকারদের একটা যে যতদূর সম্ভব তাদের যা যা আপনাদের ভ্যাকেন্ট পোস্টগুলি তো আর এই লাগে না, এগুলি আপনারা ফিল আপ করুন এবং ইফ পসিবল লিডার অফ দ্য হাউসকে বলছি যে গত 6 বছরে আপনারা একটা কি চাকরি দিয়েছেন, কোন ডিপার্টমেন্টে কত, এক মিনিস্টার এক রকমের স্টেটমেন্ট দিচ্ছে। ওকে, প্লিজ ডু দ্য নিডফুল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয় সময় দেওয়ার জন্য। মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন এখানে যে বিষয়টা উনি এনেছেন, ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে নিয়মিত বেতনক্রমের সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ সমূহ শীঘ্রই পূরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে, এটা আমরা সবাই মিলে পজিটিভলি আমরা ডিসকাশন করছি। আমাদের সরকারও যথেষ্টই, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আমরা সচেষ্ট আছি আমাদের এই দেশকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য, আত্মনির্ভর করে গড়ে তোলার জন্য। আর সেটা গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেকটা ভারতবাসীকে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে এবং আত্মনির্ভর করে গড়ে তুলতে হবে। সেই দিশাতেই আমাদের সরকার